বীর সন্ন্যাসী অমূল্য সম্পদ স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন নির্ভীক সমাজ সংস্কারক, দার্শনিক ও নবজাগরণের। 1863 12 জানুয়ারি শিমুলিয়ায় গ্রহণ করেন। 1984 এরকম ডাবল ডাবল হচ্ছে কেন? I request everyone please mute your microphones. প্রত্যেককে বলছি বাকিরা একটু মাইক্রোফোন গুলো অফ করে দেবেন। সবাই তোমাদের মাইক্রোফোনটি এবং ভিডিওটি আপাতত বন্ধ রাখো। আমি শুরু করছি। 1984 সালে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই দিনটিকে ন্যাশনাল ইউথ ডে হিসেবে ঘোষণা করে। তাই এই মহামানবের এই বিশেষ দিনটিকে স্মরণ করে তার 159তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দর্শন বিভাগ এবং আইকিউএসির পক্ষ থেকে আজকের এই আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাই। আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের অনুষ্ঠানটিকে আমরা যে কর্মসূচিতে ভাগ করেছি সেগুলি জানাই। আমাদের অনুষ্ঠানটি প্রথমেই সূচনা করবেন আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রয় ওনার স্বাগত ভাষণের দ্বারা। তারপর স্যারকে আমরা অনুরোধ করব আমাদের নতুন প্রয়াস আমরা একটি ক্যালেন্ডারের প্রকাশ করার জন্য ওনাকে অনুরোধ করব। তার পরবর্তী ক্ষেত্রে পরে আমরা আমাদের সিনিয়র মোস্ট টিচার ডক্টর মনোজিৎ ঘোষ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অর্ণব গুপ্ত, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, যিনি আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর। ওনাকে বলবো কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের এই সুন্দর দিনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে পেয়েছি দুজন বক্তাকে। তারা হলেন ডক্টর অরূপ জ্যোতি শর্মা, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ত্রিপুরা ইউনিভার্সিটি, এবং আমাদের দ্বিতীয় বক্তা হলেন অধ্যাপক অনিমেষ অধিকারী, প্রভু জগৎবন্ধু কলেজ, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। এবং আমাদের বিভাগীয় প্রধানা ডক্টর সুতপা রায় দিদিকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বলার জন্য। এইভাবেই আমরা আমাদের আলোচনা বা আজকের সভাটিকে এগিয়ে নিয়ে চলব। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ এই সমাজ সংস্কারক হিসেবে তার কতটা ভূমিকা। একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর ব্যক্তিত্ব গড়ে তুলতে হলে তার বাণী ও তার আদর্শই আমাদের একমাত্র পাথেয়। তিনি বলেছেন, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। তিনি শিখিয়েছেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সত্যি তার প্রত্যেকটি বাণী যেন আমাদের চলার শক্তি, আমাদের এগিয়ে চলার রসদ। আর এই কথা মাথায় রেখেই আমাদের আলোচনা সভার আজকের বিষয়টি হলো স্বামী বিবেকানন্দ টুয়ার্ডস আ জাস্ট সোসাইটি। আজকের এই আলোচনা সভাটিকে শুরু করার জন্য আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রায়কে তার স্বাগত ভাষণের দ্বারা এই ওয়ান ডে ন্যাশনাল ওয়েবিনারটির সূচনা করার জন্য
অনুরোধ করব। স্যার, Yes, thank you. ধন্যবাদ। So, am I audible now? ইয়েস স্যার। শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, actually, due to the busy schedule, I will not be able to stay the whole time in this program. So, for this, actually, forgive me, and that today's national webinar. Sir, I have one request. I know you are outside and you are busy, but still, even if for 5 minutes you can switch on your video, for NAC purpose, we need to take the photograph actually. Okay. সবাই ভিডিওটা একটু অন করবে কিছুক্ষণের জন্য। Thank you, sir. Thank you. Yes, sir. Okay. থ্যাংক ইউ স্যার। Okay. So today, actually, the Department of Philosophy of our college, Prabhu Jagatbandhu College, has organized, I think, a wonderful and beautiful webinar on Swami Vivekananda towards a just society. Actually, this department, philosophy department, regularly organize different types of programs like the webinar, seminar, and other cultural functions, etc. So for this, I am giving my thanks to the department for their progressive thought. And next, this topic, today's webinar's topic, will be discussed, and I think the speakers, I welcome the speakers. First of all, one from our state Tripura, Professor Arup Jyoti Sharma, Department of Philosophy, Tripura University. His topic is Vivekananda and Social Reconstruction. So I welcome him. And next, I welcome he is the senior most professor of our college, Dr. Manojit Ghosh. So I am actually very much unfortunate in the sense that I will not be able to listen his lecture, but the video recording is there. Okay, I will learn many things maybe from his lecture. So I think everyone is waiting also for his lecture. So I welcome Dr. Manojit Ghosh to this program. So Manojit is present here or not? No, sir, he has not joined yet. Not joined yet. Okay. So, and next is I actually welcome and giving me sincere, thanks also to the Department of Philosophy members. First of all, the head of the Department of Philosophy of our college, Dr. Sutopa Rai. Her initiative to organize this webinar is actually, I am very much thankful to him for organizing such type of webinar on behalf of our college, the Department of Philosophy. I welcome Dr. Sutopa Rai. And next, I welcome our coordinators, Professor Paromita Bose, Department of Philosophy, and Professor Anushri Mukherjee, Department of Philosophy of our college.
And I also welcome Professor our Anjali Shankar, and another speaker who is a very young and also energetic, Professor Animesh Odhikari, Department of Philosophy of our college. So uh, he will also deliver his lecture as a speaker. His topic is Swami Vivekananda Shiksha Bhavan. So I welcome Professor Animesh Odhikari, and in the interactive session, the interactive session, the coordinator, Professor Anjali Aliya Sonkar. So, and vote of thanks will be coordinated and delivered by the Professor Sia Bhattacharya, Department of Philosophy, Prabhu Jagatbandhu College, our college. She is very much Thank you, expert. sir. He is very much expert Yes. to organize the different programs. Also, his I think today's the coordinator Paramita Bose is also in that same status. Thank you, sir. So I welcome both of them. I think all the speakers and all the coordinators and all has been welcomed. So next, today the time is very hard. Despite this, the department is actually organizing a webinar. So I am thankful to and also give my sincere thanks, and also I welcome all the members of the organizing committee. But at this hard time, it is very much difficult to organize the seminar. Okay, so we have organized the webinar, which is possible only with the help of the technical assistance, the latest computer technology. So the technical assistance provided by Mr. Kollan Sundar Samanto, he is the librarian of our college, and also expertise in the such type of computer-oriented technology through which we are actually organizing this webinar. Professor Amitabh Sardar, Department of Computer Science, he is also very expert, and also the Professor Yusuf Khan, and I think Professor Brahmati Noskar, he is also from the Department of Bengali, and our junior and energetic member of our college, Mr. Sri Anudip Ghosh. So Anudip Ghosh is also efficient to organize such type of program. And Yusuf also, he belonging to the Department of Commerce. So, and I have not forgotten, actually for whom particularly we have organized the webinar in this hard time. They are our students. That may be from the, from the Department of Philosophy, but also from the different uh, departments also. And another thing, another member, uh, is very, I think the very efficient in the different dimensions of work actually of our college. The name of her is actually Professor Rabia Khatun. So Rabia, due to this very difficult time, not able now to, give the more time. But actually, when I think it will be mentioned by our head of the department, although other members of the Department of Philosophy.
Sir, Rabia is present here, sir. She is participating in the No, webinar. she is participating. Of Yeah, course, she yeah. is participating, but in the recent time, due to his, Yes, yes. she has a He's on leave. little girl. Okay, Hmm. so that I have not forgotten. Okay, I always think it. So Rabia is also here to organize this program. So the students for whom actually the students are the they for which for them we have organized actually this seminar webinar, and also the other guests and participants those who are present here. So for all of them, I'm welcoming all of them. So and I do not know that from the other parts of the our country if anyone participated. So I give my sincere I welcome to all of them. Just 1 or 2 minutes I will take. There is the Swami Vivekananda, uh, the National Youth Day on the 12th January. We celebrate. But due to the very busy time of that day. So this department organized this webinar, Department of Philosophy. It also, I think, the great men like Vivekananda. I think every day is for the Vivekananda. Okay, so that is why any day we may organize such type of program. So in this respect, I think philosophy department actually it is a very wonderful program organized by this department. So giving, regarding Vivekananda, I am not the right person to say more, but what type of task is given to me to just to welcome the all. So I am welcoming all, welcome all to not only the experts, to professors and other scholars, and but actually the students also. I welcome all of them. Thank you. ধন্যবাদ স্যার। আপনার সুন্দর বক্তব্যের দ্বারা আমরা আরো উৎসাহিত হলাম, এবং সবসময় আপনি আমাদের সাথে থাকেন, আমাদের আশীর্বাদ করেন, এটা আমাদের পরম পাওয়া। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দর্শন বিভাগ চিকিৎসার একটি বিশেষ প্রচেষ্টা, আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে একটি ক্যালেন্ডারের আকারে প্রকাশ করতে চলেছি। আমি স্যারকে অনুরোধ করব আমাদের এই ক্যালেন্ডারটি প্রকাশিত করার জন্য। স্যার, yes, what is the technology here? How can I স্যার আপনি অ্যানাউন্স করুন যেরকম ফিলোসফি ডিপার্টমেন্ট ই ক্যালেন্ডার লঞ্চ করছে, রিলিজ করছে, আর স্যার কল্যাণ ওটা স্ক্রিন শেয়ার করে দেবে। কল্যাণ, okay, very good. Yes, Kollan, start your work. So the Department of Philosophy has done a great job. That is the e-calendar, which is the first in my college. E-calendar has been prepared and today it is released. So I am again giving my sincere thanks to the Department of Philosophy for doing such commendable works, commendable job. Okay, so Kollan, please show this e-calendar. Thank you so much, sir. Thank you so much. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Okay. Kollan is here or not? Yes, sir. কল্যাণ দেখাচ্ছে স্যার, স্ক্রিনে দেখাচ্ছে। Okay. এখন আমরা যে ছবিটি দেখছি সেটি হলো জানুয়ারি মাস। আমরা আমাদের সমস্ত ওয়েবিনার গুলোকে এই ছোট্ট সুন্দর প্রচেষ্টার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যেভাবে আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন আলোচনার মাধ্যমে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেগুলোকে আমরা তুলে ধরেছি এই জানুয়ারি মাসের এই ছবিটির মাধ্যমে। এখানে আমরা আমাদের সব বক্তাদের ধরার চেষ্টা করেছি যারা তাদের অমূল্য সময় আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা প্রতি বছর চেষ্টা করি আমাদের একাডেমিক ট্যুরটিকে আয়োজন করার। সেই ট্যুরের কিছু অংশ, কিছু সুন্দর মুহূর্ত আমরা এই কোলাজটির মাধ্যমে তুলে ধরেছি। আমাদের ছাত্রছাত্রীরা যারা আমাদের সম্পদ, যাদের জন্যই আমরা আজ একত্রিত হয়েছি, তারা সবাই এবং আমরা সবাই মিলে এই সুন্দর মুহূর্তটিকে ভাগ করে নিই। মার্চ মাস আমরা সবাই জানি একটি সুন্দর রঙিন উৎসব, অর্থাৎ বসন্ত উৎসবের মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করি। শুধুমাত্র রং খেলা নয়, আমরা একে অপরের কাছে বন্ধুত্ব সম্পর্ককে বজায় রাখার জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের এবং শ্রদ্ধেয় অধ্যাপক সবাইকে এবং আমাদের স্যার, অধ্যক্ষ মহাশয় সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে এই দিনটি প্রতি বছর উদযাপন করার চেষ্টা করি। আমরা তারই কিছু মুহূর্ত এখানে তুলে ধরেছি। আর এপ্রিল মাস, যেটা আমরা বাধ্য হয়ে দেখাচ্ছি, যেটা আমাদের একেবারেই কাঙ্ক্ষিত নয়, তা হলেও আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্য এই অনলাইনের মাধ্যমে তাদের কাছে কিভাবে আমাদের পৌঁছতে পেরেছি, আমরা কিভাবে তাদের শিক্ষাদানের চেষ্টা করেছি, তাদের কাছে যতটা সম্ভব আমরা দেওয়ার, নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করেছি, তার কিছু মুহূর্ত এবং তার কিছু ছোট্ট ছোট্ট অংশ আমরা কোলাজটির মাধ্যমে তুলে ধরেছি। মে মাস, এখানে আমরা আমাদের বিভাগের প্রধান অ্যাক্টিভিটিস অর্থাৎ কাউন্সেলিং অফ বেস্ট প্র্যাকটিস অফ দ্য ডিপার্টমেন্ট, আমরা আমাদের কাউন্সেলিং এর মাধ্যমে প্রতি বছর এবং সব সময় আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তাদের সমস্ত সমস্যা তারা আমাদের কাছে তুলে ধরে এবং আমরা যথাসম্ভব চেষ্টা করি তাদের সেই সমস্যাগুলিকে সুরাহা করে দেওয়ার, অন্তত তাদের পাশে থাকার, তাদের মনের কাছে তাদের পৌঁছে যাওয়ার, যাতে তারা এগিয়ে চলে তাদের সমস্ত সমস্যাকে সরিয়ে রেখে। তাই আমরা নানাভাবে তাদের কাছে কাউন্সেলিং এর মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি। সেই কিছু অংশ তারা আমাদের সাথে ভাগ করে নিয়েছে, তাদের মনের কথা, মনের ব্যথা, সেগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। Hello, Paramita. স্যার, May I leave now? I have the Yes, sir. Okay, thank you all. Sir, thank you for your valuable time, sir. Thank you very much. আপনি সব সময় আমাদের পাশে আছেন। Okay, Thank you okay. so much. Thank you. Yes. আমি স্যার কি লিভ করে গেলেন? মনে হয় যা না, আমি বলছিলাম যে স্যার থাকতে থাকতে অন্তত 12টা পেজ যদি চট করে দেখিয়ে দেওয়া যেত, স্যার তাহলে পুরোটা দেখে বেরোতে পারতেন। এনিওয়েজ, এখন জুন মাসে পরে স্যারের ভীষণ চাপ, মানে উনি যে এইটুকু সময় দিয়েছেন এটাই অনেক। আমরা পৌঁছে গেছি জুন মাসে। আমরা দেখছি যে আমরা আমাদের পেরেন্টস টিচার মিটিং এর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের পারিবারিক সমস্ত সমস্যা বা অভিভাবকদের কিছু যদি বলার থাকে, তাদের কিছু সাজেশন আমরা যাতে গ্রহণ করতে পারি, তাদের থেকে জানতে পারি এবং তাদের কাছে পৌঁছতে পারি, তার একটি ব্যবস্থা আমরা সবসময় রাখি।
আমরা সবসময় আমাদের এই পেরেন্টস টিচার মিটিংটিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে প্রতি বছর করার চেষ্টা করি। তারই কিছু অংশ আমরা এখানে তুলে ধরেছি, যাতে আমরা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের সাথে নয়, তার অভিভাবকদের সাথেও নিজেদের সম্পর্ক তৈরি করতে পারি। এরপরে আমরা দেখব জুলাই মাস অর্থাৎ অরণ্য সপ্তাহ। প্রকৃতির প্রতি আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কতটা দায়িত্ব, আমাদের সেই দায়িত্বকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিয়েছি এবং আমরা কিছু বৃক্ষরোপণ ও ছোট একটি ভিডিওর মাধ্যমে অরণ্যের কি প্রয়োজনীয়তা, আমাদের জীবনে তার কি প্রভাব, সেটিকে আমরা তুলে ধরেছিলাম আমাদের এই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে। আমাদের ছাত্রছাত্রীরা সব সময় আমাদের সাথে থাকে এবং এই অনুষ্ঠানটিতেও আমরা দেখেছি তারা আন্দুলের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে এবং নানা রকম পোস্টারের মাধ্যমে অরণ্যকে বাঁচিয়ে রাখার যে তাগিদ, যে প্রয়োজনীয়তা, তাকে তুলে ধরার চেষ্টা করেছে। আগস্ট মাস অর্থাৎ রাখি বন্ধনের উৎসব, যে বন্ধন শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমিত নয়, যে বন্ধন আমরা একে অপরের মধ্যে বন্ধুত্বের বন্ধনের মাধ্যমে বেঁধে রাখতে চাই, সেই বন্ধনের দিনটিকে আমরা উদযাপন করেছি আমার কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়, ছাত্রছাত্রী এবং অন্যান্য ভাইদের সাথে। সকল ছাত্রছাত্রী মিলে এবং আমরা বিভাগের প্রত্যেকটি শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা সবাই একত্রে এটিকে সুন্দরভাবে আমরা প্রতি বছরই উদযাপন করি। তারই কিছু অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর এলো সেপ্টেম্বর মাস, যেটা প্রতি বছর আমাদের 5th সেপ্টেম্বর দিনটিকে আমরা ফিলোসফি ডিপার্টমেন্ট অর্থাৎ জিগিসার পক্ষ থেকে উদযাপন করে থাকি। এটি আমাদের বিভাগীয় দিন হিসেবে আমরা পালন করি এবং আমরা আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতায় তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সুন্দরভাবে উদযাপন করি। আমরা একত্রে সবাই মিলে যাই, আবার একত্রে এই সুন্দরভাবে বন্ধুত্বের মতো বন্ধুত্বতা বজায় রেখে এই প্রোগ্রামটিকে প্রতি বছর আমরা উদযাপন করি। তারই কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি। বুকস রিলিজ অক্টোবর মাস, এইটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভাগীয় প্রধানা ডক্টর সুতপা রয় মহাশয় সুন্দর লেখা প্রকাশের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের অধ্যক্ষ মহাশয় এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনি আমাদের সাথে আছেন এবং ওনারও সহযোগিতায় আমরা আমাদের বিভিন্ন বই পত্রিকা প্রকাশ করেছি। তার কিছু ছবি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। নভেম্বর মাসে আমরা এসে পৌঁছেছি। আমরা এখানে আমাদের একটি সুন্দর অনুষ্ঠান, যেটা আমরা প্যান্ডামিকে আমাদের স্টুডেন্টদের নিয়ে করেছিলাম, তাদের মানে সহযোগিতায় তারা উৎসাহিত হয়ে একটি ওয়েবিনারে পার্টিসিপেট করেছিল এবং সকলেই তাদের সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের এক মনোগ্রাহী প্রোগ্রাম আমাদের কাছে উপস্থাপনা করেছিল, যেখানে আমাদের বক্তা ছিলেন আমাদের স্টুডেন্টরাই, আমাদের সমস্ত ছাত্রছাত্রী
যারা স্বেচ্ছায় এখানে পার্টিসিপেট করেছিল এবং তারা তাদের মনের কথা তাদের লেখার মাধ্যমে তুলে ধরেছিল। তারা কোভিড-19 এই রোগটাকে যখন আমরা ফেস করেছি, তারা তাদের চোখে এই সময়টাকে কিভাবে দেখেছে এবং তাদের মনে এই সময় কি কি প্রশ্ন দেখা দিয়েছে, সেই সমস্ত তাদের অভিজ্ঞতাকে তারা আমাদের গেস্ট ডক্টর ওনার সাথে ভাগ করে নিয়েছেন এবং একটি সুন্দর ওয়েবিনারের মাধ্যমে আমরা এই মাসটিকে উদযাপন করতে পেরেছি। ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ সময়ে আমরা এসে পৌঁছেছি। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি পুরো বছর ধরে, সমস্ত বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের সাথে আমাদের সমস্ত অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করে তুলতে পারে, তাদের বিভিন্ন প্রচেষ্টাকে, তাদের সহযোগিতাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর সাথে আরো জানিয়ে রাখি যে আমরা আরো অনেক অনুষ্ঠান করেছি, সেগুলোকে সবগুলোকে আমরা তুলে ধরতে পারিনি। চেষ্টা করব আগামী দিনে আরো অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেই অনুষ্ঠান পর্বকে তুলে ধরার জন্য। এই ক্যালেন্ডারটি রিলিজ করার সাথে সাথে আমি আমাদের দর্শন বিভাগের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে আমাদের শুভেচ্ছা চেয়ে নেব। আপনারা সবসময় এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের সকলের শুভেচ্ছা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে যারা উপস্থিত আছেন সকল শ্রদ্ধেয় ব্যক্তি, সকল শ্রদ্ধেয় শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, আমাদের স্টুডেন্ট যারা উপস্থিত আছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের অতিথি হিসেবে যারা আছেন তাদেরকেও আমি আমার ডিপার্টমেন্টের তরফ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন। এরপর আমরা আমাদের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাব। আমি প্রথমেই আমাদের সিনিয়র মোস্ট টিচার ডক্টর মনোজিৎ ঘোষ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, স্যারকে বলবো কিছু বলার জন্য। স্যার। মনোজিৎ কি আছেন? পার্টিসিপেন্ট লিস্টে না দিদি, মনোজিৎ বাবু কিন্তু নেই। আমি নেই আমি দেখলাম। তাহলে অর্ণবের কিছু প্রবলেম হয়েছে বোধহয়। অর্ণব, ঠিক আছে, আমরা স্যারের জন্য ওয়েট করব, উনি এলে আমরা ওনার বক্তব্য শুনে নেব। এরপর আমি আমাদেরই কলেজের ম্যাথামেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর অর্ণব গুপ্ত মহাশয়কে, যিনি আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর, ওনাকে বলবো কিছু বলার জন্য। অর্ণব দাও নেই পার্টিসিপেন্ট লিস্টে। অর্ণব দাও মনে হয় কোনো কারণে জয়েন করতে পারেননি। অর্ণব তো এখানে ছিল। অর্ণব দাকে দেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই মুহূর্তে আমি দেখতে পেলাম না, আরেকবার চেক করে নি। হ্যাঁ, এই তো তোমার নাম অ্যানাউন্স হচ্ছে। অর্ণব, একটু জয়েন করো। হ্যাঁ হ্যাঁ, আমরা অর্ণবদার জন্য একটি অপেক্ষা করি, উনি নিশ্চয়ই আমাদের মধ্যে এক্ষুনি যুক্ত হবেন। আচ্ছা, তার মধ্যে আমি একটু বলি, আমাদের এখানে চ্যাট বক্সে দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট ওই আমতা কলেজ থেকে, আচ্ছা, রামসাদার কলেজ থেকে জয়েন করেছে। আমার খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, স্টুডেন্টরা, হ্যাঁ
Welcome to all students. হ্যাঁ অর্ণব, হ্যাঁ পারবে না? হ্যাঁ 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 আমি হ্যাঁ আমি একটু টেকনিক্যাল কারণের জন্য একটু হয়তো আমি বাইরে চলে গেছিলাম, আমি একটু অসুবিধা হয়েছে, ওর জন্য আমি সরি। না না It's okay, it's okay অর্ণব, হ্যাঁ no problem. হ্যাঁ 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 আমি অধ্যাপক ডক্টর অর্ণব গুপ্ত মহাশয়, যিনি IQAC কোঅর্ডিনেটর, ওনাকে বলবো আমাদের কিছু বলার জন্য। আমি এতক্ষণ ধরে প্রোগ্রামটা শুনলাম এবং আমার দেখে খুবই ভালো লাগলো যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে অ্যাজ এ আইকিউএসি কোঅর্ডিনেটর। এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমি এটা বলতে বাধ্য আর কি, যে আমাদের কলেজে যে কাজগুলো প্রথম ফিলোসফি ডিপার্টমেন্ট শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট পরে ফলো করে। তো এটা আমার খুবই ভালো লাগলো, বিশেষ করে ক্যালেন্ডারের যে ব্যাপারটা, অ্যাপার্ট ফ্রম একাডেমিক ক্যালেন্ডার, এরকম যে একটা ক্যালেন্ডার হতে পারে সেটা কিন্তু আপনারাই প্রথম দেখালেন এবং এগুলো আমরা চেষ্টা করব, আমরা অন্যান্য ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে তারা যেন এই ধরনের ইনিশিয়েটিভ যেন তারা পরবর্তীকালে গ্রহণ করেন। এটাই আমার বলার। আর এছাড়া যে সেমিনারটা হচ্ছে, সেমিনারে যিনি আর কি বক্তৃতা দেবেন, যিনি বক্তা আছেন, তার প্রতি তাকে আমি আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে প্রণাম জানাই এবং কনগ্রাচুলেট করি এবং যারা পার্টিসিপেন্টস আছেন তাদের আমি শুভেচ্ছা জানালাম এবং আমি আশা করব যে এই সেমিনারে যে বক্তব্য আমরা শুনবো সেখান থেকে আমরা অনেক উপকৃত হব এবং একটা ফ্রুটফুল একটা মানে ডিসকাশন আমরা দেখতে পাবো, একটা প্যানেল ডিসকাশন আমরা দেখতে পাবো এবং সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অর্ণব দা, আপনার সুন্দর উৎসাহ এবং বক্তব্যের জন্য। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আরো আরো এগিয়ে যেতে। আপনাদের সহযোগিতায় আমরা নিশ্চয়ই আরো এগিয়ে চলার দিকে এগিয়ে চলবো। আমি অর্ণব, পারমিতা এক মিনিট একটু। অর্ণব, আই থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদের এই ডিপার্টমেন্টের প্রোগ্রামটা আমরা ইন কোলাবোরেশন উইথ আইকিউএসি করছি, and you are a part of this program. You are as much in the organizing team as we are. হ্যাঁ, তাই জন্য এখানে প্রেজেন্ট থেকে যে তুমি এটা আমাদের সাপোর্টটা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই তো থ্যাংক ইউ, আইকিউএসি আমাদের তরফ থেকে সবসময় এরকম সাপোর্ট আপনি পাবেন ওকে, বা আপনারা পাবেন। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সে দেখছি যে আমতা রামসদয় কলেজ থেকে এবং অন্যান্য কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের সকলকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে স্বাগত জানাই। আমরা খুবই খুশি হয়েছি তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো, আমাদের মধ্যে থাকছো, আমাদের সাথে তোমাদের কিছুটা সময় তোমরা কাটিয়ে নিচ্ছ। এটা আমাদের কাছে পরম পাওনা যে তোমরা আমাদের এই ওয়েবিনার পর্বটিতে সংযুক্ত হয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকো। এরপর আমি তাকেই আহ্বান জানাবো যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠান বলা ভালো, আমাদের দর্শন বিভাগ অচল। আমি আমাদের বিভাগীয় প্রধানা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুতপা রায়কে অনুরোধ করব কিছু বলার জন্য। দিদি কিছু বলবে? দিদি একটু মিউট করে নাও, মিউট দিদি করে নাও, আনমিউট করতে হবে। করে নাও দিদি। হ্যাঁ 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 হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট আছে। আচ্ছা, কিছু বলার জন্য মানে কিছু বলে ছেড়ে দেবো নাকি একটা প্রপার কিনোট অ্যাড্রেস দেবো? কিনোট সেটা অ্যাড্রেস জেনে নিতে চাইছি। কিনোট অ্যাড্রেস, আচ্ছা তাহলে let me start with Swami Vivekananda's words. Even the least work done for others awakens the power within, and even thinking the least good for others gradually instills into the heart the strength of a lion. These are the words of Swami Vivekananda. And with these words, I flag off today's webinar organized by Department of Philosophy in collaboration with IQAC of our college, Internal Quality Assurance Cell of our college. And as I already mentioned, thank you very much, Arnav, for being a part of this, for supporting the department. And to begin with,
And to begin with, I would also, though Principal Sir is not there, I would like to thank him for being a big support to all the programs which we have done from the department. So thank you very much, sir, for being a big support to us. A very, very hearty welcome to all present here. And as I said, and as Paramita also mentioned just a few minutes back, the participation of students from other colleges has really touched my heart, because we generally have participation of teachers from other colleges. But this is one of the rarest of times when I can see so many students introducing themselves in the chat box, mentioning that I am from this college. So, and it is a big eye opener for the students of our college. আমি আমাদের স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা এখান থেকে শিক্ষা নাও, যে অন্য কলেজেরও যে প্রোগ্রামগুলো হবে চেষ্টা করবে তোমরা লিংক পেলে অ্যাটেন্ড করতে, কারণ শেখার কোনো শেষ নেই। আর এই শিক্ষার ব্যাপারটাই আজকের আমাদের ওয়েবিনারে কিন্তু তুলে ধরার কথা, স্বামী বিবেকানন্দর আইডিয়াস। আমাদের যারা বলবেন প্রফেসর অরূপ জ্যোতি শর্মা আর প্রফেসর অনিমেষ অধিকারী, ওনারা কিন্তু এই সমাজকে কিভাবে স্বামী বিবেকানন্দর আইডিয়াস ট্রান্সফর্ম করেছে সেই জিনিসটা ওনারা তুলে ধরবেন। কাজেই সবসময় আমাদের চেষ্টা করা উচিত একটা পিঁপড়ের থেকে অনেক কিছু শেখা যায়, সেইটা যেন আমরা এই ফিলসফিতে যেন আমরা বিলিভ করি এবং এই ফিলসফিতে যেন আমরা ফলো করি। So now I am going into the technical address. Vivekananda is not merely a name, but an institution. And even after 110 years of his physical existence, he continues to live and is the throbbing heart of every living civilization. For years on, Swamiji's ideals have inspired us and encouraged us to forge ahead in the path of cultural, social, and spiritual development. His passion, reflected in his writings and speeches, have been instrumental in igniting the youth of our country to endeavor to remove the darkness engulfing our society. That is why his unique understanding of religion, his concepts of humanity in general and man specifically, his principles of morality and ethics, the concept of humanity in general, and the concept of East-West amalgamation, his contribution to India and nationalism, his contribution to spirituality in general and Hinduism specifically, and his overall teachings are still relevant in enlightening us today and help us in taking our society towards a more just society. Now, great men are seldom born, and it is our good fortune that in one decade of the 19th century, 3 great men were born in India. Swami Vivekananda on January 12, 1863, Rabindranath Tagore on May 4th, 1861, 2 years earlier, and Mahatma Gandhi on October 2, 1869. So they were basically contemporary. Each became a formidable figure in his own sphere of work. Swami Vivekananda was the first leader among these 3 outstanding persons to make a major impact on the Indian consciousness, both in his time and thereafter, even till today, I would believe. A contemporary of Swami Vivekananda, the famous German thinker Friedrich Nietzsche declared the death of God. It was felt that science and rationality were guiding human affairs more decisively than religion. And this was not acceptable to Swami Vivekananda. So, in fact, he raised his voice against Nietzsche's philosophy, and he went on to give a new meaning to religion. He gave a scientific flavor to religion. Like Buddha, Swami Vivekananda highlighted the role of rationality in human conduct. He believed that whatever we do must be justified and supported by reason. Man must learn to live with a religion which commends itself to intellectual conscience and to the spirit of rationality. Any religion that divides man from man or supports privileges, exploitation, wars cannot commend itself. This is the main idea which we need to follow today, which we need to imbibe in ourselves today. We need to believe that religion is not a divisive force, it is a unifying force. And it is the politicians who are using this religion to divide people. And this is going to destroy our society. Until and unless we realize this point,
Nobody can save, not even God Himself cannot save us. Not see things. Swamiji's earnest prayer was, may I be born again and suffer thousands of miseries so that I may worship my God the miserable, my God the poor of all races, of all species. So Swamiji sees God in the poor. He believed that every human being had God in him, the divine in him. And today we can see that it is no longer to live in an isolated life. People of different faiths live side by side. It is therefore necessary to understand each other, their needs and aspirations, faiths and practices. We cannot turn a blind eye to the neighbor. We cannot be inhuman towards our fellow human beings. A close examination of Swamiji's teachings and practices revealed that he thought ahead of his time. His ideas emphasizing dialogue among faiths and justification of plurality of faiths and belief patterns are of great relevance in today's strife-torn world. Today, when we are fighting with each other, when we are clabbering with each other, just on the basis of religion. And that is going to destroy us totally, as I just mentioned before. Swami Vivekananda explained that the Vedanta philosophy, which he had precised, was not Brahminic or Buddhist, nor Christian nor Muslim, but the sum total of all religious faiths ever born on earth. In his historic address to the Parliament of Religion in Chicago on September 11th, 1893, Swami Vivekananda clarified, the Christian is not to become a Hindu. Very important words. The Christian is not to become a Hindu or a Buddhist or a Hindu or a Buddhist to become a Christian. So, nobody needs conversion. We don't need to convert to other faiths. But each must assimilate the spirit of the others and yet preserve his individuality and grow according to his own law of growth. What beautiful words. Swamiji also saw this relevant in the Indian context. The Hindu conception has been what was described by Paramhamsa Ramakrishna in the form of an aphorism. He was Swami Vivekananda's guru, as we all know. Joto mat toto path. Sri Ramakrishna's words. As many opinions, so many ways. Swamiji greatly valued plurality of approach in human affairs and spoke against uniformity. Now, Swamiji was in favor of harmony among religious beliefs and against one religion for all, because he believed that uniformity or one religion would never allow growth in the society. And if there is no growth, there is no development, then how can we move? Society is dynamic, as we all know. So, how can we move towards a just society? So, even if we want justice, equality, the society needs to move forward. And to move forward, there must be variety. There cannot be uniformity. And this is the idea which we find in his words. I'm going to quote: the greatest misfortune to befall the world would be if all mankind were to recognize and accept but one religion, one universal form of worship. So he says that if there is one universal form of worship, it would be a great misfortune, he's saying. Now, this would be a death blow to all religious and spiritual progress. This seems to be very ironical because many times I myself have lamented. It would have been better if there would be only one religion, then all this bickering and fighting would not have happened between people. But Swamiji says that this is going to be a death blow to spiritual progress. Now, there are two aspects of Swamiji's teachings and practice which are of particular relevance to India and the world today. Swami Vivekananda was one of the greatest founders of national freedom movement of India. Ramakrishna Paramhans, his guru, and Swami Vivekananda, both of them, provided a way of life to the people, not only in regard to their spiritual uplift, but also in their approach towards society at large. So they are more social reformers than religious leaders. Indian democracy is facing a serious challenge in view of our inability to keep public servants away from temptations. In a word, corruption. The Ramakrishna Mission
order set up by Swamiji since its inception has taken care of its members in a manner that they continue to be symbols of integrity and devotion to duty. We learn from them. And how has this been accomplished, if the question arises? The order takes care of every member's food, clothing, shelter, and healthcare needs. There is considerable equality in treatment in respect of all these things. It motivates its personnel through training and idealism. The time has come for political parties to draw appropriate lessons from the Ramakrishna order. Not only political parties, but I believe every single individual. We must all learn from their discipline, their sincerity, and their idealism. Swami Vivekananda rightly declared in the Parliament of Religions, I quote his words, "If anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of others, only my religion is the greatest." If somebody believes that, then what happens? I pity him from the bottom of my heart. Swami Vivekananda says, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help, not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. His short span of life and monumental deeds constitute a rare example of an individual's earnestness and endeavor. It is very surprising that in a very short span of time, he lived just 39 years, as we all know. And in 39 years, he did a monumental task, that of changing the society. And that is true, that his words have really transformed society. Even today, we are being inspired by his words. Now, another thing which he did was that he raised interfaith awareness. He brought Hinduism to the world stage during the 19th century. He was a very practical man. Swami Vivekananda believed that service to mankind should be selfless service, and this was his service to God. So, as I said before, he did not distinguish between man and God. He worked tirelessly towards betterment of the society, in servitude of the poor and the needy, dedicating his all for his country. Vivekananda had stressed on the role of youth. I want my students to believe, I want all the students present here from other colleges too, to believe that the power of youth is the ultimate power, because future is what we have. And we need to live in the present to make our future beautiful. He was a great philosopher. His noble life and message is a leading light to our lives. He has taught us unconditional love and reinforced the importance of giving back and taught us how to be a better person. He had a deep desire to spread the message of divine unity of existence and unity in diversity. Throughout the country, he did this, and throughout the world, he did this. He envisaged spiritual regeneration of India and the world. Now, as India celebrates 150th birth anniversary of Swami Vivekananda, let us focus and work towards making India a strong nation and an equitable society, and the world a better place to live in. Let us all follow him and move towards a just society. Thank you. ধন্যবাদ দিদি, এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের বিবেকানন্দ সম্পর্কে এত কিছু জানালেন। সত্যি অবশ্য আমরা যত শুনবো ওটা যেন কমই হবে। ওনার মাহাত্ম্য বলে শেষ করা যায় না। সত্যি খুবই ভালো লাগে, যত শুনবো যত জানবো হয়তো আমরা আমাদের কিছুটা তৈরি করে নিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। এরপরে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আমরা আমাদের ওয়েবিনার পর্বটি শুরু করব। আমাদের অনুষ্ঠানে আজকে দ্বিতীয় পর্যায়ে আমাদের জ্ঞানের দ্বারা আলোকিত করার জন্য আমাদের উপস্থিত আছেন ডক্টর অরূপ জ্যোতি শর্মা, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ত্রিপুরা ইউনিভার্সিটি। আমি স্যারকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জানানোর জন্য। অনুরোধকে আমি অনুরোধ করব স্যার জানানোর।
হ্যাঁ ম্যাম। নমস্কার, শুভ সকাল। এখানে উপস্থিত সকলকে আমার স্যার ম্যামদের আমার প্রণাম এবং আমার পার্টিসিপেন্টসদের শুভেচ্ছা। আজকে আমরা বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য সবাই সমবেত হয়েছি। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমরা দর্শন বিভাগের পক্ষ থেকে এক আন্তর্জাতিক চক্রের আয়োজন করেছি এবং আজকে আমরা আমাদের আলোচনায় এক বিশেষ অতিথিকে পেয়েছি। আজকে আলোচনা চক্রের প্রথম বক্তা যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি হলেন ডক্টর অরূপজ্যোতি মহাশয়। ডক্টর Arupjyoti Sharma has been teaching in the Department of Philosophy at Tripura University, Tripura since 2010. Sir obtained his PhD degree from Jawaharlal Nehru University, New Delhi in 2010. Sir areas of interest are ethics and Western philosophy. Sir book Kant and Hegel on his out dichotomy was published in 2014 from Progressive Publishers, Kolkata. Sir also completed a minor research project on Kant's moral faith funded by the Indian Council of Philosophers, New Delhi. Sir Communitarian critique in Journal of Indian Council of Philosophical Research, Springer, India. The second one is The Life Good for a Man, Aristotle Perspective in Indian Philosophy Quarterly. The third one is Self-Other Relationship, History and Interpretation, a Gadamersian Perspective in Culture and Dialogue, Brill Publisher, Netherlands. The fourth one is Limits of Cognition and Our Rational Faith, Kantian Approach in Indian Philosophical Quarterly. The fifth one is Hegel Against Kant's Knowledge and Reality Divide in Guwahati Journal of Philosophy. আমি এখন ডক্টর অরূপজ্যোতি মহাশয়কে অনুরোধ করব আজকের বক্তব্য আলোকপাত করার জন্য। স্যার। A very good morning to one and all. Am I audible? Yes. But my screen is not visible. Yes. অরূপবাবু আপনি ভিডিওটা আমি অন করে রেখেছি। অন করে রেখেছি। But we can't see you. আমি অন করলে আবার পরে অফ হয়ে যায়। হ্যাঁ এখন অন করে তারপরে আবার না আমি ভিডিওটা অন করলে মুহূর্তের মধ্যে অফ হয়ে যায়। ও আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের জন্য। ওকে কন্টিনিউ প্লিজ কন্টিনিউ। At the outset, thank you very much for Prabhu Jagatbandhu College, Department of Philosophy, for inviting me and act as a research person in a one-day webinar on Vivekananda. Within short notice, Madam has conveyed to me, and I am also happy to agree to her proposal to join in this one-day webinar. So thank you again, Madam, and all the faculty members and students of the Department of Philosophy, Prabhu Jagatbandhu College. Again, now the topic actually which I have chosen for today's discussion is Vivekananda's view on social reconstruction. And in fact, Vivekananda has taken many path-breaking views on different fields, like the area on education. He has tremendous contribution. Then his views on untouchability, his views on women empowerment. But in today's lecture, particularly focusing on this aspect of social reconstruction,
I have taken up Vivekananda's views on Indian caste system. So before uh, going into detail on Vivekananda's view again Indian caste system, first let me point out to you that what is actually the caste system in India. I mean, first I have tried to highlight the different aspects of the caste system in India, then how Vivekananda had criticized and how actually he had given his opinion uh, about the Indian caste system. Now, uh, the system of caste may be viewed from different perspectives, such as caste as tradition, caste as power, and caste as humiliation. Here, I have made an attempt to analyze it from these different perspectives. Vivekananda's view is polemic against the sterile and stereotyped conception of the traditional caste system in India, in which caste system is hereditary and there is restriction in the mobilization of individuals among different social classes. He is against such rigid caste system and upholds that division of caste should be based on quality rather than on hereditary principle. Uh, I shall take up upon Vivekananda's opinion on caste in detail and argue in his favor that there should not be any discrimination between man and man on the ground of caste, class, and religion. Now, am I audible to all of you? Yes, Yes, Babu, or no problem with your audio. Haha. Actually, video is not working. I am trying, but I don't know what has happened to my video. Uh, I but think your camera is switched on. You might try your camera light. I have tried, madam, but again, I mean, মুহূর্তের মধ্যে এই হয়ে যাচ্ছে। মানে আমি অন করছি আবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আপনি বলুন, আপনার কথাগুলোই আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল। আচ্ছা, ঠিক আছে। The awakening of India witnessed mainly in the 19th century, significantly due to the creative response to the stimulus of Western thought and culture, has often been regarded as Renaissance, particularly keeping in mind the Italian Renaissance. The term Renaissance is a modern one and owes its originality in the 19th century, particularly in the work of the historian like Burckhardt. The word Renaissance literally means rebirth or renewal and restoration of a former state of socio-cultural life. The hallmark of the Italian or the European Renaissance is said to be humanitarian, resting on the philosophic, religious culture of Catholicism, new forms of art and literature associated with the names of Dante, Petrarch, Leonardo da Vinci, Otto von Bismarck, etc. Indian Renaissance, which is influenced by European and Italian Renaissance, brings about tremendous changes in the 19th century in the areas of religion, social reform, education, literature, etc. Some of the reformers of Indian Renaissance are Raja Ram Mohan Roy, M.G. Renade, Swami Doyananda Saraswati, N.E. Besant, Ramakrishna Paramahamsa, Swami Vivekananda, and others. All of them have tremendous contributions in arousing a new consciousness and self-confidence in the minds of the Indian people. They show how the essential values of the great Indian heritage are to be preserved and respected. They have tried to purge many dark blots of Hindu society, such as sati, polygamy, child marriage,
infanticide, enforced widowhood, caste distinctions, untouchability, devadashi, etc. Vivekananda is one of the pioneers of Indian Renaissance. He has contributed immensely on the issues of social justice and empowerment. In this paper, I shall discuss Vivekananda's opinion on the idea of caste system. He has tried to remove the dark side of the caste system by offering some of the important ideas like abolition of the hereditary caste, removal of untouchability, elimination of the idea of privileged class, insistence on the principle of equality, etc. I shall touch upon some of his path-breaking ideas on caste system. Before engaging with Vivekananda's position, I shall talk about, in general, the origin of the problem of caste system in India. The term caste is used to refer to the system of social relations that is considered to be uniquely Indian and that presumably distinguishes the traditional Indian society from the West, is ironically not of Indian origin. The term caste comes from the Spanish word casta, meaning race. The Portuguese seafarers who arrived on the west coast of India for trade in the 15th century are the first one to use it in the Indian context. The Western view of caste develops over time with the writings of the Orientalist missionaries and the colonial administrators. One of the major concerns of the Orientalist and the colonial administrators is to identify the origin of the system of caste in India. They speculate on the possible explanations of the caste system in Hinduism as originating from the racial mix-up after the Aryans arrived in the ancient past, or simply in the evolutionary process and divisions of labor. The Orientalists theorized caste as a hierarchical system through the idea of Varna as a substantive category where the Brahmins are always placed at the top of the hierarchical order. In the popular understanding, caste is an ancient Indian institution of the Hindus based on the ideas of Varna, Karma, and Dharma, pronounced in a text called Manusmriti. These ideas are translated into a hierarchical society structured around the notions of purity and impurity. Z.S. Gure, in his celebrated essays, Features of the Caste System, has pointed out that castes were groups with a well-developed life of their own, the membership whereof, unlike that of voluntary associations and of classes, was determined not by selection but by birth. The status of a person dependent not on his wealth, as in the classes of modern Europe, but on the traditional importance of the caste in which he had the luck of being born. Now, Ghure actually mentions six basic features of the Hindu caste system. Now, they are: number one, hierarchy. There is a definite scheme of social precedence amongst caste. Each group occupies a specific status in the overall framework of hierarchy. Second one is restrictions on social intercourse. The traditional Hindu society has strict social rules and regulations. For instance, there are imposed restrictions on what sort of food or drink the members of one caste may accept from the members of the other caste. The third one is civil and religious disabilities and privileges. Segregation of individual caste or groups of caste in the village is the most noticeable mark of civil privileges and disabilities. Certain sacraments cannot be performed by any caste other than the Brahmins. Similarly, Shudras and other lower castes are not allowed to read or learn the sacred scriptures. The fifth one is restricted choices of occupation. Generally, each caste considers a particular occupation as its legitimate calling. To abandon the hereditary occupation in pursuit of another, even sometimes it is more lucrative, is not considered right.
The sixth feature of caste system is that restrictions on marriage. Caste groups observe strict endogamy. Members of a caste group marry only within their caste. Now, if we look at caste as the tradition, because I have tried to see the three different aspects of caste. That's number one, caste as tradition, then the caste as power, and the third one is that caste as humiliation. Now, let me start with the first aspect, that is the caste as tradition. Now, if we look at caste as the tradition, then it simply means the division of Hindu society into four orders: Brahman, that is the Brahmin, traditional priest and scholar; Kshatriya, ruler and soldier; Vaishya, they are the merchant; and Shudras, they are the peasant, laborer, and servant. Now, in the Borno scheme of the Vedas, these are only four orders, and the untouchables who have no place in it. But there are references in the Vedic literature to groups such as the Ayogava, Chandala, Nishoda, and Pulkosha who are outside the Borno scheme and who seem to be despised. M.N. Srinivas argues that the first three castes are twice born, as the men from them are entitled to don the sacred thread at the Vedic rite of Upanoya, while the Sudras are not. The untouchables are outside the Borno scheme. Unquote. Now, uh, so from this, what it has come out that the caste, when you look at the caste as tradition, then obviously two things come to our mind, that caste is hereditary and uh, that it is hereditary specialized and hierarchically arranged. Hereditary specialized means that means the caste of a particular person is, it depends upon uh, in which caste a particular child is born. Suppose if he is born in a higher caste, then obviously he will take that caste from as by virtue of his birth in that particular family or that particular caste. So that is the hereditary, and the hierarchy. And the hierarchy is that out of these four different castes, Brahman, Kshatriya, Vaishyas, and the Shudras, the Brahman placed at the top of the caste system. So there is that hierarchy uh, in that order. So when we look at the caste as tradition, then these two things, that is the caste as hereditary and that the caste is also hierarchically arranged. Thus, hereditary plays an important factor in the origin of the caste system. Now, apart from hereditary and hierarchy, there is also another element to call for our attention. And that is when we argue that the spirit of caste system reign in a society, we mean that the different groups of which that society is composed repel each other rather than attract each other. It retires within itself, isolate itself, make every effort to prevent its members from contracting alliances or even from entering into relations with neighboring groups. Now, the spirit of caste system unites these three essential factors, that is repulsion, hierarchy, and hereditary specialization. And when we look into the caste system, then we have to look uh, into these three important factors which are coming under caste as um, tradition. Now, uh, now, from this caste as tradition, the second aspect of caste, that is the caste as power, comes out. Hierarchy and status are also dominations or forms of power. If we argue that a certain caste is powerful, then it implies that a caste preponderates over the other caste in matters of economic and political affairs. Ritual status is one of its core dimensions of power.
For instance, the higher caste ought to say about the Brahmins enjoy a great measure of power, which is based upon ownership of land, high social and ritual status, and superior education. According to Srinivas, the ritual status of a given caste is essential for it to become dominant. He cites an example of the Rampura village, where the Brahmins and the Lingayats provide an instance of ritual dominance existing by itself, unaccompanied by the other forms of dominance. It is supported by economic prosperity. He says that the Brahmin priest of the Rama temple and the Lingayat priest of the Madheshwara and Basava temples are quite well off by village standards. The main source of income for these families is from the land with which the temples have been endowed, while a subsidiary but not unimportant source is the gifts in cash or kind which the devotees make to the priest whenever they visit the temples or during the harvest. Now, an ancillary to the concept of caste as power is humiliation. So, from the caste as power, we have gone to the third aspect of caste, and that is the caste as humiliation. The use of coercive violence to be in command over the untouchables or the Sudras is a common practice of hierarchical power. The term humiliation refers to various meanings depending upon specific socio-cultural context. For Vihu Parekh, he argues that humiliation involves disrespecting and demeaning others, damaging their self-respect and causing them moral hurt and pain. The untouchables are subjugated by the higher caste and hence face humiliation all over. The line of pollution which divides the untouchable or the so-called depressed class from the rest has been historically a high point of distinction. Now, the idea of the line of pollution has also been an important category in the official discourse on caste. In most cases, it is used as the boundary line for identifying the scheduled caste and and for institutionalizing policies of affirmative action for their welfare. The idea of untouchability is an obvious extension of the idea of pollution or of the notion of purity and impurity. However, those above the line of pollution can contest their position in ranking order either through the use of force or power or by gradually Sanskritizing themselves. Now, Srinivas develops the concept of Sanskritization to say that the system of caste hierarchies is, after all, not so rigid and closed. He uses the term Sanskritization to describe the process of group mobility within the ritual order of hierarchy and characterize it as a process by which a low Hindu caste or tribal or other group changes its customs, ritual, ideology, and way of life in the direction of a high and frequently twice born caste. Generally, such changes are followed by a claim to higher position in the caste hierarchy than the traditionally considered to the claimant caste by the local community. However, for those located below the line of pollution, the so-called untouchable community, impurity is absolute. The path of social mobility through Sanskritization is not available to the untouchables. What has emerged is the caste humiliation of the untouchables all around. Thus, the challenge for the reformers like Vivekananda is to mobilize popular opinion for stimulating mental dispositions towards the untouchables and uplifting them socially. Now, I shall investigate Vivekananda's opinion on the problem of caste system. So, what I have done that I have tried to look into the problem of caste from these three different aspects. Caste is tradition, caste is power, and caste is humiliation. Now, after that, now I am going to Vivekananda's opinion about caste system. Now, according to Vivekananda, the Indian caste system is one of the greatest social institutions. The Lord
gave to man. It is true that this institution has often been thwarted from performing its legitimate functions by foreign invaders as well as by ignorant and arrogant Brahmins. But these limitations, it has already worked wonders for the land of Bharata. It is this institution that is destined to lead Indians towards achieving their goal and aspirations. He further argues that the downfall of India actually lies in the thoughtless rejection of the system of caste. The original idea of caste is premised on the notion of diversity. He says that creation stops where there is no diversity. The original idea of caste is to give an individual the freedom to express his nature, his prakriti. It is not based on custom, privilege, or inheritance. This crystallization of caste on the basis of privilege and heredity is a modern day distortion. His appeal to the countrymen that I'm quoting here with Vivekananda that India fell because you prevented that that India fell because you prevented and abolished caste. Let Jati have its sway. Break down every barrier in the way of caste and we shall rise. Unquote. Now, some of his important ideas on the caste system are mentioned below. Vivekananda's idea on caste system. The first one is that a caste system should not be hereditary. Vivekananda argues that caste is a natural order, a natural way of ordering life. Vivekananda is against the conventional view that the caste system is hereditary, and he is of the opinion that division of caste should be based on quality rather than on hereditary principle. Vivekananda's view on caste system is based on his concept of dharma. The term dharma, according to him, does not simply lie in learning our moral duties, but also performing them on proper occasions. He distinguishes two types of dharma, Jati Dharma and Swadharma. Jati Dharma is the duties of a person belong to a particular caste. Swadharma is one's own dharma, that is, duties prescribed for man according to his capacity and position. Now, it should be mentioned here that Vivekananda, by the term Jati Dharma, does not mean the view that the so-called higher caste will enjoy all the privileges according to the caste he belongs to. He, in fact, does not believe in the fact that people possess their caste just through their birth. A caste system which is hereditary is a severe hindrance to the society. There is no proper ground to support the hereditary caste system. According to Vivekananda, the son of a Brahmana is not necessarily always a Brahmana and enjoys all the privileges, or the son of a Shudra will always remain a Shudra and will always remain lower in status. In his words, I'm quoting here, I quite admit the truth of the words that none except the Brahmins has the right to Pranava. But the son of a Brahmana is not necessarily always a Brahmin, though there is every possibility of his being one. He may not become so. Unquote. Since talent is not hereditary, no one can claim any special status or privilege on the ground of being born in a particular caste. Now, Vivekananda rather thinks it proper to classify people into different castes not on the basis of their birth but on the basis of their individual qualities. That is, the qualities which one acquires as a particular person and not as a member of a particular caste or class. For he thinks that man is at birth an empty person. He subsequently possesses talents and experiences due to his intercourse into this vast world. Therefore, no one receives any capacity or talent just from one's birth. Membership in a caste is not exclusively held by birth, and the person can change his or her caste by developing appropriate qualities. Now, the most important idea about Vivekananda's view on caste is the abolition of the idea of privileged class. Vivekananda's notion of caste system will accommodate diversity of capacity and occupation, but no privilege. By privilege means the enjoyment of advantage over another.
but he examines that difficulty arises with the privilege or the benefit one enjoys. According to him, I quote here, the difficulty is not that one body of men are naturally more intelligent than another, but whether this body of man, because they have the advantage of intelligence, should take away even physical enjoyment from those who do not possess that advantage. The fight is to destroy that privilege. Vivekananda is therefore not against variety of caste, but against the idea of privileged caste. He is of the opinion that whenever privilege is broken down, more and more light and progress come to race. He is also of the opinion that the idea of privileged caste also brings many social evils, like the problem of untouchability in the society. Untouchability, in his opinion, is an orthodox superstition which has interfered with national efficiency all along the line. He detests the idea of recognizing any person as untouchables just because he is born in a lower caste. There should not be any discrimination on the hereditary privilege principle. He writes strongly that, I quote here, we are Orthodox Hindus. We refuse entirely to identify ourselves with don't touchism. That is not Hinduism. It is none of our books, unquote. According to Vivekananda, men are not racially classed as superior or inferior. There should not be any discrimination between men and men. He repudiates the practice of privileged distribution of benefits on the basis of hereditary. In his opinion, the idea that one man is born superior to another has no meaning. Now, rather, actually, Vivekananda has given importance on the dignity of work. He believes that the three gunas or qualities, that is the Sattva, Rajas, and Tamas, are inherent in different degrees in each of us and form in their combinations the basis of the distinction of the different classes of people like Brahmins, Kshatriyas, Vaishyas, and the Shudras. But he is of the contention that no one is born with hereditary prerogative. In other words, no one is privileged. No one is born to lead and no one is born to serve. Caste, thus, as Vivekananda understands, becomes flexible rather than based on any rigid groupings. He holds that the same power is in every man, one manifesting more, the other less. The same potentiality is in everyone. It is quite possible, he argues, for one person to be changed from one caste to another. As a result, man in different pursuits acquires membership of different classes. When a person is engaged in serving others for pay, he acquires Sudrahood. When he is busy in transacting some piece of business and commerce for profit, he acquires Vaishyahood. When he fights for the country against wrongdoing, he acquires Kshatriyahood. And when he contemplates on God or passes his time in conversation about him, he gets Brahmanhood. Thus, in Vivekananda's idea of the caste system, there takes place the opportunity of moving from one social class to another so that people has ample opportunities to exercise his best possibilities. There can be no job or status fixed a priori for any person. Vivekananda's conception of caste system therefore makes room for a society of an open kind. It is remarkable that Vivekananda supports for the dignity of work. A sincere and efficient man of any profession is a man of work. No profession is good or bad in itself. It is the person's contribution in a particular field makes a profession valuable or invaluable. According to him, a man should not be judged by the nature of his duties, but by the manner in which he does them. His manner of doing them and his power to do them are indeed the test of a man. So here I am giving the most important quotation. It sounds bitter, but it is actually the truth. I am quoting Vivekananda here that a shoemaker who can turn out a strong, nice pair of shoes in the shortest possible time is a better man
according to his profession and work than a professor who talks nonsense every day of his life. Unquote. Such an important quotation that Vivekananda has given regarding the dignity of work. That all work has the same dignity, but how we look into it and how we perform it, that depends, and that makes all the difference. So no work is bad or good, bad in itself. Certainly, this kind of outlook definitely brings equality and unity among people. Moreover, people can also exercise their best potentials. Understood in this way of thinking, occupations can hardly become the base of inequalities and conflicts. Anyone performing a job with sincerity and dignity will be regarded as a valuable person. Now, Vivekananda actually stresses that all persons are equal. According to him, all the members of a society ought to have the same opportunity for obtaining wealth, education, or knowledge. Therefore, in his view, all are equal as persons, no matter whatever occupation a person is proficient in. Since all persons are equal, moral values or laws are equally applicable to all persons. Vivekananda asserts the universal application of morality to all human beings because he believes that the same universal soul is equally present in each of us, in order that each of us is a part of this universal soul and in this way be one with each other. This, this uh, undoubtedly makes the realization that we are equals and must have the same sort of regards for all. As he argues, uh, I'm quoting him, as manifested beings, we appear to be separate, but our reality is one. From this monastic principle, we get at the basis of ethics, and I venture to say that we cannot get any ethics from anywhere else. Unquote. The German philosopher Immanuel Kant's statement that the moral law is universally valid in all human beings and everyone has to obey the moral law for its own sake echoes here in the writings of Vivekananda. It also further reminds us of Kant's universal application of the categorical imperative. I'm quoting the third categorical imperative that act in such a way that you always treat humanity, whether in your own person or in the person of any other, never simply as a means, but always at the same time as an end. Unquote. The range of ethics or morality is so wide that it touches every part of our life. Vivekananda's conception of the oneness of man further endorses the feeling of universal brotherhood. He regards this relationship not as a moral ideal but as a fact. It is through this feeling of brotherhood that we anticipate interpersonal relationship in our endearing human fellowship. In fact, we are all brothers and sisters in our life as authentic existence. Feeling of brotherhood is bound up with the sense of intimacy and cooperation. Therefore, there is no place for egoism and supremacy. The recognition that we belong to the same soul and hence we are individuals of the same identical status carries the feeling of intimacy or closeness among each other. In this way, it creates a human kingdom with similar status and aspirations. Now, the one last point before I conclude this paper, that is about the untouchables. What Vivekananda has said about the untouchables, or what is his attempt to solve the problem of the untouchables. Now, in trying to solve the problem of the Sudras, Vivekananda advocates the policy of positive non-discrimination. No work, however small or big, warns Vivekananda, can be demeaning. There is inhuman exploitation of the Shudras by the upper caste. Inequalities in nature have to be overcome by consciously creating equal opportunities for all. Vivekananda supports mass education in the vernacular, and yet he holds that no education will be complete without knowledge of Sanskrit,
He argues that Sanskrit gives a prestige and the power and the strength to the race. In doing so, the need is to raise the condition of the Sudras or the lower caste to the level of the higher caste rather than bringing down the higher caste. He once says that, I quote here, the only safety I tell you men who belong to the lower caste, the only way to raise your condition is to study Sanskrit, unquote. Vivekananda wants to raise the Chandala, the lowest of the Shudra, to the level of the Brahmin. Indeed, it is the duty of the Brahmin to work for the lower class and restore their dignity. He envisages a new Shaktya Yoga dawning on India where the Brahmins have their pride of place. Undeniably, the Brahmin is the ideal India has to emulate. Uh, it put theoretically, at least, the whole of India under the guidance not of wealth, not of the sword, but of intellect, intellect sustained and controlled by spirituality. The leading caste in India is the highest of the Aryans, the Brahmins. At the same time, however, Vivekananda has little sympathy with the Brahmins of his day. He blames them for sucking the blood of millions of poor people without the slightest trace of effort on their part to ameliorate the condition of the poor and the destitute. He even goes on to regard Brahmins of Kali Yuga to Rakshas. It is obvious from his writings that he holds Brahmin to be a symbol both of unjust exploitation and embodiment of the highest human virtues. This paradox, interestingly, is resolved only in the light of what the Shastras themselves say about the Brahmins, generally being the ideal of humanity, but now fails to its worst form in degenerate Kali Yuga. The need is therefore to raise the condition of the Chandala or the lowest among the classes of Shudras to the level of the Brahmin. Indeed, Vivekananda feels that it is the duty of the Brahmin to work for the emancipation of the rest of humanity. As long as Brahmin does that, he is worthy of calling a Brahmin. Now, let me conclude this paper. Throughout this discussion, we have found the dichotomy of the caste and the Indian society into two distinct categories, touchable and the untouchables. The Brahmins, being in principle higher in status and power, occupy the supreme position in the caste system, and the untouchables are lower in rank and status, occupies no position in the caste system. Vivekananda's view on the caste system is thus polemic against the sterile and stereotyped conception of the traditional caste system in India, in which caste system is hereditary and there is restrictions in the mobilization of individuals among different social classes. Moreover, in such a rigid social system, the socio-economic status of an individual is fully determined by hereditary principle, and people can only sustain with a strict norm and regulation, but no freedom of expression and action. Vivekananda is against such rigid caste system and upholds that division of caste should be based on quality rather than on hereditary principle. The idea that one person is superior to another just because he is born in a higher caste has no significance. He thinks it proper to classify people into different castes not on the basis of their birth but on the basis of their individual qualities. That is, the qualities which one acquires as a particular person and not as a member inherits a particular caste or class. This undoubtedly makes the realization among all of us that we are equals and must have the same sort of feelings for all. So thank you so much for your patient hearing my lecture. I am humbly obliged again to the Department of Philosophy, Prabhu Jagatbandhu College, for giving me this opportunity to present my opinion on this one-day webinar. Thank you so much. Thank you, Arubabu. Thank you. Paramita. থ্যাংক ইউ স্যার Thank you, sir. অমূল্য বক্তব্যের জন্য আমরা খুবই আলোকিত হলাম
আশা রাখবো আগামী দিনেও আপনাকে আমাদের সাথে পাবো। আমি অনুষ্ঠিকে বলবো আমাদের প্রশ্ন পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ স্যার এত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা সমৃদ্ধ হলাম আপনার বক্তব্যে। এখন স্যারের বক্তব্যের ইন্টার অ্যাক্টিভেট সেশন কোঅর্ডিনেট করার জন্য আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা রাবেয়া খাতুন মহাশয়কে অনুরোধ করব এই সেশনটি কোঅর্ডিনেট অনুশ্রী করার জন্য। এক মিনিট, হ্যাঁ, অনুশ্রী, হ্যাঁ। হ্যাঁ অরূপ বাবুকে বলছিলাম মিউট করতে। হ্যাঁ, ডাবল কেউ একটা খোলা রাখলেই ডাবল শোনাচ্ছে, এটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ, তখন মিউট করে দিতে বলবি। কন্টিনিউ অনুশ্রী, কন্টিনিউ। আচ্ছা, এখন স্যারের বক্তব্যের ইন্টারঅ্যাক্টিভেট সেশন কোঅর্ডিনেট করার জন্য আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা রাবেয়া খাতুন মহাশয়কে অনুরোধ করব এই সেশনটি কোঅর্ডিনেট করার জন্য। ম্যাম, ধন্যবাদ অনুশ্রী। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার এই বক্তব্যের জন্য। আমরা সকলে আপনার বক্তব্যে সমৃদ্ধ হলাম। আশা করব আমাদের সকল অংশগ্রহণকারীও এই বক্তব্যে সমৃদ্ধ হয়েছেন। এখন আমি চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করুন। আমি স্যারকে প্রশ্নগুলো বলবো, আপনারা উত্তর পেয়ে যাবেন। চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি অধ্যাপক সবিতাব্রত ঘোষ একটি প্রশ্ন করেছেন। উনি বলছেন কনসেপ্ট অফ কাস্ট ইন বিবেকানন্দাস ফিলোসফিক্যাল আউটলুক। হ্যালো হ্যাঁ হ্যালো, রাবেয়া, বল। হ্যাঁ, am I audible? হ্যাঁ, yes you are audible, no problem. হ্যাঁ স্যার, সবিতাব্রত ঘোষ মহাশয় একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো কনসেপ্ট অফ কাস্ট ইন বিবেকানন্দাস ফিলোসফিক্যাল আউটলুক। এটা উনি প্রশ্ন হিসেবে করেছেন, বাট হ্যাঁ সবিতাব্রত, তুমি সবিতাব্রত স্যার আপনি ক্লারিফাই করো। কোশ্চেনটা একটুখানি ক্লারিফাই করুন স্যার। হ্যালো সবিতাব্রত স্যার, হ্যালো। স্যার সবিতাব্রত ঘোষ, আপনি যদি থাকেন আপনার প্রশ্নটি আমাদের কাছে তুলে ধরুন। না ম্যাম, উনি দেখলাম নেই, কোনোভাবে লেফট করে যাচ্ছেন। কোনো কারণবশত আমরা পাচ্ছি না ওনাকে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, কারুর যদি কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। আর কোনো প্রশ্ন এই মুহূর্তে চ্যাট বক্সে দেখছি না। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখুন। যেসব ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে আছো, তোমরা যদি স্যারের কাছে কিছু জানতে চাও তোমাদের প্রশ্ন রাখতে পারো। আমরা অপেক্ষা করছি তোমরা তোমাদের প্রশ্নটা যদি করে নাও। প্রশ্ন না করলে মানে তার মানে কারোর মনে এখনো প্রশ্ন জাগেনি। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যতক্ষণ না তোমরা প্রশ্ন করছো তার মানে তোমরা বিবেকানন্দকে এখনো ঠিকমতো অনুধাবনই করতে পারোনি। কাজেই আমি চাইবো তোমরা স্বামী বিবেকানন্দের বই, ওনার আইডিয়াস, তার উপরে আরো পড়াশোনা করো, আরো জানতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো ওনাকে, আর ওনাকে ফলো করতে চেষ্টা করো। তবে গিয়ে দেখবে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে। Let us move on to the next section. থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ ম্যাম। আমি চ্যাট বক্সে যেটুকু দেখলাম শ্রদ্ধেয় অধ্যাপিকা, আমি সকলকে থেকে
তাদের বাবু, আপনার আপনি মিউট করুন। সবাইকে অনুরোধ করব আপনাদের হেডফোনটি আপনারা মিউট করুন, না হলে শুনতে অসুবিধা হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত ম্যাম চ্যাট বক্সে একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন এসছে, হ্যাঁ 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 এইসব মাত্র দেখলাম। প্রশ্নটি করেছেন নিবেদিতা পাত্র ম্যাডাম। উনি বলছেন, হ্যাঁ, is there anything which is inherited from predecessors from birthright? What was Vivekananda's view? হ্যাঁ, আমি কি প্রশ্নটা আরেকবার রিপিট করব? হ্যাঁ রিপিট কর, আস্তে আস্তে পড়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। predecessors বলেছি। থ্যাংক ইউ। Ravi, I'm very thankful. Is there anything which is inherited from predecessors from birthright? What was Vivekananda's view on this? Question is related to Babu. Sir, apni ekটু bolun. Okay, madam. Thank you so much for the question. This is a very important one. And Vivekananda has actually rightly pointed out that there is nothing which we inherited. It may be property or it may be anything from birth. So just because we are born in suppose in a higher caste, and for that matter we are enjoying all the privileges of being born in that particular caste has no significance according to Vivekananda. So inheritance inheritance of something from our birth has no significance. Rather, Vivekananda has pointed out that he actually stresses on equality among all human beings. So he says that every human being has some sort of talent inherited in us. So it is the teacher, that the role of a teacher is to bring out the inherent quality which is lying within us. So in that case, actually, it reminds us of the midwifery system of Socrates. So Socrates has pointed out the midwifery system. So just as a midwife helps out in the process of delivery of a birth to a mother, so similarly the role of a teacher is to bring out the inherent quality which is lying within us. So all human beings are equal, and hereditary or hierarchy has no significance according to Vivekananda. That is my opinion on this matter. Thank you so much. Thank you, sir. Nivedita, I hope your question is answered. কিছু বলবেন? হ্যাঁ, প্রথমে স্যারকে থ্যাঙ্কস দেবো, আর একটাই খালি সেন্টেন্স বলবো, আমরা হলাম অমৃতের সন্তান। উই অল আর অমৃতস্য পুত্রা। খুব সুন্দর ম্যাডাম, আপনার এই একটি লাইনে আমরা থ্যাংক ইউ নিবেদিতা, আপনি আছেন, ধন্যবাদ আমাদের সাথে আমাদের মাঝে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের মাঝে অনেক অধ্যাপক অধ্যাপিকা মহাশয় উপস্থিত আছেন, যেমন এসকে আলমগীর স্যার। এছাড়াও আছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে প্রফেসর আলপনা চার, এক্স অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, প্রফেসর শর্মিষ্ঠা রায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিলোসফি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এবং প্রফেসর রুম্পা চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এবং আরো একজন আছেন বিশ্বরূপ ঘোষ, লাইব্রেরিয়ান, মিটনা সোলেমানিয়া হাই মাদ্রাসা, হরিশ্চন্দ্রপুর, মালদা, এবং অন্যান্য যে সকল অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা আমাদের সাথে আছো, তাদের সকলকে আমাদের দর্শন বিভাগ জিজ্ঞাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এরপর আমরা আমাদের
পক্ষ থেকে কল্যাণকে বলবো আমাদের ক্যালেন্ডারটি আর একবার যদি স্ক্রিনে দেখানো যায়, আমি অনুরোধ করব আমাদের ক্যালেন্ডারটি আর একবার আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা যে ই ক্যালেন্ডারটি প্রচেষ্টা করেছি, যতটুকু আমরা তুলে ধরতে পেরেছি সেটা আমরা একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রচেষ্টাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাস দেখানো হয়েছে। প্রতি বছর আমরা বিভিন্ন সেমিনার এবং ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে উন্নত করার, তাদের নতুন নতুন জানার দরজা খুলে দিতে চাই। সেরকম বিভিন্ন অনুষ্ঠান বা ওয়েবিনার সেমিনারের ছবি আমরা তুলে ধরেছি। বিভিন্ন বক্তারা সেখানে উপস্থিত আছেন, তাদের সহযোগিতা, তাদের সাহায্য আমরা সবসময় পেয়েছি এবং আশা করি আগামী দিনও তারা আমাদের সাথে একইভাবে যুক্ত থাকবেন। আমরা এবার পরবর্তী মাসে চলে যাই। আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি মাস। আমরা প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটিতে আমাদের একাডেমিক ট্যুরটিকে সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গায় যাই এবং তাদের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়ে আসি, যেগুলো আমরা কোলাজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। তারপর আমরা যাব মার্চ মাসে। আমরা সবাই জানি মার্চ মাসে বসন্ত উৎসব হয়। আমরা আমাদের ছাত্রছাত্রী এবং কলেজের সকলের সাথে রঙের উৎসবে মেতে উঠি, এক বন্ধুত্বের সম্পর্কে জড়িত হওয়ার চেষ্টা করি। আমরা এর মাধ্যমে তাদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। শুধু শিক্ষাদান নয়, তারা আমাদের সাথে এক সুন্দর বন্ধুত্বের আবদ্ধে যাতে আবদ্ধিত হয়, তারা আমাদের সহজভাবে আমাদের কাছে যাতে পৌঁছতে পারে, তার জন্য একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এপ্রিল মাস, আমরা জানি এই প্যান্ডামিক সিচুয়েশনে যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এই অনলাইন ক্লাসেস, যার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের যতটুকু দেবার আমরা চেষ্টা করেছি এই অনলাইনের মাধ্যমে তাদের কাছে তুলে দিতে, তাদের সাথে থাকতে এবং তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাই আমরা আমাদের এই ক্লাসের কিছু ছবি তুলে ধরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি মে মাস। মে মাসে যে ছবিটি এখানে দেওয়া হচ্ছে সেটা হলো কাউন্সেলিং, অর্থাৎ স্টুডেন্ট কাউন্সেলিং। এটা আমাদের ডিপার্টমেন্টের বেস্ট প্র্যাকটিস বলা যায়। আমরা প্রতি বছর, শুধু বছর নয়, বছরের অনেকবার আমরা তাদের মনের খবর জানার চেষ্টা করি। শুধু পড়াশোনা নয়, তারা কে কেমন আছে, তাদের কি সমস্যা, তারা কিছু কি আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, সেই সব খোঁজ খবর নেবার জন্য আমরা প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে সময় দিয়ে তাদের মনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং আমাদের যতটুকু সাহায্য করা সম্ভব আমাদের পক্ষ থেকে, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে আমরা চেষ্টা করি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। পারমিতা, এখানে আমি একটা কথা খালি অ্যাড করব যে এই ছবিটার মধ্যে আমি সবাইকে একটু অ্যাটেনশন দিতে বলবো যে অফলাইন কাউন্সেলিং এরও ছবি আছে, আবার অনলাইন কাউন্সেলিং এরও ছবি আছে। মানে আমরা অফলাইন যতদিন পেরেছি ওদের সাথে মিট করেছি, সামনাসামনি 1-to-1 কাউন্সেলিং করেছি। আবার যখন প্যান্ডেমিকের জন্য আমরা আমাদের মানে কলেজে আসা যাওয়াটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা কিন্তু অনলাইন কাউন্সেলিং এরও চেষ্টা করেছি, ওদের জিজ্ঞেস করেছি, ওদের মানে অনলাইন আমরা ওই যেরকম ভাবে গুগল লিংকে মিট করে ওদের কিন্তু মানে we have tried to continuously be in touch with our students.
একদম আমরা অনলাইন এবং সেটা অফলাইন স্টুডেন্টসরাই আমাদের সবকিছু। আমরা ডিপার্টমেন্টে সবসময় একটা পরিবার হিসেবেই থাকি। আর এই প্রচেষ্টাটা হচ্ছে সেই পরিবারের সদস্য যেরকম আমরা আমাদের ভাই বোন মা বাবা বন্ধু বান্ধব তাদের সাথেও তো যোগাযোগ রেখেছি। প্যান্ডেমিক হ্যাজ নট স্টপড আওয়ার লাইফ। ঠিক সেরকম আমরা আমাদের স্টুডেন্টদের সাথেও এইভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। সুতপা, কন্টিনিউ করুন। একদম একটা কথা বলবো সুতপা, একটু ইন্টারাপ্ট করে। হ্যাঁ, না বলুন দিদি। হ্যাঁ, প্রসঙ্গটা এখানেই আসে। হ্যাঁ, সেখানে বলছি অনেক সময় যেটা হয়, আমি জানি না তোমাদের কলেজে কোনো সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল আছে কিনা, যেখানে একজন ট্রেন্ড সাইকোলজিস্ট যিনি স্টুডেন্টদের সাথে গল্পের ছলে ওদের মনের সমস্ত খবর নিয়ে, এবং যেটা উনি শুধু জানবেন, ওনার পড়াশোনাটাই বলে যে এটা একদমই ওনার কাছে প্রিজার্ভ থাকবে, ওর মনের সমস্ত কথা ও ফ্রিলি বলতে পারে, যেটা টিচারদেরকেও কিন্তু এমনও হতে পারে মেয়েরা বলতে পারলো না, যদিও আমরা সবসময় আশা করি যে সবটাই বলতে পারবে। তো আমাদের কলেজেও এক সময় ছিল না, দিদি পরবর্তীকালে আমরা কিন্তু আমরা এরকম বলো। হ্যাঁ, না আমি বলছিলাম যে আপনি তো জিজ্ঞেস করছেন, মাঝখানে অ্যাকচুয়ালি কিছুক্ষণের জন্য আপনার কথাটা অফ হয়ে গেছিল। মানে আপনি কি জানতে চাইছেন যে আমরা এরকম ভাবে প্রফেশনাল ট্রেন্ড সাইকোলজিস্ট এনে কাউন্সেলিং করাই কিনা, তাই তো? এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, আমাদের এরকম প্রোগ্রামও হয়েছে যখন আমরা প্রফেশনালি ট্রেন কাউন্সিলরকে এনে কাউন্সিলিং করিয়েছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। স্টুডেন্টদের সাথে উনি যখন কথা বলছেন তখন আমরা সেখানে কেউ প্রেজেন্টও থাকিনি, সেরকমও হয়েছে। স্টুডেন্টরা ওনার সাথেই শুধু কথা বলেছেন। আমার মনে আছে যাদবপুর ইউনিভার্সিটির রিঙ্কু গুপ্তা বোধহয়, গুপ্তা টাইটেলটা আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো তোদের যদি কারো মনে থাকে ওনার পুরো নামটা বল না, রিঙ্কু কি ছিল? তো উনি এসে এরকম কাউন্সিলিং করেছিলেন। আচ্ছা, তো উনি এরকম করেছিলেন নিবেদিতা দি। হ্যাঁ, খুব ভালো। আমাদের এটা 12 মাসই চলে, এবং শুধু ডিপার্টমেন্টালি নয়, এটা সারা কলেজের সব স্টুডেন্টের জন্যই চলে, এবং 2009 সাল থেকে এটা চলছে এখনো অনলাইন, এবং যতক্ষণ অফলাইন কলেজ ছিল অফলাইন। ভেরি গুড। দুদিন করে চলেছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তার কারণ হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু বাচ্চাদের, আই মিন স্টুডেন্টদের বেশি সমস্যা হয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ডিপার্টমেন্টালিও এটা স্পেশালি এটা লুক আউট করেছো। এটা আমাদের ডিপার্টমেন্টের বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা এটাকে হাইলাইট করি। যে এটা সত্যি আমরা স্টুডেন্টদের এন্ড উই রিয়েলি ট্রাই টু রিচ আউট। আমাদের তো রুরাল হিন্টারল্যান্ড, কাজে সেখানে সমস্যা প্রচুর। মানে অবশ্য আরবান হলে যে সমস্যা থাকবে না তা নয়, সমস্যাটার হয়তো একটু ইয়েটা চেঞ্জ হয়ে যায়, টাইপটা। তো সেখানে আমাদের স্টুডেন্টরা সত্যি অনেক সময় পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা থেকেও আমরা চেষ্টা করি স্টুডেন্টদের ফিরিয়ে আনতে। এটা আমাদের কলেজটা একদম কলকাতার বুকে হলেও আমাদের স্টুডেন্টরা সুন্দরবনেরও আছে, এবং এমনও আছে যে কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বেলে তাদের খেতে হয়েছে, এবং এখনো হচ্ছে। সেই সব মেয়েদের জন্য আমাদের মানে প্রিন্সিপালস ওয়েলফেয়ার কমিটি তো আছে, যেখানে আমরা সারা বছর চাঁদা দিয়ে এবং ওদের হেল্প করি। আবার এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টারও আছে। আর তোমাদের এই পার্সপেক্টিভটা আমার সত্যি মানে প্রেজওয়ার্দি মনে হয়েছে, তাই আমি এত কথা বললাম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ম্যাডাম। এই বিষয় নিয়ে আমি আরো পরে আপনার সাথে কথা বলবো, যদি কিছু ইন কোলাবোরেশন করা যায়। কাজ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা পারমিতা, এখানে দুজন হ্যান্ড রেজ করেছে, দেখতো নূপুর বিশ্বাস আর জাভেদ সর্দার হ্যাজ রেজড হ্যান্ড। নূপুর বিশ্বাস হ্যাজ লেফট দ্য মিটিং। যাই হোক, ঠিক আছে, জাভেদ সর্দার যদি কিছু বলার থাকে জিজ্ঞেস করে নেন। জাভেদ সরকার, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না সেরকম কিছু বলার নেই, প্রেজেন্টেশনটাই দেখছিলাম যে খুব ভালো হচ্ছে তাই। আচ্ছা, ধন্যবাদ। তুমি তোমার মতামত আমাদের জানালে, আমাদের উৎসাহিত করলে আরো এগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা মনে হয় জুন মাসটা
এক মিনিট পারমিতা, একটু নিবেদিতাজি এতক্ষণ কথা বললেন আর কলেজের কথাও বললেন, একটু বলে নি, সবাই জানতে পারছে না। নিবেদিতা ম্যাডাম হচ্ছেন লেডি ব্রুবন কলেজের, উনি ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো নিবেদিতা আমাদের এই ওয়েবিনারে প্রেজেন্ট থেকে আমাদেরকে সত্যি খুব গর্বিত করেছে। একদম সত্যি ম্যাডাম, আপনাকেও আমাদের তরফ থেকে আন্তরিক স্বাগত জানাই। আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি সময়, আমাদের গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য, এবং আপনার বক্তব্য আমাদের কাছে তুলে ধরলেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, যেটা আমাদের আগামী দিনে চলতে আরো সাহায্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা হ্যাঁ, আমরা এবার চলে যাব আমাদের জুন মাসের অ্যাক্টিভিটিজে। আমরা শুধুমাত্র স্টুডেন্ট নয়, আমরা অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি। তাই আমরা প্রতি বছর পেরেন্টস টিচার্স মিটিং এর আয়োজন করি এবং তাদের কাছ থেকেও তাদের সমস্ত অসুবিধা এবং তাদের কিছু বলার থাকলে, তারা কি চাইছেন আমাদের কাছ থেকে, তারা তাদের সন্তানকে আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের কাছে তাদের কিছু বক্তব্য থাকলে তারা সেই মিটিং এ আমাদের সাথে শেয়ার করেন এবং আমরা তাদের এই উপস্থিতিটা পেয়ে খুবই অভিভূত হই, কারণ আমরা সত্যিই অনেক কিছু জানতে পারি। আমাদের ছেলেমেয়েরা এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, বা তারা অনেক সময় অনেক ভুল পথে চলে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা জানতে পারি তার অভিভাবকদের সাথে যোগাযোগ হওয়ার ফলে। তাই তাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যে তারা আমাদের তাদের মূল্যবান সময় দিয়ে থাকেন। আমরা যখনই কোনো ব্যবস্থা করতে পারি এই মিটিংটির, ওনারা আমাদের সাথে সবসময় সাথে থাকেন, আমাদের কোঅপারেট করেন। পরবর্তী স্লাইডে আমি যাব। জুলাই মাস অর্থাৎ অরণ্য সপ্তাহ। পরিবেশের প্রতি আমাদের যে চেতনা, সচেতনতা বা পরিবেশের প্রতি আমাদের যে করণীয় কর্তব্য, তার কিছুটা আমরা এই অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে চেষ্টা করি সেই ক্ষতিটা পূরণ করার। আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং তাদের পোস্টারিং ও ভিডিও রিলিজের মাধ্যমে আমরা অরণ্যের প্রয়োজনীয়তা, গাছের প্রতি আমাদের কি কর্তব্য, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তারই কিছু ছবি আমরা এখানে দিয়েছি। এরপর আমরা যাব আগস্ট মাস, অর্থাৎ রাখি বন্ধন উৎসব। আমরা সবাই জানি, আমরা এই উৎসবটি পালনের মাধ্যমে এটাই দেখাতে চাইছি যে এই বন্ধন শুধুমাত্র ভাই বোনের বন্ধন নয়, এই বন্ধন হোক আমাদের আত্মার, আমাদের বন্ধুত্বের এবং সহযোগিতার। আমরা সবাই ছাত্রছাত্রীরা এবং কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং অন্যান্য যে সমস্ত কর্মচারী বৃন্দ আছেন, সবার হাতে রাখি পরিয়ে তাদের আপন করে নেওয়ার চেষ্টা করি এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা সবসময় এই সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারি। এরপর আসছে সেপ্টেম্বর মাস। আমরা সবাই জানি সেপ্টেম্বর মাসে 5th সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়। এখানে আমি একটু জানিয়ে রাখি যে প্রতি বছর টিচার্স ডেটাকে আমরা আমাদের বিভাগীয় দিন আমরা হিসেবে পালন করি। আমাদের ডিপার্টমেন্ট জিজ্ঞাসার পক্ষ থেকে প্রতি বছর এই দিনটিতে বিভিন্ন ওয়েবিনারের আয়োজন করা হয়, সেমিনারের আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীরা তাদের কালচারাল দিকটিকেও তুলে ধরে। তাদের নানান প্রতিভা আমরা সেদিন জানতে পারি এবং তাদের প্রচুর ভালোবাসা এবং আন্তরিকতায় আমরা সেদিনকে ভরে উঠি। এটি আমাদের কাছে একটি বিশেষ দিন এবং প্রতি বছর এটা আমরা পালন করে আসছি। আমাদের তরফ থেকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। তারা সব সময় আমাদের সাথে, আমাদের পাশে থাকার জন্য। আর সবকিছুই সম্ভব যদি তারা আমাদের সাথে থাকে।
তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অক্টোবর মাস, এখানে আমরা বুকস রিলিজের কিছু ছবি দেখতে পাবো। আমাদের বিভাগের পক্ষ থেকে আমাদের বিভাগীয় প্রধান এবং আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রায়ের প্রচেষ্টায় আমরা কিছু বই রিলিজ করতে পেরেছি। এখানে আমরাও অনেক সময় অংশগ্রহণ করে থাকি। আমরা সবাই মিলে আমাদের ছোট ছোট আমাদের ছোট ছোট প্রচেষ্টাকে আমরা তুলে ধরেছি এবং আমরা কিছু বই রিলিজ করতে পেরেছি। এর জন্য আমি আমাদের বিভাগীয় প্রধানা ডক্টর সুতপা রায় এবং অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রায়কে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই যে আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নভেম্বর মাস, আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি তাতে দেখছি আমাদের স্টুডেন্টরা একটি ওয়েবিনার করছে। অর্থাৎ কোভিড-19 তাদের ওপর কি প্রভাব ফেলেছিল, তারা কতটা নিজেদেরকে সামলাতে পেরেছে বা তাদের ওপর কিভাবে ঝড় বয়ে যাচ্ছে, তাদের মনের অবস্থা, তাদের পরিবারের অবস্থা এবং তাদের মনে এই রোগকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্নের জাগরণ ঘটেছিল, তারা সেই সবকিছুকেই আমাদের সামনে তুলে ধরেছে একটি ওয়েবিনারের মাধ্যমে, যেখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডক্টর। তিনি তাদের আমার ছেলে মেয়েদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনিও আমাদের এই রোগটি সম্পর্কে ডক্টর বলেনি, উনি ডক্টর পারমিতা, 1 মিনিট। হ্যাঁ, বিশিষ্ট ডক্টর উনি যিনি ছিলেন আর কি, উনি হচ্ছেন ওই অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালের ডক্টর শুভব্রত পাল। উনি এসেছিলেন, উনি কোভিড নিয়ে খুবই সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের খুব ক্ল্যারিফাই করেছিলেন যে কিভাবে আমরা মানে কোভিড সিচুয়েশনে নিজেদেরকে ভালো রাখতে পারবো। সরি পারমিতা, বল। ঠিক আছে। তিনি সুন্দরভাবে আমার ছাত্রছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দিয়েছিলেন এবং আমরা খুব সুন্দরভাবে সেই দিনটিকেও পালন করেছি। এবার আমরা এসে গেলাম ডিসেম্বর মাস, বছরের শেষ মাস। এইখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি, সারা বছর আমাদের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে বছরটিকে উদযাপন করে তার কিছু ছবি আমরা কোলাজের মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এখানে যে অনুষ্ঠানগুলো আমরা দেখিয়েছি তাছাড়াও আমরা আরো অনেক অনুষ্ঠান উদযাপন করেছি, সেগুলো পরে আমরা হয়তো রিলিজ করব। এই মুহূর্তে আমাদের মানে অনুষ্ঠান সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু মাস শেষ হয়ে গেছে, তাই বাকিগুলো আমরা হয়তো অন্যভাবে আবার তুলে ধরবো, কারণ সেখানেও আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী কোনো না কোনো ভাবে পার্টিসিপেট করেছে। তাদের সবাইকেই আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে তোমাদের সমস্ত প্রচেষ্টা আমরা সযত্নে অন্যভাবে রাখার চেষ্টা করব, সংগৃহীত থাকবে অবশ্যই। এখানে হয়তো অনেকে নিজের ছবি খুঁজে পাচ্ছ না, আমি সেই জন্য বলছি, কিন্তু আমরা চেষ্টা করব অন্যভাবে সেই সমস্ত তোমাদের প্রচেষ্টাকে তুলে ধরার জন্য। এবং এই ক্যালেন্ডারটি রিলিজ করার সাথে আমি সবাইয়ের কাছে এই বছরের মানে শুভ কামনা করি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রার্থনা আমি আমার ডিপার্টমেন্টের তরফ থেকে রাখছি। এরপর আমরা আমাদের পরবর্তী বক্তা আমাদেরই ডিপার্টমেন্টের অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনিমেষ অধিকারী। পারমিতা, 1 মিনিট একটু ইন্টারাপ্ট করছি। অনিমেষ বলার আগে মনোজিৎ দা জয়েন করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে মনোজিৎ দাকে আমরা আগেও খুঁজেছি, মানে স্যারের সাথে ঠিক মতো যোগাযোগ করা হয়নি। আমি আমাদের সিনিয়র মোস্ট টিচার আমাদের ডক্টর মনোজিৎ ঘোষ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স,
স্যারকে বলবো যে আপনি কিছু বলুন আমাদের সাথে। আপনার আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য, আপনার বক্তব্য আমাদের কাছে রাখুন। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি খুব ব্যস্ত আছি নানা রকম পড়াশোনা নিয়ে, যার জন্য সবসময় পুরোটা থাকতে পারছিলাম না, একটুক্ষণ ছিলাম। হ্যাঁ স্যার, দেখেছি। বিবেকানন্দ সে নিয়ে সেমিনার তো কত হয়, প্রায়শই হয়, বিভিন্ন সময় হয়, বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন ডাইমেনশনে হয়। আমাদের যেটা খুব বড় একটা কথা, যেটা মানুষের মনে রাখা দরকার, সেটা হলো বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে, 100-150 বছর আগে যে কথাটা বলেছেন সেটা আজকেও প্রাসঙ্গিক। তার মানে ওনার দূরদৃষ্টিতা, ওনার ফোরসাইটেডনেস বা ফারসাইটেডনেস, হোয়াট এভার ইট ইজ, কত প্রখর। ওনার বুদ্ধি অসম্ভব প্রখর, ওনার মেমোরি অসম্ভব শার্প, ওনার কৃপা অসম্ভব প্রখর ঠাকুরের, যার জন্য হয়তো উনি একটা অন্য জায়গায় গিয়ে অন্যভাবে, অন্য মাত্রায় উনি লেকচার দিতে পেরেছেন বা দিয়েছেন, সেটাও সেই জায়গাতে পৌঁছানো ভেরি ডিফিকাল্ট। ওনার কথাগুলো যদি আমরা একটু মাঝে মধ্যে স্মরণ করি বা ফলো করি, হয়তো প্রশ্ন আসতে পারে যে থিওরিটিক্যাল কথা সব ফলো করে কি হবে, প্র্যাকটিক্যালি তো করা যাচ্ছে কি? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা আসন। Vivekananda was talking and telling and recommending and prescribing, আমরা কি সত্যি তাদের কাছে পৌঁছতে পারছি? সেলফলেসলি কি পারছি? বা উইদাউট, যেটা ওই ত্রিপুরার ভদ্র মহাশয় লেকচার দিলেন খুব সুন্দর, irrespective of caste, creed, and irrespective of religion, and irrespective of any kind of person of belonging to different income groups, এটাকে বাদ দিয়ে কি আমরা সত্যি মানুষের কাছে পৌঁছতে পারছি? বোধ হয় না, এটাই বলতে চাইছি। তার মানে প্র্যাকটিক্যালি আমরা রিচ করতে পারছি না। আমরা সেই কাস্ট দেখছি, আমরা সেই রিলিজিয়ন দেখছি, আমরা সেই বিভিন্ন ক্লাসের মানুষকে ডিফারেন্সিয়েট করেছি, মানে ডিফারেন্সিয়েশন ইজ টু মাচ, ইন্টিগ্রেশন খুব কম। কিন্তু বিবেকানন্দ যেটা বলছেন যে ডিফারেন্সিয়েশন করো, কিন্তু ডিফারেন্সিয়েশনটাকে ইন্টিগ্রেট করো। ডিফারেন্সিয়েশনকে যদি ইন্টিগ্রেট করতে না পারো, তাহলে সেই ডিফারেন্সিয়েশন রয়েই গেল, সে কিন্তু মাটিতে চাপা পড়ে থাকতে পারে, কিন্তু যে কোনো সময় সে কিন্তু আবার উঠে আসবে। অর্থাৎ যিনি কাউন্সেলিং এর খুব সুন্দর কথা বললেন, যে ট্রেন্ড কাউন্সেলর, ঠিক সেরকমই, যে মানুষকে যদি আমি, যে অসহায়, যে অ্যাবনর্মালকে তো অ্যাবনর্মাল বলা যায় না, আমরা কাস্টের বিভিন্ন মানুষজনকে দূরে সরিয়ে রাখি, আমরা যারা লোয়ার ইনকাম গ্রুপের লোক তাদেরকে দূরে সরিয়ে রাখি, আমরা যারা মাইনরিটি গ্রুপকে দূরে সরিয়ে রাখি, আমরা যারা আমার পছন্দের না তাকে দূরে সরিয়ে রাখি। কেন না আমাদেরকে সমাজেতে কিছু সিগনিফিকেন্ট আদার্সটা বলে দিয়েছে এরা খারাপ, নিগ্র শ্রেণীর লোক এরা খারাপ, ছোট শ্রেণীর লোক এরা খারাপ। তাহলে এইটার দ্বারা যদি আমরা ইনফ্লুয়েন্স হতেই থাকি, তাহলে কিন্তু বিবেকানন্দ পড়ার কোনো মানে হয় না, সেমিনারও করার কোনো মানে হয় না। আমাদের এদের এইসব জিনিস, এটা কিন্তু বড় কাউন্সেলিং। অর্থাৎ আমরা যে ডিফারেন্সিয়েশন করছি, যে ও ছোট আমি বড়, ও শূদ্র আমি অশূদ্র, ও শূদ্র আমি ব্রাহ্মণ, এই ডিফারেন্সিয়েশনটা আমি জানবো ঠিকই, না জানলে আমি শূদ্রকে নেবো কি করে? কিন্তু ডিফারেন্সিয়েশনটা জানা মানে ডিফারেন্সিয়েট করে তাকে আলাদা করা না, ডিফারেন্সিয়েশনটাকে জানা মানে তাকে ইন্টিগ্রেট করা ইন দ্য সিস্টেম, এবং এই সিস্টেমে ইন্টিগ্রেট করে তারপরে গ্রুপটাকে সম্পূর্ণভাবে ফাংশনিং করা টুয়ার্ডস গ্রোথ। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। যদি বিবেকানন্দের কথাকে সাইকোলজিক্যালি বা ফিলোসফিক্যালি যদি অ্যানালাইজ করা যায়, বা সিস্টেম থেরাপি দিয়ে যদি অ্যানালাইজ করা যায়, বা ইন্ডিভিজুয়াল থেরাপি দিয়ে যদি অ্যানালাইজ করা যায়, তাহলে কিন্তু মূল কথা এটাই দাঁড়াবে যে আমরা যদি কোনো গ্রুপকে যখন নার্চার করব, আমরা যখন গ্রুপকে কাউন্সেলিং করব, অর্থাৎ সিস্টেমকে যখন নার্চার করব, তখন তার ডিফারেন্সটা নেব, সিমিলারিটি দিয়ে স্টার্ট করব, ডিফারেন্সকে নেব, কিন্তু ডিফারেন্সকে ইন্টিগ্রেট করে, ডিফারেন্সকেও সিমিলারিটির সাথে এক করে আমরা জাতপাত থেকে ঊর্ধ্বে চলে যাব, ধর্ম থেকে ঊর্ধ্বে চলে যাব, সর্বাগ্রে তখন থাকবে সেই মানুষ। এটাই মূল কথা। সেই ম্যানিফেস্টেশনটা বিবেকানন্দ বলেছেন যে whether you do have that kind of manifestation or not, if you don't have that kind of insight, if you don't have that kind of inner world within yourself,
If you fail to develop that kind of real self within you, if you fail to develop আমি within you, but rather you are dominated and influenced by significant others, always এটা ভালো এটা খারাপ, এটা ভালো এটা খারাপ, যদি you are dominated always by significant others, then there is no point and no use of reading Vivekananda. No point of nurturing and culturing Vivekananda. Vivekananda is great in this sense that what I'm telling for the last 1-2 minutes. এগুলোর ঊর্ধ্বে যেতে হবে, ডিফারেন্সিয়েশনকে নিতে হবে, তাকে ইন্টিগ্রেট করতে হবে, সিস্টেমের মধ্যে ইনভলভ করতে হবে, করে সিস্টেমটাকে ফাংশনিং করতে হবে, করে গ্রোথটাকে প্রমোট করতে হবে। এটা খুব বড় একটা কাউন্সিলিং এর কথা। যাই হোক, থ্যাংক ইউ এগেন ফর গিভিং মি অপরচুনিটি টু ডেলিভার। আমি মাঝে মাঝে অনেকটাই বলে ফেলি হয়তো, খুব ভালো এগুলো করা দরকার। স্টুডেন্টসদের তরফ থেকে ভীষণ ভালো হবে তারা এটাকে। আমারও অনেকটা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমার হয়তো স্কোপ নেই। না দিদি বলবেন, নিশ্চয়ই স্কোপ আছে। ম্যাডাম বলবেন, আপনার কথা তো শুনলাম, কি সুন্দর বললেন আপনি, কতগুলো দামি কথা বললেন। আমি কতগুলো সংক্ষেপে কথা লিখেছি ইনকল মেসেজে, একটু যদি সুতপা বা পারমিতা বলে দেন। ম্যাডাম আপনি নিজে বলুন, আমাদের আরো শুনতে ভালো লাগবে। আচ্ছা, আমি প্রথমেই মনোজিৎ স্যারকে বলবো, শুধু বিবেকানন্দ পড়লে এবং তারপরে নেগেটিভ হলে হবে না, প্লিজ সমাজের দিকে একটু তাকান। রামকৃষ্ণ মিশন যা করছে, আমি আমার বাড়ি থেকে দেখছি। আমার হাজবেন্ড পুরো প্যান্ডেমিকে সকাল 7:30টায় বেরিয়ে যেতেন, যখন কলেজও বন্ধ এবং আমাদের কমপ্লেক্সে একটা কাজের লোক ঢুকতে পারে না, উনি আমার রান্নাঘরটা রেডি করে সকাল 7:30টায় বেরিয়ে যেতেন। বেলুর বিদ্যা মন্দিরে ওনার গাড়িটা স্টিকার পেয়ে গেছিল, যার ফলে পুলিশ আটকাতো না। কি পরিমাণ ত্রাণ ওরা গ্রামে গঞ্জে বিতরণ করেছে, শুধু সেই সময় আমি ঘর থেকে বুঝেছি, কিন্তু সারা বছর করে চলেছে এখনো শীতের কম্বল বিতরণ। এবং অনেক সময় আমি নিজে হাতেও দিয়েছি। আমি বা আমার হাজবেন্ড বলে বলছি না, বহু লোক এটা করছে, 1 নম্বর। এবং তখন আপামর জনসাধারণ তাদের কাস্ট, ক্রিড, এডুকেশন কিচ্ছু দেখেনি। দ্বিতীয় নম্বর, আমি নিজে ইন্টারকাস্ট বিয়ে করেছি, মুখোপাধ্যায় আমি ইনবর্ন। আজ থেকে বহু বছর আগে, আজকে আমার 63 বছর বয়স। তাহলে বিবেকানন্দ ইমপ্লিমেন্টেড হননি, এ কথাটা ভীষণ ভুল কথা। আপনি একটু বই পড়লে শুধু হবে না, লিখলে শুধু হবে না, পড়াশোনা করলে শুধু হবে না, সমাজের দিকে চোখ মেলে তাকান প্লিজ। না, তা বলছি না আমি ইত্যাদি। আমি বলছি যে বিবেকানন্দর এই বিষয়টাকে যত ছড়িয়ে দেওয়া যাবে সমাজে, যত শুধু রামকৃষ্ণ মিশন করতে, রামকৃষ্ণ মিশন তো বিরাট এক্সাম্পল, রাতারাতি কিছু হয় না, কিন্তু আজ পর্যন্ত যা হয়েছে আমার তো মনে হয় প্রচুর হয়েছে। বিশেষ করে আমি যেটুকু দেখতে পাই প্রচুর হয়েছে এবং হচ্ছে এবং হবে, আশা করি। আমি ভীষণ পজিটিভ হতে ভালোবাসি। একটা বিষয় তো আপনি আমার সাথে একমত হবেন, মানুষের মনের মধ্যে যে চিন্তাধারা, সেটা কিন্তু পরিবর্তন সেভাবে হয়নি। এই মানুষের কথাটার ব্যাপ্তিটা একটু যদি বলতেন, আমি আরেকটু ক্লিয়ারলি হতাম। ওয়াইজ কিন্তু ক্লাসিফিকেশন করে, কাস্ট ওয়াইজ ক্লাসিফিকেশন করে, ধর্ম ওয়াইজ ক্লাসিফিকেশন করে, সব কজন করে আর কজন করে না, এটা যদি একটু বুঝতে পারতাম ভালো হতো। আমার আজকে মনে হয় বেশি জন করে, কমজন করে না, কম জন। হ্যাঁ, অনেক জন এখন অনেক উদার হয়ে গেছে। আজ থেকে কত বছর আগে, আমার আজকে 63 বছর বয়স, আজ থেকে কত বছর আগে আমার বাবা মুখোপাধ্যায় হয়েও পাত্র দেখে বলেছিলেন, প্রথম কথা ছিল আমাদের দেশে পাত্রপুত্র শুনি নাই, পাত্র দেখে বলেছিলেন ছেলে যখন ভালো শিক্ষিত এবং ব্যবহার আমি দেখলাম এবং খাওয়াটা সুন্দর দেখলাম, আমি রাজি। তাহলে এইরকম কিন্তু ঘরে ঘরে হচ্ছে। আমার ছেলের বউ ম্যানার্জির মেয়ে, আমরা কিন্তু পাত্র এবং মাহিষ্য। ইন্টার রিলিজিয়ান ম্যারেজ, ইন্টার কাস্ট ম্যারেজ। মনোজিৎ, এক মিনিট আমি এটাকে বলি দিদি, এখনো 100% হয়নি। হ্যাঁ, মানে বলছি যে দুরকমই আমরা পাই দিদি, মানে যেরকম আপনি যেরকম উদার মানসিকতার কথা বলছেন, সেরকম অনেক আছে। আবার উল্টোটাও আমরা এরকম কিন্তু মানে আমাদের জীবনে ঘটতে দেখেছি যে করে না। তো সেইটাই মানে নেই বলবো না, আরো বাড়া দরকার বলবো। হ্যাঁ, মানে সোসাইটি ইজ ডাইনামিক, আরো বেশি ছড়িয়ে পড়া দরকার। হ্যাঁ, নেইতে বলবো না। হ্যাঁ, একটা লাইন বলে রামকৃষ্ণ মিশন যেটা করছেন সেটা তো অসাধারণ, ভেরি এক্সাম্পল। তাদেরকে দেখে তো আমাদের এগুলো উচিত।
কিন্তু আমরা এখনো পর্যন্ত সমাজের একটা বিরাট অংশ, রাজনৈতিক ভাবেই হোক, ধর্মীয় ভাবেই হোক, জাতপাতেই হোক, এখনো কিন্তু আমরা সেই উপর নিচ ক্লাসিফিকেশনের মধ্যে যাই বা থাকি। আমরা এখনো নাকটা সিটকেই থাকি, নাকটা বন্ধ করেও কিন্তু মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটি। এইটা থেকে এটাই আমাদের চেষ্টা থাকবে যাতে আরো পজিটিভ এটাই বক্তব্য। ভাবে আর কি এগোনো আমরা যে যায়। সব একই তা নয়, আমাদের আরো অনেক এগোতে হবে, অনেক ভাবে এগোতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মনিরদা, থ্যাংক ইউ। ধন্যবাদ পারবিদা, আমরা এখন নেক্সট নিবেদিতা ম্যাডামকে। এত সুন্দরভাবে আমাদের আলোচনাটি ঘরোয়া পরিবেশের সৃষ্টি করেছিল, এটা আরোই আমাদের কাছে গ্রহণীয়। শুধুমাত্র ওয়েবিনার নয়, এটা আমাদের আলোচনা চক্রে পুরোপুরি পরিণত হয়েছে। খুবই ভালো লাগলো আপনাদের এই সহযোগিতা। আমি এবার আমাদের পরবর্তী বক্তা, আমাদের এই বিভাগীয় অধ্যাপক প্রফেসর অনিমেষ অধিকারী কে বলবো তার বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য, এবং আমাদের আমাদের প্রফেসর অনুশ্রী মুখার্জিকে বলবো স্যারকে স্বাগত জানানোর জন্য। হ্যাঁ ম্যাম। এখন আমি আমাদের আলোচনার পরবর্তী বক্তা অধ্যাপক অনিমেষ অধিকারী মহাশয়কে স্বাগত জানাই। অধ্যাপক অনিমেষ অধিকারী মহাশয় আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের দর্শন বিভাগের অধ্যাপক। Work as a government approved part-time teacher 6th March 2009 to 5th March 2019, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। Work as an assistant teacher 26th March 2019 to 4th August 2019, New Integrate Government School, Bhulakeria, Lalgarh, Paschim Medinipur, West Bengal. Work as an assistant professor 5th August 2019 to till date, Prabhu Jagatbandhu College. He had also a guest lecturer December 2021 to till date, Vidyasagar University, PG section, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। এখন আমি অনিমেষ অধিকারী মহাশয়কে অনুরোধ করব আজকের বক্তব্য শুরু করার জন্য। স্যার। সকলকে প্রথমে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? এখানে যারা আছেন সকলকেই অনেক শ্রদ্ধা এবং নমস্কার আমার তরফ থেকে। প্রথমে আজকে এই এক শুভ মুহূর্তের যে ক্ষণ সৃষ্টি হয়েছে, এটা সত্যি এই সময়ে খুবই দুর্লভ। তার কারণ আমরা প্রত্যেক ব্যক্তি মানুষ আজ প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন। আমাদের মনগুলো চাইছে আমরা যাতে এক হতে পারি, আর এটা তারই প্রচেষ্টা। এবং এই যে প্রচেষ্টা, এটা আমার কাছে ঠিক চন্দন কাঠকে ঘর্ষণ করলে তা হতে যেমন সুহাস নির্গত হয়, সৌরভ নির্গত হয়, আমার কাছে এই চর্চা এইরকমই মনে হয়েছে। এমন একটা মানুষকে নিয়ে আমরা আজকে চর্চা করছি, আবার করব, যার জীবন সত্যি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু শিক্ষা দিয়েছে এবং শিক্ষা দেবে, যার জীবনের সবকিছুই সদর্থক। এই শুভ মুহূর্তের যে সূচনা হয়েছে, ব্যবস্থাপনা হয়েছে, যারা ব্যবস্থাপক তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ, প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। সবার প্রথমেই যেটা না বললেই নয়, আমাদের এই প্রভু জগৎবন্ধু কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর সুব্রত কুমার রায় মহাশয়, যিনি আমাদের এই যে রথ তার কাণ্ডারী, যিনি আমাদের কলেজকে এগিয়ে নিয়ে চলেছেন, তাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম জানাই। এবং আমার যে বিভাগীয় প্রধানা, যার নেতৃত্বে, যার ভালোবাসায়, যার পরামর্শে আমরা এগিয়ে চলেছি, আমরা আগামী দিনে এগোনোর আশা নিয়ে বেঁচে রয়েছি, ডক্টর
সুতপা রায় মহাশয়াকেও আমার অনেক শ্রদ্ধা এবং প্রণাম। এছাড়াও আমার যারা এই প্ল্যাটফর্মে এই কলেজের, আমার আন্দুল কলেজের যারা জ্ঞানঋদ্ধ অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রয়েছেন এবং অন্যান্য কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রয়েছেন, এবং এই প্ল্যাটফর্মে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমার মতো এক অতি নগণ্য মানুষকে মানুষের কথা শোনার জন্য তারা সময় দিয়েছেন। আমি এই জন্য ধন্য মনে করি নিজেকে, আর এটা আমার কাছে সৌভাগ্যের। এই প্ল্যাটফর্মে আমারই কলেজের, আমি যেখানে শিক্ষা লাভ করেছি, আমার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের, এখানে আমার অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এখানে তারাও রয়েছেন। আমারই পূর্বে পারমিতা দি তাদের তিনি স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তাদেরও আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এই প্ল্যাটফর্মটি যাদের ছাড়া অসম্পূর্ণ, অর্থাৎ এই অন্তর্জালী সংযোগের মাধ্যমটি যারা তৈরি করেছেন, আমাদের লাইব্রেরিয়ান কল্যাণ দা, অমিতাভ বাবু, ইউসুফ বাবু, অনু, আরো যারা রয়েছেন, আমি সকলের হয়তো বুঝতে পারছি না, সকলকেই অনেক আন্তরিক অভিনন্দন জানাই। এবং এই মুহূর্তে যারা আমার ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন, হয়তো অনেক বিজ্ঞজন রয়েছেন, অনেক পণ্ডিত মানুষ রয়েছেন, সকলকেই কিছু বলার আগে আমার অনেক নমস্কার, অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম। এবার আমরা আমার যে বিষয়, আলোচ্য বিষয়, আমি সে সম্পর্কে দু এক কথা বলার চেষ্টা করছি মাত্র। হয়তো এই কথাগুলো আমার মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে, কিন্তু আসলে এটার আমি এক বাহক মাত্র। আসলে সেই স্বামী বিবেকানন্দেরই ভাবনা, তার ভাবনা আমাদের মনে, প্রাণে, বাক্যে, চিন্তায়, অনুভূতিতে যা ধ্বনিত হয়, তিনি প্রকাশিত হচ্ছেন মাত্র। আমি মানুষ হিসেবে আমার এই দৃষ্টতা যেন না হয় যে তার সম্পর্কে আমি কোনো ভুল কথা বলে ফেলি। আমি আমার শ্রদ্ধেয় সকল স্যার ম্যামদের কাছ থেকে এটুকুই প্রার্থনা করি যেন আমাকে আমি যেন সেই দিকেই যেতে পারি। তার ভাব, তার কথা, তার চিন্তা, তার উদ্দেশ্য, তার লক্ষ্য যেন প্রকাশিত হয় সঠিকভাবে, এবং শ্রোতাগণের মনেও তাহা যেন সঞ্চারিত হয়। কিছু বলার আগে আমি একটু বিষয় আপনাদের বলে নিই, একটা বিষয়, যে এখন আমি বর্তমানে আমার গ্রামের বাড়িতে রয়েছি। এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো নয়, তো যদি কিছু বলতে যে অসুবিধে হয় তো বা কোনো কথা শোনা না যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাকে ভিডিওটা অফ করতে হবে। তো এ বিষয়ে কোনো আপনারা আমাকে ক্ষমা করবেন। আরেকটি বিষয় আমি বলি, সেটি হলো আমার যারা পূর্ববর্তী বক্তা ছিলেন, আমাদের ডক্টর অরূপজ্যোতি শর্মা, যিনি ত্রিপুরা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার বক্তব্যে আমি অনেক ঋদ্ধ হয়েছি। ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। এই বলে আমার স্বামীজির শিক্ষা ভাবনা সম্বন্ধে কয়েকটি কথা বলবো। আমি সকল শ্রোতাকে আমার আলোচনা কিভাবে এগিয়ে যাবে সে সম্পর্কে আমি একটু দিক নির্দেশ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এই আলোচনাটি দুটো দিক থেকে করতে চাইছি। একটি হলো তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে, যেদিক থেকে স্বামীজি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে তিনি তার শিক্ষার ধারণাকে ব্যাখ্যা দিয়েছেন, আর তিনি বাস্তবিক বা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে কি অর্থে ব্যবহার করেছেন এবং কি অর্থে
তিনি শিক্ষাকে ব্যবহার করেননি। এই দুটি দিক থেকে আমি আমার আলোচনা করব। সবার প্রথমে আমি ওনার একটা শিক্ষা সম্বন্ধে ওনার কয়েকটি কথা বলে এটি শুরু করতে চাইছি। ওনার এক বক্তব্য, উনি বলছেন যে এমন একটিও সমস্যা নেই যা শিক্ষা এই মন্ত্র বলে সমাধান করা যায় না। ওনার কথা, এমন একটিও সমস্যা নেই যা শিক্ষা এই মন্ত্র বলে সমাধান করা যায় না, এরূপ বললেন। এবং উনি এও বললেন যে প্রত্যেক জাতির উত্থানের মূলে রহিয়াছে শিক্ষা। আচ্ছা, আপনারা যদি কিছু না মনে করেন, আমার ভিডিও অফ করে বলতে আমার খুব সুবিধে হবে। আমি ভিডিওটা অফ করতে পারি? হ্যাঁ, অনিমেষ, no problem অনিমেষ, you carry on. হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। শিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি আবার বলছেন, প্রত্যেক জাতির উত্থানের মূলে রহিয়াছে শিক্ষা। এটা খুব ভালো। যে দেশ যত শিক্ষিত সে দেশ সর্ববিষয়ে তত শক্তি সঞ্চয় করিয়া জাতিসংঘে গৌরবাসন গ্রহণ করিতে সমর্থ। তিনি বলছেন যে প্রত্যেক জাতির উত্থানের মূলে রহিয়াছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে দেশ সর্ববিষয়ে তত শক্তি সঞ্চয় করিয়া গৌরবাসন গ্রহণ করিতে সমর্থ। তিনি আবার ভারতবর্ষের পরিস্থিতি সম্বন্ধে, তৎকালীন সময়ে ভারতবর্ষের শিক্ষা পরিস্থিতি সম্বন্ধে তিনি আবার আক্ষেপ করছেন। বলছেন, ইউরোপ বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রু বিসর্জন করিতাম। কেন এই পার্থক্য হইল? শিক্ষা জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন। আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন। তিনি বলছেন যে যত সমস্যার মূল এই শিক্ষাহীনতা, যথার্থ শিক্ষার অভাব, এটি হলো সমস্ত সমস্যার বা দুঃখের মূল। আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন পাঠ করি তাহলে আমরা তার জীবনের সেই পরিব্রাজক অবস্থায় আমরা লক্ষ্য করি তিনি ভারতবর্ষ পদব্রজে পরিভ্রমণ করে তিনি ভারতবর্ষের অতীত গৌরবকে জেনে এবং বর্তমান ভারতবর্ষের সমস্যাকে বুঝে তিনি এটির সমাধান কি, বর্তমান ভারতবর্ষ কেন এত নিম্নগামী, কেন অধঃপতিত, এটির সমাধান করতে তিনি যখন কন্যাকুমারিকার সেই শেষ প্রস্তর খণ্ডে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, তখন তিনি উত্তর পেয়েছিলেন যে শিক্ষাই হলো এর সমাধান। শিক্ষা ব্যতীত কোনো কিছুতেই মুক্তি নেই। আমি এই কথাটিকে একটু সরলীকরণ করে নেওয়ার চেষ্টা করছি যে শিক্ষায় সমাধান, শিক্ষা ব্যতীত কোনো কিছুই হতে পারে না, এবং শিক্ষাহীনতায় যত দুঃখ এবং সমস্যার মূল। ওনার এই কথাগুলোকে আমি একটু সরলীকরণ করে নেওয়ার চেষ্টা করছি এবং সেটিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। শিক্ষা অর্থে আমরা বলতে পারি যে উনি এই শিক্ষা শব্দটিকে তিনি দুটি অর্থে ব্যবহার করেছেন। অনেক ক্ষেত্রে তিনি শিক্ষার লক্ষ্য কি সেই অর্থে শিক্ষা শব্দটিকে ব্যবহার করেছেন, আবার দেখি অনেক ক্ষেত্রে তিনি শিক্ষা লাভের উপায় কি সেই অর্থে এই শিক্ষা শব্দটিকে ব্যবহার করেছেন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণ পদ্ধতি, এই দুটি অর্থে তিনি এই শিক্ষা শব্দটিকে ব্যবহার করেছেন।
শিক্ষার যদি লক্ষ্যের কথা বলতে হয় তাহলে বলতে হবে শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান। শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি এবং এই জ্ঞান যে যে বিষয়ের সেই বিষয় যদি যথার্থভাবে উপলব্ধ হয় তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যাকে বা আমাদের যেগুলো অসুবিধে, আমাদের দুঃখ, এগুলোকে আমরা দূর করতে পারি। অর্থাৎ অজ্ঞানতাই কিন্তু এক অর্থে আমরা বলতে পারি যে অজ্ঞানতাই হচ্ছে সমস্ত দুঃখের মূল। এবং অজ্ঞানতা তখনই কিন্তু আমাদের মনে বাসা বাঁধে যখন আমরা যথার্থ শিক্ষা পদ্ধতি অবলম্বন না করতে পারি। যথার্থ অর্থে ব্যবহার না করতে পারি, তখনই কিন্তু আমাদের অজ্ঞানতা এসে হাজির হয়। এই বিষয়টি কিন্তু আমাদের অতীত ভারতবর্ষের যে সংস্কৃতি এবং দর্শন শিক্ষা রয়েছে তার প্রতিটি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি। আপনারা এখানে যারা রয়েছেন, আমি একটু বিষয় বলি যে আমরা মূলত দর্শন চর্চার সাথে ব্যবহৃত। দর্শনে সেখানে আপনার বৌদ্ধ দর্শন সম্বন্ধে হয়তো পরিচিত আছেন, আশা করি সকল বৃদ্ধ মানুষই পরিচিত আছেন। তো গৌতম বুদ্ধ তিনি কিন্তু জগৎকে দুঃখময় বলে মনে করেছেন। তার 4টি আর্য সত্যের প্রথম আর্য সত্যটি হলো জগৎ দুঃখময়। আবার দ্বিতীয় আর্য সত্য জগতের এই দুঃখের কারণ নির্দেশ করতে যে তিনি যে দ্বাদশ প্রকার নিদানের কথা বলেছেন, দ্বাদশ নিদানের তার মধ্যে এই দুঃখের মূল হিসেবে তিনি অবিদ্যাকে নির্দেশ করেছেন। আমি আবার বলছি, তিনি দুঃখের মূল হিসাবে অবিদ্যাকে নির্দেশ করেছেন। অবিদ্যা অর্থে বিদ্যার অভাব, অর্থাৎ জ্ঞানের অভাব। অর্থাৎ যথার্থ জ্ঞানই আমাদের দুঃখকে দূর করতে পারে, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। আবার দেখুন জৈন দর্শনে সেখানেও বলা হয়েছে যে স্বয়ং জ্যোতিস্বরূপ জীব বা আত্মা কর্মের বন্ধনে আবদ্ধ থেকে দুঃখ পায়। যদি আমাদের সম্যক জ্ঞান হয় তাহলে এই দুঃখের বন্ধন বা কর্মের বন্ধন ছিন্ন হয়, তাহলে আমাদের এই জীবের স্বরূপ সম্বন্ধে যথার্থ জ্ঞান হতে পারে এবং তাহলেই আমাদের দুঃখ মুক্তি হতে পারে। একইভাবে ন্যায় বৈশেষিক দর্শনেও দেখুন, সেখানেও বলা হয়েছে যে তত্ত্বজ্ঞান ষোড়শ প্রকার পদার্থের এবং বৈশেষিক দর্শনে বলা হয়েছে সপ্ত প্রকার প্রমেয় পদার্থের তত্ত্বজ্ঞান হতেই নিঃশ্রেয়স বা মুক্তি লাভ হতে পারে। একইভাবে সাংখ্য যোগেও বলা হয়েছে যে প্রকৃতি পুরুষের যদি ভেদ জ্ঞানের সূচনা হয় বা পুরুষ যদি বা সচেতন আত্মা যদি তার যথার্থ স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করতে পারে, অর্থাৎ যথার্থ জ্ঞান পেতে পারে, তাহলে তার কিন্তু মুক্তি হতে পারে, তবেই সে মুক্তি লাভ করতে পারে, দুঃখ থেকে মুক্ত হতে পারে। এবং বেদান্ত এবং মীমাংসা দর্শনে সাক্ষাৎ ভাবে কথা তো বলাই হয়েছে। অর্থাৎ এই যে আমরা একটা স্বামীজির কথা শুনলাম যে এমন কোনো সমস্যা নাই যা শিক্ষার মন্ত্র বলে সমাধান করা যায় না। এই কথাটির তাৎপর্য আমরা কিন্তু প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে যথার্থ শিক্ষা পদ্ধতি অবলম্বন করে যদি আমাদের সত্তা সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভে আমরা সমর্থ হই, তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যা হতে বা দুঃখ হতে চিরন্তন ভাবে মুক্তি লাভ করতে পারি। দুঃখ হতে চিরন্তন ভাবে বা আত্যন্তিক ভাবে মুক্তি লাভের যে লাভ করার যে উদ্দেশ্য, সেটিকেই কিন্তু ভারতীয় দর্শনে মোক্ষ বলা হয়েছে, অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। স্বামীজি কিন্তু সেই নির্দেশটাই দিয়েছেন।
অর্থাৎ শিক্ষা বলে সমস্ত কিছুই সমাধান করা যায়, এইরূপ বলেছেন। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে স্বামীজির এই সাধারণ কথাটির মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার কি গভীর চিন্তা প্রকাশিত হয়েছে। আমরা পরবর্তী আলোচনাগুলোতে দেখব, তাত্ত্বিক আলোচনাগুলোতে তার এই অতি সাধারণ কথাটি কতটি বলপ্রদায়ক, এবং তিনি যে কথাটা বলেছেন সেটার যথার্থ তাত্ত্বিক অর্থ কেমন, অর্থাৎ সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা সেই তাত্ত্বিক আলোচনায় যাওয়ার আগে স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্বন্ধে কয়েকটি উক্তি একটু শুনে নেব। উনি বলছেন, আপনারা প্রত্যেকেই ওনার শিক্ষা সম্বন্ধিত যে ধারণা সেটা আশা করি প্রত্যেকেই জানেন, এটা বহুল প্রচলিত। আর তবুও আমি বিষয়টা বলছি। উনি শিক্ষার ধারণা সম্বন্ধে পজিটিভলি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। আবার আমি বলছি, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। এই শিক্ষা সম্বন্ধিত ধারণাটিকে আমরা তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। এই যে উনি সংজ্ঞাটি দিয়েছেন, এটি মূলত শিক্ষার লক্ষ্য অর্থে, এই বিষয়টির মধ্যে শিক্ষার লক্ষ্য, শিক্ষা লাভের উপায় বা শিক্ষণ পদ্ধতি সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। আমরা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনায় আমি যাওয়ার আগে, এই তাত্ত্বিক আলোচনায় যাওয়ার আগে আমি শিক্ষা সম্বন্ধিত আর কয়েকটি কথা উক্তি ওনার একটু বলে শোনাবো আপনাদের। উনি বলছেন যে শিক্ষা বলতে ব্যক্তিকে এমন ভাবে গঠিত করা যাহাতে তাহার ইচ্ছা সৎ বিষয়ে ধাবিত হয় ও সফল হয়। শিক্ষা বলিতে ব্যক্তিকে এমন ভাবে গঠিত করা যাহাতে তাহার ইচ্ছা সৎ বিষয়ে ধাবিত হয় ও সফল হয়। এটি ওনার একটি বক্তব্য। আবার উনি বলছেন, অজ্ঞানী সর্বপ্রকার দুঃখের কারণ। আবার উনি বলছেন, ইতিবাচক কিছু শেখা চায়, খালি বই পড়লে বই পড়া শিক্ষা হলে হবে না, যাতে চরিত্র গঠিত হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারো, এই রকম শিক্ষা চায়। তিনি বলছেন, বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া? না। নানাবিধ জ্ঞান অর্জন? তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফলকাম হয়, তাই শিক্ষা। আবার উনি শিক্ষা যে কি নয় সেই বিষয়টা সম্বন্ধে বলছেন যে যে শিক্ষা কেবল নেতিভাবে প্রবর্তিত করায় সে শিক্ষা মৃত্যু অপেক্ষা ভয়ঙ্কর। মস্তিষ্কের মধ্যে নানা বিষয়ে বহু বহু তথ্য বোঝাই করিয়া সেগুলিকে অপরিণত অবস্থায় সেখানে সারা জীবন হট্টগোল বাধাইতে দেওয়াকে শিক্ষা বলা চলে না। সৎ ভাবকে যদি তুমি পরিপাক করিয়া নিজের জীবনে ও চরিত্রে পরিণত করতে পারো, তাহা হইলে যিনি কেবল একটি পুস্তকাগার কণ্ঠস্থ করিয়া রাখিয়াছেন তাহার অপেক্ষা তোমার শিক্ষা অনেক বেশি।
শিক্ষাটি সংস্কারে পরিণত হইয়া ধমনীগত হইলে তবে তাহাকে শিক্ষা বলে। যাহা জীবনের সঙ্গে মিশিয়া যায় তাহাই যথার্থ শিক্ষা। এইসব কথার মধ্য দিয়ে আমরা কতগুলি বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করব। উনি বলছেন যে তথাকথিত অর্থে আমরা যে শিক্ষার ধারণা আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ এই আমাদের একাডেমিক এডুকেশন সিস্টেম, অর্থাৎ কিছু বই পড়া, সেটাকে বোঝা, সেটাকে কোনোভাবে ব্যাখ্যা করা এবং পরীক্ষার সময় সেটা লিখে দেওয়া, কোথাও লেকচার দেওয়া। উনি বলছেন এইগুলোর মধ্যে আমাদের শিক্ষা কিন্তু নিহিত নেই। এগুলো এই যে আমরা পড়াশোনা করি, আমরা শিক্ষা লাভ করি, এগুলো কি না, এগুলো কিছু ভাবকে বহন করে, ভাবকে বহন করে। এই ভাব যদি আমরা যদি উপলব্ধি করতে পারি, সেই উপলব্ধির থেকে সেগুলো যদি আমাদের সংস্কারে পরিণত হয়, আমাদের সেগুলো নার্ভাস সিস্টেমে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, অর্থাৎ সেই ভাব যদি আমাদের ধমনীগত হয়ে যায়, তবেই আমরা বলতে পারি সেটা যথার্থ শিক্ষা হয়েছে। অর্থাৎ কিছু ভাবকে, কিছু ভাবনাকে মনের মধ্যে ভিড় করে সঞ্চিত করাই কিন্তু শিক্ষা নয়। উনি এইরূপ বলছেন। অর্থাৎ আমাদের শিক্ষা লাভ করতে হবে প্রকৃত ভাবের। অর্থাৎ আমরা যে ধরনের শিক্ষা লাভ করি, আমরা যা কিছু পড়ি, যা কিছু বুঝতে চেষ্টা করি, তার অন্তরে যে ভাব লুকিয়ে রয়েছে, ভাবনা লুকিয়ে রয়েছে, সেই ভাবনার অর্থ যদি আমরা স্পষ্ট রূপে অনুধাবন করতে পারি এবং সেটিকে উপলব্ধি করে মজ্জাগত করতে পারি, তবেই বলা যায় যথার্থ শিক্ষা হয়েছে। তিনি এইরূপ শিক্ষার নির্দেশ দিচ্ছেন। এবং আমরা স্বামী বিবেকানন্দের যে শিক্ষা ভাবনা পাই, সেটি কিন্তু অত্যন্ত প্রাচীন সনাতন বৈদিক সংস্কৃতিতে যে শিক্ষার কথা বলা হয়েছে, সেগুলোই কিন্তু তিনি আবার আমাদেরকে বলে গেছেন। উনি যে শিক্ষার কথা বলছেন, সেখানে কিন্তু কতগুলো শিক্ষার পর্যায়ের কথা বলছেন, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে, ভারতীয় সভ্যতার সাথে মিলে যায়। অর্থাৎ শিক্ষা মানে শুধুমাত্র আমাদের কোনো বিষয়কে পড়াশুনো করা, সেটা নিয়ে চর্চা করা, পরীক্ষা দেওয়া, কিছু নম্বর পেয়ে যাওয়া, এই বিষয়গুলো নয়, বা অনেক কিছু তথ্য আহরণ করা নয়। সেগুলো কি শিক্ষা? তাহলে কি? উনি বলছেন ভারতীয় দর্শনে আমাদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে, ভারতীয় সংস্কৃতিতে শিক্ষা পদ্ধতি রয়েছে, তার তিনটি পর্যায়: শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। যারা দর্শনের বিষয়ে অবগত আছেন, তারা প্রত্যেকেই বিষয়টি জানেন। সকলের উদ্দেশ্যেই আমি বলি যে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে আগে গুরুগৃহে গুরুর মুখনিসৃত বাণী শ্রবণ করে শিক্ষা লাভ করতে হতো। সেটিকে শ্রবণের সাথে তুলনা করা যেতে পারে। এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা যে পঠন পাঠন করি, বা আমাদের ক্লাসে আমরা যে সমস্ত ক্লাসগুলি করি, অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা মহাশয়দের যে লেকচার শুনি, এমনকি আমরা সমাজের যে সমস্ত মানুষের কাছ থেকে যে শিক্ষা লাভ করি, সেই শুনে বা পড়ে বা দেখে সেগুলি শ্রবণের সাথে তুলনীয়। তাহলে এই শ্রবণের পরবর্তী পর্যায় হলো মনন। উনি বলছেন যে এইগুলো কিন্তু আমাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। যা কিছু আমরা শুনছি, দেখছি, ভাবছি, এগুলো হচ্ছে শিক্ষার উদ্দীপক মাত্র। তাহলে শিক্ষার প্রকৃত শিক্ষককে উনি বলছেন এই অন্তরে আমাদের যে আচার্য রয়েছেন, উনি হচ্ছেন আমাদের প্রকৃত শিক্ষক। অর্থাৎ আমরা যদি সেই বিষয়গুলো শ্রবণের পর আমাদের মনন করি, অর্থাৎ মানসিক বিশ্লেষণ করি, এবং মানসিক বিশ্লেষণের মধ্য দিয়ে তার অর্থকে যথার্থ রূপে অনুধাবন করতে পারি, অর্থাৎ সেই বিষয়গুলোর মধ্যে নিহিত যে সত্য,
তাকে আবিষ্কার করতে পারি মননের মাধ্যমে। আমি কথাটা আবার বলছি, আমরা আবিষ্কার করতে পারি। আমরা কিন্তু কখনোই সত্য বা জ্ঞান এগুলোকে সৃষ্টি করতে পারি না, আবিষ্কার করতে পারি। এবং আমরা ওই পূর্বের যে সংজ্ঞাটি ওনার শুনলাম, খুব পরিচিত সংজ্ঞা, শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। এর মধ্যে কিন্তু ওই আবিষ্কারের ভাবনাটা কিন্তু রয়েছে। আমি সেটা যখন তাত্ত্বিক আলোচনায় যাব সেটা আলোচনা করব। মননের মাধ্যমে তার আবিষ্কার, অর্থাৎ সেই বাক্যমণ্ডলীতে যে ভাব নিহিত রয়েছে, যে সত্য নিহিত রয়েছে, সেই সত্যকে মানসিক বিশ্লেষণের মাধ্যমে অবগত স্থির করা মনন। এই মননই কিন্তু আমাদের শিক্ষার লক্ষ্য নয়, শেষ লক্ষ্য হলো নিদিধ্যাসন। নিদিধ্যাসন অর্থে সেই বিষয়টির স্বরূপ বা সত্যতা যখন স্থিরকৃত হলো, আমি স্থির করে উঠতে পারলাম এটি যথার্থ, এটি সত্য, তখন সেই সত্যের স্বরূপে সেই সত্যতে নিজ হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা সমস্ত কিছুর প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারবো, তখন আমরা দেখব যে আমি যাকে জানতে চেষ্টা করছিলাম, যাকে উপলব্ধি করতে চেষ্টা করছিলাম, তা হতে আমি ভিন্ন নই, তা হতে আমিও ভিন্ন নই। অর্থাৎ যাকে জানতে চেষ্টা করছি সেই প্রমেয় এবং প্রমাতা আমি অভিন্ন। এটিই হলো আমাদের শিক্ষার চরম অবস্থা। এটিকেই আমরা তত্ত্বজ্ঞান বলতে পারি। ভারতীয় দর্শনে এই তত্ত্বজ্ঞানের কথাই বলা হয়েছে। এই তত্ত্বজ্ঞান উপলব্ধ হলে তবেই মানুষ তার চরম অবস্থা লাভ করতে পারে। এটা আমরা ভারতীয় দর্শনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। স্বামী বিবেকানন্দ কিন্তু এইরকমই উপনিষদীয় শিক্ষার কথাই বলেছেন তাত্ত্বিক দিক থেকে। আর ব্যবহারিক দিক থেকে তিনি ওই ব্যবহারিক বেদান্তের ধারণার মধ্য দিয়ে, প্র্যাকটিক্যাল বেদান্তের ধারণার মধ্য দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে বাস্তবিক জীবনে, ব্যবহারিক জীবনে, সমাজ জীবনে আমাদের যত সমস্যা কিছু রয়েছে, আমরা যা কিছু চেষ্টা করি, যা কিছু দেখি শুনি, সেইগুলোকে কিভাবে এইরকম উন্নত অভিমুখে নিয়ে যাওয়া যায়, সেগুলো কি করে সমাধান করা যায়, সেগুলো তিনি ব্যবহারিক বেদান্তের ধারণা দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। আমরা দুটো দিকই আলোচনা করব। আমরা বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম। অর্থাৎ স্বামীজি যে শিক্ষা দিতে চেয়েছেন, যে শিক্ষার কথা বলতে চেয়েছেন, সেই শিক্ষা হলো প্রাচীন উপনিষদীয়। এবার আমরা আরেকটা বিষয় এখানে আমি বলিনি, সেটা হলো যে তিনি শিক্ষাকে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা লাভের উপায় বা জ্ঞান লাভের উপায় বা শিক্ষণ পদ্ধতি এই অর্থে ব্যবহার করেছেন। আমি একটু বিষয়টা পরিষ্কার করি আপনাদের নিকট। ওনার একটা কথা, যা কিছু সত্য তা চিরন্তন, তাহাই জ্ঞান। তাহলে যা জ্ঞান তা কিন্তু আমরা জানতে চেষ্টা করছি মাত্র। তাহলে যা সত্য তা সত্যই, যা জ্ঞান তা জ্ঞানই। আমার জানা বা না জানার উপর তার কিন্তু কোনো কিছু নির্ভর করে না। তা সত্য সত্যই, তা জ্ঞান জ্ঞানই। কিন্তু আমি সে বিষয়টাকে জানতে সমর্থ কিনা তার উপর নির্ভর করে শিক্ষার সফলতা। আমি সেই বিষয়টিকে জানতে সমর্থ কিনা। ওই জন্য উনি শিক্ষার ক্ষেত্রে জোর দিচ্ছেন শিক্ষা লাভের উপায়, অর্থাৎ সেই মানসিক কৌশলকে আয়ত্ত করার কথা তিনি বারবার জোর দিচ্ছেন, যে মানসিক কৌশল আয়ত্ত করে আমরা শিক্ষা লাভ করতে পারি, যথার্থ জ্ঞান পেতে পারি। সেই কৌশলের প্রতি তিনি অনেকবার করে জোর দিয়ে বলছেন।
তিনি বলছেন যে যদি আমাকে আবার শিক্ষা নিতে হইতো, এই বক্তব্যটির মধ্যে, ওনার এই উক্তিটির মধ্যে আপনারা এই বিষয়টা অনুধাবন করতে পারবেন, যদি আমাকে আবার শিক্ষা নিতে হইতো এবং এ বিষয়ে আমার কর্তৃত্ব থাকিত, তাহা হইলে আমি ঘটনাবলী সম্বন্ধে আর অধ্যয়ন করিতাম না। আমি আমার একাগ্রতা ও পৃথকীকরণের শক্তিকে বিকাশ করিতাম এবং নিখুঁত উপায়ে আমার ইচ্ছা মতো তথ্য সংগ্রহ করিতাম। বিষয়টা কি বলছেন উনি? উনি বলছেন আমি আমার মনের একাগ্রতা এবং পৃথকীকরণের শক্তিকে আমি আয়ত্ত করিতাম এবং এই শক্তিটি আয়ত্ত করার কাছে ওনার শিক্ষার উপায় বলে মনে হয়েছে। এবং উনি বলছেন যা সত্য, যা জ্ঞান, তা তো চিরন্তন, তা তো আমার জানা বা না জানার ওপর নির্ভর করে না। তাহলে তাকে জানার উপায়টা যদি আমি আয়ত্ত করতে পারি, অর্থাৎ মনকে আমি এমন ভাবে ট্রেন করতে পারি যে মনের ইচ্ছা শক্তিতে আমি যে বিষয় সম্বন্ধে মনোনিবেশ করব সেই বিষয়ের সত্যতাকে আমি উপলব্ধি করতে সমর্থ হব, মনের সেই শক্তি থাকবে। আবার চাইলেই মনকে সেখান থেকে আমি উঠিয়ে নিয়ে আসতে পারবো, অর্থাৎ মনের আমি নিয়ন্ত্রক হব। আমি যদি মনের নিয়ন্ত্রক হতে পারি, মনের ইচ্ছা শক্তির নিয়ন্ত্রক হতে পারি, তাহলে আমার ইচ্ছা বলে আমি এই মনকে যে কোনো জায়গায় আমি নিবিষ্ট করতে পারি এবং তার সত্যকে উপলব্ধি করতে আমি সমর্থ হতে পারি। তাহলে তিনি এই যে মনের ইচ্ছা শক্তির কথা বলছেন, তাহলে এই ইচ্ছা শক্তি কি ব্যক্তিগত, অর্থাৎ তাঁরই, নাকি এই ইচ্ছা শক্তির উৎস কোথায়? আলোচনা করলে দেখা যায় যে এই ইচ্ছা শক্তির উৎস রূপে তিনি কিন্তু ওই আবার সেই সংজ্ঞার জায়গাকে নির্দেশ করেছেন যে আমাদের ভিতর, মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, ওই পূর্ণতম সত্তার থেকেই ইচ্ছা শক্তি উৎসারিত। উনি বলছেন যদি আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারি, স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে এই ইচ্ছা শক্তির বেগ আরো তীব্র হবে এবং এই বেগও বলে, ইচ্ছা শক্তি বলে, একাগ্রতা বলে, মনঃসংযোগের বলে আমরা যে বিষয়ে মনকে নিবদ্ধ করব সেই বিষয়টি কিন্তু আমি আয়ত্ত করতে পারবো। অর্থাৎ এটি ঠিক কেমন? এটি ঠিক কেমন? উনি বলছেন জলাধারে জল সঞ্চিত রয়েছে, আমরা যদি ওই জলাধার পর্যন্ত আমি আমার একটি নালা কাটতে পারি, তাহলে জল স্বতই সেই নালা দিয়ে চলে আসবে। অর্থাৎ জলকে তার স্বভাব বশে জল কিন্তু আমার মধ্যে চলে আসবে ওই নালা বেয়ে। আমাকে চেষ্টা করতে হবে ওই নালাটি খনন করার। জ্ঞান স্বতই আমার মধ্যে উৎসারিত হবে। উনি বলছেন যে শুধু অজ্ঞান অজ্ঞান, আমি দুর্বল, এইভাবে চিন্তা না করে আমাদের চেষ্টা করতে হবে কেমন না, আমি পারবো, আমি দুর্বল নই। শুধু অন্ধকার নিয়ে চিন্তা করলে, অজ্ঞানতা নিয়ে চিন্তা করলে অজ্ঞান দূরীভূত হবে না। যদি আমি হয়তো 1000 বছরের অজ্ঞানতা রয়েছে, অন্ধকার রয়েছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে একটি দ্বীপ প্রজ্বলিত করার। যেই না দ্বীপ প্রজ্বলিত করব, সেহেতু 1000 বছরের অন্ধকার দূরীভূত হবে। তাই আমাকে চেষ্টা করতে হবে ওই সত্য পর্যন্ত আমার মানসিক শক্তিকে পৌঁছে নিয়ে যাওয়ার। আমি যদি আমার মানসিক শক্তি বলে, ইচ্ছা শক্তি বলে, সেই সত্যকে স্পর্শ করতে পারি, সত্য আপনা হতেই আমার মনে সঞ্চারিত হবে, আপনা হতেই সঞ্চারিত হবে। আমাকে সত্যকে এটিকেই তিনি কিন্তু সত্যকে আবিষ্কারের ব্যাপার বলছেন, সত্যই সঞ্চারিত হবে। অর্থাৎ সত্য যা চিরন্তন, যা জ্ঞান যা চিরন্তন, তা আমাকে আমার সমগ্র সত্তাকে মানে জারিত করবে। উনি এই কথাটা ব্যবহার করেছেন, জারিত করবে, জারিত, রঞ্জিত করবে। এটাই কিন্তু শিক্ষা।
অর্থাৎ শিক্ষা এমন কিছু, এমন ভাব যেটা কিনা আমার চরিত্রকে জারিত করতে পারে, যেটা আমার চরিত্রের অঙ্গগত হয়ে যাবে, এমন কিছু। অর্থাৎ চরিত্রের মধ্যেই সেটা থাকবে, চরিত্রের মধ্যেই সেটা একীভূত হয়ে যাবে। এইরকম এটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা যতই প্রচেষ্টা করি না কেন, তা যদি মর্ম উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু শিক্ষার যথার্থ অর্থ রইল না। শিক্ষার যথার্থ অর্থ আমরা উপলব্ধি করতে পারলাম না। তাহলে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি শিক্ষার লক্ষ্য সম্বন্ধে তিনি বলছেন এইরকম, আবার তিনি অনেক ক্ষেত্রে এরকম বলছেন যে শিক্ষা হলো তাই যেটা কিনা আমাদের কার্যে পরিণত করতে পারি, আমাদের কাজে লাগতে পারে, এবং এমন একটা শিক্ষা করা, এমন যেটার দ্বারা আমাদের মনের শক্তি বা একাগ্রতা, পৃথকীকরণ শক্তি এগুলো বৃদ্ধি পাবে। তিনি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে বা শিক্ষণ পদ্ধতিগত অর্থে এই কথাটিকে তিনি ব্যবহার করছেন। এটি হলো ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে। এরপর আমি ওনার যে ওই সংজ্ঞাটি রয়েছে, যেটি আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি, তার তাত্ত্বিক দিক সম্বন্ধে একটু আলোচনা করব। আমার যেটুকু এখানে মনে হয়েছে, আমি আমার মতামতটুকুই ব্যক্ত করছি। এর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা মতামত দেবেন, আমার ত্রুটি মার্জনা করবেন। আমি আমার ব্যক্তিগত মতামত করছি। এটা মানে উনি এই যে কথাটি বলেছেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, এই কথাটিকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি উপনিষদীয় দৃষ্টিভঙ্গি থেকে। এবং আমি বলছিলাম আপনাদের যে উনি কিন্তু উপনিষদীয় ভাবনাকেই ব্যক্ত করেছেন, তার কথাতেও আমরা সেই দিকগুলো পাই। আমি সেই বিষয়টাই আপনাদের একটু আলোকপাত করার চেষ্টা করছি। তাহলে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি কি নেগেটিভ দিক এবং পজিটিভ দিক বিষয়টা আমি আলোচনা করলাম। এবার আমি একটু তাত্ত্বিক দিকে অগ্রসর হচ্ছি, একটু তাত্ত্বিক দিকে এই কথাটিকে একটু সরলভাবে বোঝার চেষ্টা করছি। আমাকে একটু 30 সেকেন্ড সময় দেবেন, আমি একটু গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল খেয়ে নিচ্ছি। তাহলে ওনার যে শিক্ষার সংজ্ঞা, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। এই কথাটির মধ্যে বেশ কয়েকটি বিষয় লুকিয়ে রয়েছে, এটা আমার মনে হয়েছে। শিক্ষা হচ্ছে মানুষের ভিতর। আমাকে বুঝতে হবে, আমাদের একটু বুঝতে চেষ্টা করতে হবে মানুষ বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন। যে পূর্ণতা রয়েছে, যে পূর্ণতা, তাহলে এই পূর্ণতা বলতে তিনি কি বুঝিয়েছেন? প্রথম থেকেই বিদ্যমান। অর্থাৎ এই মানুষের মধ্যে এই পূর্ণতার বিদ্যমানতা বলতে তিনি কি বুঝিয়েছেন, এবং তারই প্রকাশকে তিনি শিক্ষা বলেছেন। এই প্রকাশই বা কিভাবে সম্ভব? আমি তাহলে এই বিষয়গুলি সম্বন্ধে একটু আলোচনা করব। তিনি মানুষ বলতে আসলে কি বুঝিয়েছেন, মানুষের ভিতর যে পূর্ণতার কথা বলেছেন, সেই পূর্ণতা বলতে কি বুঝিয়েছেন, মানুষের ভিতর ওই পূর্ণতার বিদ্যমানতা বলতে কি বুঝিয়েছেন, এবং প্রথম থেকেই কেন বললেন তিনি, প্রথম থেকেই, অলরেডি ইন ম্যান, প্রথম থেকেই কেন এই কথা বললেন, এবং এর যে প্রকাশ সেটাই বা কিরূপ এবং কিভাবে। আমি দুটো দৃষ্টিভঙ্গি থেকে এখানে আলোচনা করব, একটি উপনিষদীয়, এবং সেই সূত্রেই স্বামী বিবেকানন্দ কি বলেছেন।
তাহলে প্রথমে হলো তিনি মানুষ বলতে আসলে কি বুঝিয়েছেন। তিনি বলছেন প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্ম বা আত্মা রয়েছেন, এটিই হলো প্রত্যেক জীবের দিব্য সত্তা। প্রত্যেক জীব অর্থে সমস্ত জীব এবং মানুষও তারই মধ্যে পড়ে। তিনি বলছেন প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্ম বা আত্মা রয়েছেন, এটিই হলো প্রত্যেক জীবের দিব্য সত্তা। অর্থাৎ আমরা খুব সহজ অর্থেই বুঝতে পারছি তিনি আসলে মানুষকে আত্মার সঙ্গে তুলনা করছেন। তুলনা করছেন বললে ভুল হবে, আত্মা বলছেন, আত্মা বা ব্রহ্ম বলছেন। তিনি আবার বলছেন তোমরা অমৃতের সন্তান, মর্তভূমির দেবতা, তোমরা অমর, মুক্ত আত্মা, চির আনন্দময় সত্তা। তিনি আবার বলছেন এই কথাগুলি উপনিষদেরই কথা, তিনি অতি সরলীকরণ করে আমাদের সামনে বলছেন। তিনি বলছেন তোমার আমার সকলের মধ্যে আত্মা বিরাজিত, আত্মা সর্বব্যাপী, আত্মার আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ ব্রহ্ম। আবার বলছেন তোমরা যাকে ভুল করে মানুষ বলো তারাই আমার দেবতা। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। এইরকম কথা বলছেন, কত সুন্দর কথা বলছেন। অর্থাৎ এই যে সংজ্ঞাটিতে ওনার যে কথাতে মানুষ কথাটা পেলাম, আসলে তিনি মানুষ বলতে কিন্তু ব্রহ্মকে নির্দেশ করছেন, আত্মাকে নির্দেশ করছেন। এবং এই ব্যাপারটা আমাদের ভারতীয় দর্শনের একদম মজ্জাগত ব্যাপার। আমি কয়েকটি বিষয় তুলে ধরবো, আপনারা আশা করি অনুধাবন করতে পারবেন এই বিষয় সম্পর্কে। তাহলে তিনি কিন্তু এখানে মানুষ বলতে আত্মা বা ব্রহ্মকেই বলছেন। দেখুন উপনিষদের এই মানুষই যে ব্রহ্ম সেটা নির্দেশ করতে গিয়ে আমরা কতগুলো অদ্বৈত বেদান্তী শঙ্করাচার্যের কথা বলতে পারি। অদ্বৈত বেদান্তী আদি শঙ্করাচার্য, তার এক বিখ্যাত কথা রয়েছে, সেটি আশা করি প্রত্যেকেই জানেন আমাদের দর্শনের বিশারদরা। আমি উল্লেখ করছি মাত্র, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্মই হলো সত্য, জগৎ মিথ্যা। এই মিথ্যা আবার কি অর্থে মিথ্যা সেটির ব্যাখ্যা বেদান্ত দর্শনে দেওয়া হয়েছে। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মিথ্যা নয়, পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে মিথ্যা। এই যে জীব, সে কিন্তু ব্রহ্ম ভিন্ন অন্য কিছু নয়, ব্রহ্ম থেকে পর নয়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে জীব আসলে ব্রহ্মই, জীব ব্রহ্ম হতে ভিন্ন নয়। আবার দেখুন উপনিষদের আরেকটি বাক্য তত্ত্বমসি, সেই বাক্যেও কিন্তু আমি সেই আমি, এই যে কথা বলা হচ্ছে সেখানেও নির্দেশিত হচ্ছে যে এখানে আমি বলতে যে আত্মার কথা বলছে, আত্মা এবং ব্রহ্ম অভিন্ন, একথা বলা হচ্ছে। আবার দেখুন এই ব্যাপারটাকেই স্বামী বিবেকানন্দ খুব সুন্দরভাবে একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন, যে উনি বলছেন যে তোমরা যাকে ভুল করে মানুষ বলো তারাই আমার দেবতা। তোমরা যাকে ভুল করে মানুষ বলো তারাই আমার দেবতা। কত সুন্দর কথা বলছেন। তাহলে এই যে মানুষের কথা বললেন উনি, যে শিক্ষা হচ্ছে মানুষের ভিতর, যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান। তাহলে মানুষ বলতে আসলে ব্রহ্মকেই বোঝানো হচ্ছে। তাহলে ব্রহ্ম বলতে কি বুঝবো?
ব্রহ্ম বলতে কি বুঝবো? না, ব্রহ্ম শব্দটি বৃহ ধাতু হতে উৎপন্ন হয়েছে, যার অর্থ সর্বাপেক্ষা বৃহৎ। আবার বাচস্পতি মিশ্র বলে একজন পণ্ডিত, তিনি তার ভামতি বলে একটি টিকা গ্রন্থ রয়েছে, সেখানে তিনি বলছেন, যা নিরতিশয় বৃহৎ কিংবা যা আত্মাস্বরূপ তাই ব্রহ্ম। আবার নিরুক্তকার তিনি আবার বলছেন যে ব্রহ্ম হলো সর্বাপেক্ষা বৃহৎ সত্তা। খুব সহজ করে আমরা বুঝতে পারি যে আমরা যা কিছু উপলব্ধি করি তার একটা সীমা রয়েছে, তার একটা বিশেষণ রয়েছে, খণ্ডিত ভাব রয়েছে। কিন্তু ব্রহ্ম হলো এমন যার কোনো সীমা নেই, যা অনন্ত, নিত্য, শাশ্বত। ব্রহ্ম অনন্ত, অসীম, সর্বব্যাপী, পরিপূর্ণ, এক অদ্বয় সত্তা। এবং ব্রহ্মের বলা হয়েছে যে সৎ, চিৎ, আনন্দময়। সৎ, অস্তিত্বশীল, চিৎ, চেতন, চৈতন্য স্বরূপ, এবং আনন্দময়, এইরকম সত্তা। খুব সহজ করে বলতে পারি যে সমস্ত কিছুতে যা অন্তর্নিহিত রূপে বিরাজিত তিনি ব্রহ্ম। ব্রহ্ম ভিন্ন অন্য কিছু নন। এই জন্যই দেখুন, এবং তিনি যে বিশ্বাসের কথা বলছেন স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু এই ব্রহ্মতেই বিশ্বাসের কথা বলছেন। তবে এই সত্তা কি আমার থেকে বাইরের কোন সত্তা? আমি যে বিশ্বাসের কথা, উনি যে বিশ্বাসের কথা বললেন, এই সত্তাতে বিশ্বাস মানে কি অন্য কিছুতে বিশ্বাস? উনি বললেন না, এটা নিজের অন্তর্নিহিত যে সত্তা রয়েছেন ব্রহ্ম, তাঁর প্রতি বিশ্বাস। এই জন্যই কিন্তু ব্যবহারিক বেদান্তে উনি এই নাস্তিক শব্দটির অর্থের পরিবর্তন করে বলেছেন যে প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু নবীন ধর্ম বলিতেছে যে ঈশ্বরে বিশ্বাস নয়, যে নিজেকে বিশ্বাস করে না তিনি সেই হলো নাস্তিক। অর্থাৎ এই মানুষ বলতে তিনি ব্রহ্মকেই বলছেন। এটা আমরা বারবার তার কথার বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এমনকি তিনি তার জীবনের একটি ঘটনা আমি উল্লেখ করছি মাত্র। সবকিছুই যে ব্রহ্ম, এইরূপ প্রত্যক্ষ উপলব্ধিও তার জীবনে হয়েছিল। প্রত্যক্ষ উপলব্ধিও তার জীবনে হয়েছিল। সমস্ত কিছুই ব্রহ্ম, এই প্রত্যক্ষ উপলব্ধি তার হয়েছিল স্বামী বিবেকানন্দের। তার স্বামী বিবেকানন্দের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার স্বামী শিষ্য সংবাদ বলে একটি গ্রন্থে তার স্বামীজির সাথে তার একটি কথোপকথনে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে সবকিছুই ব্রহ্ম, যা কিছু জগতে রয়েছে সবই ব্রহ্ম। অর্থাৎ মানুষ, অন্যান্য জীব, সবকিছুই ব্রহ্ম, এটি উল্লেখ তিনি প্রত্যক্ষ উপলব্ধি হয়েছিল। স্বামী বিবেকানন্দ বিনা বিচারে কোনো কিছু মেনে নিতেন না। তখনও তিনি বিবেকানন্দ হননি, তিনি নরেন্দ্রনাথ দত্ত তখনও বিলে। এবং তার যে গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, তখন উনি দক্ষিণেশ্বরে থাকতেন। তো দক্ষিণেশ্বরে তার উপলব্ধি, তার কথাবার্তা শোনার জন্য অনেক মানুষ আসতেন। এবং স্বামী বিবেকানন্দেরই এক কোন শিক্ষকের কথা শুনে, আমার এই মুহূর্তে ওনার নাম মনে পড়ছে না, ওনার কথা শুনে উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা জানতে পারেন এবং দক্ষিণেশ্বরে যান। তো উনি শেষে বসে তিনি সবকিছু শুনতেন। ঠাকুর এরকম বলতেন শ্রীরামকৃষ্ণদেব যে ঘটি, বাটি, গাছ, পালা, তুমি, আমি, এই সবকিছুই ব্রহ্ম, সবকিছুতেই তিনি রয়েছেন। তো এইরূপ কথাবার্তা শুনতে শুনতে তিনি একটু মানে যেন ঠাকুর যেন পাগলের প্রলাপ বকছেন এইরূপ তিনি মনে করেন। কেন এটা আবার হতে পারে নাকি, এইরূপ আবার হয় নাকি, এইরূপ মনে মনে করছেন যে এরূপ আবার, হ্যাঁ এটাও, এই ঘটিটাও ব্রহ্ম, এই বাটিটাও ব্রহ্ম, এই কাঠটাও ব্রহ্ম, ওই উনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, কি পতঙ্গ সবই ব্রহ্ম, এটা আবার হতে পারে নাকি, এরকম মনে মনে করছেন। ঠাকুর অন্তর্যামী ছিলেন
এবং তারই জন্য, বিবেকানন্দের জন্য অপেক্ষা করছিলেন ঠাকুর। তো তিনি তার মনোভাব বুঝতে পারলেন। সবাই চলে যাওয়ার পর তাকে স্পর্শ করে বললেন, হ্যাঁ বিলে, আমার ঠিক কথাগুলো মনে নেই ওনার, কিন্তু আমি বিষয়টা একটু উল্লেখ করছি মাত্র, যে তুমি কি মনে করছো, এটা আবার তুমি এটা মনে করছো না যে সবকিছুই ব্রহ্ম? তাকে নাকি স্পর্শ করলেন, এবং তারই কথা, স্বামী বিবেকানন্দের কথা, তিনি বললেন, তখন যে আমার মধ্যে কি হলো, কি যেন এক তড়িৎ শক্তি বাহিত হলো, আমি বুঝতে পারলাম না। দীর্ঘক্ষণ মোহ মোহ মোহাচ্ছন্ন হয়ে থাকলাম, এবং আর কাউকে কিছু না বলিয়া আমি ধীরে ধীরে বাড়ির দিকে যখন রওনা হতে শুরু করলাম, তখন সবকিছুতেই সেই এক সত্তাকে প্রত্যক্ষ করতে পারছি। আমি দেখছি গাড়ি রাস্তায় সেই সত্তা, যে গাড়ি এগিয়ে আসছে সেই গাড়িটা তো সেই সত্তা। আমার মোটেও ইচ্ছে হলো না গাড়ির পথ থেকে সরে যেতে, কারণ আমি যা পথ, যা গাড়ি, যা সবই একই সত্তা। পাশের যে বাড়িগুলো সেগুলোও সেই সত্তা। বাড়িতে গেলাম, দেখলাম সেই মাও সেই সত্তা। আমি খাবার দেয়া হলো, দেখলাম তাতেও তিনি সেই সত্তা। এইরূপ ভাব যে কদিন ছিল, আমার তো পাগল হওয়ার মতো অবস্থা। উনি নিজে এই কথা, স্বামী বিবেকানন্দ তার নিজের কথা তিনি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, এবং শরৎচন্দ্র চক্রবর্তী এটি তার লিপিবদ্ধ করতেন তার ডেইলি ডায়েরিতে, দিনপঞ্জিকাতে। যেভাবে আমরা শ্রীম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথাবার্তাকে তার কথামৃতের মধ্যে তারা ডায়েরি রূপে পায়, সেইভাবে স্বামী বিবেকানন্দের কিছু কথাবার্তাকে আমরা স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থটিতে পাই। সেখানে তিনি এটি বলছেন, স্বামী বিবেকানন্দ তার শিষ্যকে, এবং তিনি শরৎচন্দ্র চক্রবর্তী সেটা লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ এই যে বলছেন যে মানুষের ভিতর, মানুষ আসলে ব্রহ্ম, এই কথাটা তিনি তাত্ত্বিক দিক থেকে উপলব্ধি করে, এবং ব্যবহার, তিনি কিন্তু এটা উপলব্ধি করেছেন। আবার দেখুন, এই বিষয়টা কিন্তু উপনিষদের প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সত্য। এই যে পূর্ণতার কথা বলছেন, এই পূর্ণতাও কিন্তু সেই ব্রহ্মেরই বৈশিষ্ট্য, ব্রহ্মেরই একটি প্রকাশ মাত্র। পূর্ণতা, যা পূর্ণ, যার কোনো সীমা পরিসীমা নেই, যার মধ্যে অসম্পূর্ণতা নেই, ব্রহ্মেরই প্রকাশ মাত্র বলা যেতে পারে। দেখুন, উপনিষদে যেমন ঈশোপনিষদে বলা হচ্ছে, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশোপনিষদে শান্তি পর্বে এটি বলা হচ্ছে যে ব্রহ্ম পূর্ণ অনন্ত, এই জগৎ পূর্ণ অনন্ত, এই জগৎ সেই ব্রহ্মের উপর আরোপিত সত্তা মাত্র, এরকম বলছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপনিষদে এই বিষয়টি রয়েছে। আবার দেখুন, মহানারায়ণ উপনিষদ বলে একটি উপনিষদ রয়েছে, সেখানে বলা হচ্ছে অনরণিয়ান মহত মহিয়ান আত্মা গুহাং নিহিত হস্য যন্ত। সূক্ষ্ম থেকে, অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং বিশাল থেকে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের তথা মানুষের হৃদয় গুহায় অবস্থিত, এবং সমস্ত কিছু যে এই ব্রহ্মময় সত্তা, এই জগৎ যে ব্রহ্মময় সত্তা, তাও কিন্তু এই উপনিষদেই পাই আমরা। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হচ্ছে, যো দেব অগ্নৌ জোহপসু যো বিশ্বং ভবন মা বিবেশ যো ঔষধিষু যো বনস্পতিষু অস্মৌ দেবায় নমো নমঃ। অর্থাৎ যে জ্যোতির্ময় পরমাত্মা অগ্নিতে, জলে, ঔষধিতে, বনস্পতি সমূহে রয়েছেন, এবং যিনি বিশ্বজুড়ে অবস্থান করছেন, সেই পরমাত্মাকে বারবার নমস্কার করি, এরকম বলা হচ্ছে। আবার শ্বেতাশ্বতর উপনিষদে আবার বলা হচ্ছে, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পদ স্বভূমিং বিশ্বত। অর্থাৎ সেই পূর্ণ স্বরূপের অনন্ত মস্তক, অনন্ত নয়ন, অনন্ত চরণ, তিনি বিশ্বকে সর্বতভাবে পরিব্যাপ্ত করে রেখেছেন। দেখুন, আবার এই ব্যাপারটা আবার, এই যে মানুষ, উনি যে স্বামীজি বললেন
যে মানুষ আসলে দেবতা, সেটি আবার মানে স্পষ্ট রূপে উপনিষদে এরকম বলা হচ্ছে, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তুস্ত দেবাহতমেতম পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ। এটি শ্বেতাশ্বতী উপনিষদে বলা হচ্ছে। অর্থাৎ হে অমৃতের সন্তানগণ এবং যারা দিব্য ধামে আছেন তারা সকলেই আমার কথা শুনুন। সূর্যের ন্যায় স্বপ্রকাশ ও অজ্ঞানাতীত সেই মহান পুরুষকে আমি জেনেছি। অর্থাৎ এই মানুষকে ব্রহ্মের সাথে তুলনা করেই তিনি কিন্তু অমৃতের পুত্র বলা হচ্ছে। অর্থাৎ উপনিষদের যে জায়গায় সমস্ত এই যে তত্ত্বগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে অভিমন্ত্রের কথা বলা হয়েছে, সমস্ত কিছুকেই তিনি কিন্তু তার মানে জীবনে উপলব্ধি করছেন, তিনি সেটিকে অধ্যয়ন করেছেন, সেটিকে মনন করেছেন, এমনকি নিদিধ্যাসন করেছেন, উপলব্ধি করেছেন, তারপর তিনি এই কথাগুলি বলছেন। অর্থাৎ আমরা দেখতে পাই স্বামীজির শিক্ষা সেই মানে ভাব তার মধ্যে সঞ্চারিত হয়ে উপলব্ধি হয়ে সেই কথাগুলি তিনি বলছেন আমাদের। অর্থাৎ এই যে তিনি কথাটি বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান। তাহলে এখানে মানুষ এবং মানুষের পূর্ণতা আসলে সেই ব্রহ্ম এবং ব্রহ্মের যে নিত্য শাশ্বত স্বরূপ, সেই তাকেই কিন্তু তিনি নির্দেশ করেছেন এবং সেটাকে তিনি বলছেন এটা প্রথম থেকেই বিদ্যমান। কি রূপে প্রথম থেকে বিদ্যমান? এই ব্যাপারটা হচ্ছে এই বিদ্যমানতার যে ব্যাপারটা, সেটাই উনি কিন্তু বলছেন যে এটা আমাদের মধ্যেই কিন্তু বিদ্যমান। বলছেন মানবের ভিতর যদি জ্ঞান ও শক্তির অনন্ত প্রসবন প্রথম থেকেই বিদ্যমান না থাকিত, তাহা হইলে সহস্র চেষ্টাতেও সে কখনো জ্ঞানী ও শক্তিমান হইতে পারিত না। বলছেন বহিঃ পদার্থ ও বাহিরের উপায় সকল তাহার অন্তরে কোন প্রকার জ্ঞান বা শক্তি প্রবিষ্ট করিয়া দিতে পারে না, কিন্তু যে সকল আবরণ তাহার অভ্যন্তরে জ্ঞান ও শক্তির প্রকাশের অন্তরায় হইয়া দণ্ডায়মান, সেই সকলকে অপসারিত করিতে মাত্র তাহাকে সহায়তা করতে পারে। এই আবরণ সমূহ দূর হইবার সঙ্গে সঙ্গে তাহার ভিতর অনন্ত জ্ঞান ও অসীম শক্তি শত সহস্র মুখে প্রবাহিত হইতে থাকিয়া তাহাকে ক্রমে সর্বজ্ঞ ও জগৎ সৃষ্টি কর্তৃক ভিন্ন অন্য সর্বপ্রকার শক্তিতে ভূষিত করিয়া তুলে। অতএব ওই আবরণ সমূহ দূরীভূত করিবার বিশিষ্ট উপায় সকল শিক্ষা নামে অভিহিত করিবার যোগ্য। তিনি বলছেন বিদ্যমানতার কথা বোঝাতে যে তিনি কথা বলছেন যে এটা কিন্তু প্রথম থেকেই রয়েছে, কখনো সৃষ্টি হয়েছে কখনো ধ্বংসপ্রাপ্ত হবে এমনটা কিন্তু সম্ভব নয়। এই সত্তা কখনো, বলছেন ওই সত্তাই হলো সত্য, ওটাই হলো সত্য, তাকে জানাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা, এইরূপ তিনি বলছেন। আমরা দর্শনের ক্ষেত্রেও সেই ব্যাপারটি কিন্তু বুঝতে পারি। দর্শন শব্দটির যে অর্থ রয়েছে সেখানেও আমরা দেখতে পাই যে সেই আত্মাকে দর্শন বা সত্যের উপলব্ধিকেই সেখানে দর্শন বলা হয়েছে। অর্থাৎ সেই সত্তার উপলব্ধিকেই কিন্তু দর্শনের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ এই সত্তা কিন্তু কখনো উৎপত্তি বিনাশ নেই, কোথাও আছেন কোথাও নেই এমনও বলা যায় না, তাকে কোনো বিশেষণের দ্বারাও ভূষিত করা যায় না। তার কারণ কোনো অর্থে বিশেষণ মানে শব্দ তাকে কখনো বেঁধে দিতে পারে না, শব্দের বন্ধন তাকে বেঁধে দিতে পারে না, সেই জন্য তাকে অব্যং মনস্য গোচরম বলা হয়েছে, এরকম বলা হয়েছে সেই সত্তাকে। তিনি বলছেন তাহলে এই সত্তা কিন্তু প্রথম থেকেই বিদ্যমান, অর্থাৎ এই সত্য বিদ্যমান রয়েছে সকলের মধ্যে, আমার মধ্যেও এই সত্য বিদ্যমানতা রয়েছে। এবার দেখুন উনি বলছেন তাহলে এইটার প্রকাশ করাটাই হলো শিক্ষা, এটার প্রকাশ করাই শিক্ষা। তাহলে কিভাবে এর প্রকাশ ঘটতে পারে? এর প্রকাশ কিভাবে ঘটতে পারে?
উনি আবার এই বিদ্যমানতার কথা বলতে যে তিনি বলছেন যে জ্ঞান, এই বিদ্যমানের কথা তিনি বলছেন, এই যে উনি বলছেন না প্রথম থেকেই বিদ্যমান রয়েছে। হ্যাঁ, আমরা হ্যাঁ, কেউ কিছু বলছেন না? হ্যাঁ, উনি যে বলছেন যে এই যে বিদ্যমান রয়েছে, আমরা এই বিষয়ে হয়তো কেউ দ্বিমত হতে পারি যে জ্ঞান তো আমরা বাহ্য জগৎ থেকে আহরণ করি। অনিমেষ, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। অনিমেষ বলছি যে এবার একটু ওয়াইন্ড আপ করবে? তোমার কি অনেকক্ষণ বলা বাকি আছে? না ম্যাম, আর কিছু খুব একটা বাকি নেই, আর একদম আচ্ছা, শেষ করতে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি শেষ করে নেবো ম্যাডাম। না, অল্প থাকলে পুরোটাই বলো, আমি তোমাকে মানে ইয়ে করতে চাইছি না, স্টপ করতে চাইছি না, বলো। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা এই বিষয়ে তো কেউ দ্বিমত হতে পারি যে আমরা জ্ঞান তো আহরণ করি জন্মানোর পর থেকে। আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান আহরণ করি আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে। কিন্তু তিনি বলছেন যে জ্ঞান সতই বর্তমান রয়েছে, মানুষ কেবল সেটিকে আবিষ্কার করে মাত্র। এই জ্ঞান মানুষের অন্তর্নিহিত। বলছেন আমরা যে বলি মানুষ জানে, এটির অর্থ হলো মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে মাত্র, এরকম বলছেন। তিনি বলছেন যে আমাদের যতটুকু আবরণ রয়েছে, সেই আবরণ যদি আমরা উন্মোচিত করতে পারি তাহলে আমাদের প্রকৃত শিক্ষা হবে। তিনি বলছেন আবরণ যাহা ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী, আর যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞানী। আর যে ব্যক্তি হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ। অর্থাৎ জ্ঞান রয়েছে আমাদের মধ্যেই, সেই সত্য রয়েছে, আমরা তাকে জানতে পারলেই আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারবো, প্রকৃত সত্যকে জানতে পারবো। এই ব্যাপারটা আমরা জৈন দর্শনেও লক্ষ্য করি। জৈন দর্শনে যে পারমার্থিক জ্ঞানগুলোর কথা বলা হয়েছে, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান, সেখানেও কিন্তু এই কথাই বলা হয়েছে যে যে জীব তার কর্মের বন্ধনকে যত মুক্ত করতে পেরেছে, অর্থাৎ কর্মের যে আবরণ রয়েছে সেটাকে যত জ্ঞানের দ্বারা মুক্ত করতে পেরেছে, প্রচেষ্টার দ্বারা, তার যে স্বরূপ, তার যে জ্ঞান স্বভাব, তার চৈতন্য স্বভাব, সেটা ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই জ্ঞান, এই সত্য মানুষের মধ্যেই বা সমগ্র জীবের মধ্যেই নিহিত রয়েছে, এটা আমরা দেখতে পাই। এবং এটার প্রকাশকেই তিনি কিন্তু বলছেন, এর প্রকাশকেই তিনি কিন্তু শিক্ষা, প্রকৃত শিক্ষা বলছেন। এবার এই শিক্ষা আসলে কি, এই শিক্ষার লক্ষ্য কি, না এই শিক্ষা আসলে আমাদের জ্ঞান, শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান। এবং জ্ঞান আসলে কি, না যা সত্য তাই কিন্তু জ্ঞান, অর্থাৎ সত্যই জ্ঞান হতে পারে। এবং সত্য হলো চিরন্তন, সত্য কারো দ্বারা সৃষ্ট নয়, সত্যকে ডিসকভার করা হয়, আবিষ্কার করা হয়। তিনি বলছেন যে সত্য, এটা কোন বিষয় সত্য এটা বুঝবো কি করে। তিনি একটি খুব সুন্দর তুলনা দিয়েছেন, একটি পরীক্ষা দিয়েছেন। তিনি বলছেন কোন বিষয় সত্য কিনা তা জানিবার একটি অব্যর্থ পরীক্ষা হলো উহা তোমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দুর্বলতা আনয়ন করে কিনা সেটি দেখো। যদি তা তাই করে, অর্থাৎ দুর্বলতা আনয়ন করে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, তবে তা অজ্ঞান এবং তবে তার বিষবৎ পরিহার করো। উহাতে প্রাণ নাই, উহাতে কখনোই সত্য হতে পারবে না। সত্য বলপ্রদ, সত্য পবিত্রতা বিধায়ক, সত্য জ্ঞান স্বরূপ। এই সত্যকেই কিন্তু আবার দেখুন গান্ধীজি এই সত্যকেই কিন্তু গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন ঈশ্বরই সত্য, সত্যই ঈশ্বর। সত্যকেই তিনি ঈশ্বর বলছেন গান্ধীজি। আবার দেখুন উপনিষদেও সেই বাণী কিন্তু প্রচারিত হচ্ছে, সত্যমেব জয়তে না নৃতং সত্যেন পন্থা বিতত দেবযান। অর্থাৎ একমাত্র সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। কারণ সেই দেবযান
নামক পদ সত্যের দ্বারাই লাভ করা যায়। আবার স্বামীজি বলছেন সত্য সম্বন্ধে, তিনি বলছেন দেখুন, আমরা প্রথমেই একটা কথা দিয়ে এই কথা শুরু করেছিলাম যে শিক্ষার দ্বারা এমন কোনো সমস্যা শিক্ষার দ্বারা সমাধান করা যায় না। তাহলে শিক্ষার লক্ষ্য জ্ঞান, জ্ঞান আসলে যা সত্য এমন কিছু। তাহলে সেই সত্য কেমন? উনি বলছেন যে আমি সত্যকে একটি অনন্ত শক্তি সম্পন্ন জারণ পদার্থের সঙ্গে তুলনা করি, সেটি যেখানে পড়ে সেখানে ক্ষয় করতে করতে নিজের পথ করে নেয়। অর্থাৎ তিনি বলছেন সত্য সমস্ত কিছুকে ভেদ করতে পারে, পথ করে নিতে পারে। এই জন্য কিন্তু আবার দৃঢ়ভাবে তিনি বলছেন যে সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এইরূপ তিনি শিক্ষার কথা বলছেন। এবং আরেকটি বিষয়ে আমি বলে আমার আলোচনা শেষ করব। অর্থাৎ প্রকৃত অর্থে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগতে যে এক এবং অদ্বিতীয় সত্তা বিদ্যমান রয়েছেন তাকে উপলব্ধি করাকে তিনি প্রকৃত শিক্ষা বা জ্ঞান বলছেন। এটি তাত্ত্বিক দিক থেকে। আর ব্যবহারিক দিক থেকে তিনি কিন্তু ব্যবহারিক জীবনের সমস্ত কিছু সমাধান এই তত্ত্বের দ্বারাই দিচ্ছেন। তিনি ব্যবহারিক বেদান্তে বলছেন যে কোনো ব্যক্তি যদি নিজেকে আত্মা স্বরূপ মনে করে, ব্রহ্মস্বরূপ মনে করে যে কোনো কার্যে প্রবৃত্ত হন, তাহলে তিনি অধিক সফল হবেন। তিনি বলছেন যে ছাত্র যদি নিজেকে আত্মজ্ঞানে তিনি শিক্ষা লাভ করে, জেলে যদি আত্মজ্ঞানে মৎস্য চাষ করে, তাহলে সে সমস্ত বিষয়ে সফল হবে। অর্থাৎ নিজের মধ্যে দুর্বলতা, নিজের মধ্যে অবিশ্বাস, নিজের প্রতি অবিশ্বাস, এগুলোই হচ্ছে আমাদের অশিক্ষা বা অজ্ঞানতা, এগুলোই আমাদেরকে দুঃখ দেয়। এটা তাত্ত্বিক দিক থেকে তিনি বলেছেন। আর ব্যবহারিক দিক থেকে তিনি বলছেন যে ভারতবর্ষ, এখানে প্রাচীন ভারতবর্ষ আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়ে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছিল। এই ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে, কিন্তু তা করতে হলে আমাদের কি করতে হবে না, পাশ্চাত্য দেশীয় বাহ্য বিজ্ঞানের সাথে ভারতীয় প্রাচীন সংস্কৃতির যে আধ্যাত্ম বিজ্ঞান তাকে সমন্বিত করতে হবে। অর্থাৎ তাদের কাছে আমাদের বাহ্যিক বিজ্ঞান বিষয়ক যান্ত্রিক প্রযুক্তিগত শিক্ষা অর্জন করতে হবে এবং তার সাথে নিজেদের এই আধ্যাত্ম জ্ঞানের প্রকৃত শিক্ষাকে সম্মিলিত করতে হবে। তাহলেই আমাদের ভারতবর্ষের প্রকৃত উন্নতি হতে পারে, আমরা সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারি এবং শিক্ষার দ্বারা সমগ্র জগৎ আলোকিত হতে পারে। এবং এই শিক্ষাক্ষেত্রে তিনি বলেছেন যে যারা শিক্ষক বা শিক্ষিকা, তাদের মূল কর্তব্যই হলো ছাত্রছাত্রীদের যেগুলো শিক্ষা লাভের অন্তরায় স্বরূপ সেইগুলোকে দূরীভূত করা। এইরূপ বলেছেন। অর্থাৎ শিক্ষাই তার কাছে সমস্ত কিছুর সমাধান, এটাই আমরা দেখতে পাই। শিক্ষাই তার কাছে সমাধান, অর্থাৎ শিক্ষা ব্যতীত আর সমাধানের তার কাছে কোনো পথ নেই, এইরকম তিনি বলেছেন। এইভাবে আমি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এবং আমাদের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে স্বামী বিবেকানন্দের যে শিক্ষা ভাবনা সেটি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি কোনো অসুবিধে থেকে থাকে, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, হয়তো আমি সেটা আপনারা বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সে বিষয়ে বলার। যেহেতু ওনার কথার মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা আসলে সেই অমৃতের পুত্র, তাই একটি প্রার্থনার মধ্য দিয়ে এই আমার বক্তব্য শেষ করব, যেটি বৃহদারণ্যক উপনিষদের অসতমা সৎ গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময়। অসৎ থেকে আমাদেরকে সতে নিয়ে যান, অন্ধকার থেকে আমাদেরকে আলোকে নিয়ে যান, মৃত্যু থেকে আমাদেরকে অমৃতে নিয়ে যান। আবার সকলকে
যথাস্থানে শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ অনিমেষ, তোমার সহজ সরল মনোগ্রাহী উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনুশ্রীকে বলবো কারুর যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ পরবর্তী পর্যায়টি পরিচালনা করার জন্য। তার আগে আমাদের প্রোগ্রামের শেষে একটি ফিডব্যাক লিংক দেয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সকলেই ওই ফিডব্যাক লিংকটি ফিল আপ করবেন, তাহলে আপনারা সবাই সার্টিফিকেট পেয়ে যাবেন। সবাই মনে করে এই ফিডব্যাক লিংকটিকে ফিল আপ করবেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার এত সুন্দর একটি বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন স্যারের বক্তব্যের ইন্টারনাল অ্যাক্টিভিটি সেশন কোঅর্ডিনেট করার জন্য আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা অঞ্জলি মালি মহাশয়কে অনুরোধ করব এই সেশনটি কোঅর্ডিনেট করার জন্য। ম্যাম। ধন্যবাদ অনিমেষ দা, তো আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। সেখানে আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে একটি মাত্র প্রশ্ন এসছে, সেটা করেছেন সবিত্রব্রত ঘোষ। তার কোশ্চেন হচ্ছে, হাউ ক্যান উই অ্যাপ্লাই বিবেকানন্দাস থিওরি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ? যিনি প্রশ্ন করেছেন উনি কি আমাদের সঙ্গে রয়েছেন? হ্যাঁ, দেখে দিচ্ছি আমি। উনি কি আছেন? না, তো ঘোষ স্যার নেই। ম্যাডাম, আমরা কি তাহলে এই বিষয়টা আলোচনা করব? না, আমার তো মনে হয় তুমি যা বলেছো তাতে মানে বিবেকানন্দর থিওরিতে প্র্যাকটিক্যাল লাইফ কিভাবে উনি করেছেন অনেকটাই কভার করেছো, বেদান্তের কথা অনেকটা বলেছো। তো সেটা আমার মনে হয় সবিতাব্রত থাকলে একরকম হতো, এখন অনেকটা সময়ও হয়ে গেছে, লাঞ্চ টাইম হতে চলেছে, আমাদের ছেলেমেয়েরাও নিশ্চয়ই খুবই খিদে পেটে বসে আছে। তো যাই হোক, তাই জন্য আর এই ডিটেলস এর মধ্যে এখন এক্ষুনি না গেলে ভালো। আচ্ছা, অরূপ বাবু একটা প্রশ্ন করেছে, অঞ্জলি একটু পড়ে দে। হ্যাঁ, পড়ে দিচ্ছি। Can you elaborate a little bit about women and empowerment of Vivekananda? Women empowerment of Vivekananda মানে নারীদের সম্বন্ধে ওনার যা ছিল। আচ্ছা অরূপবাবু, আমাদের না এই ওয়েবিনারটা একটা টাইম লিমিট আছে, তো যদি কিছু মনে না করেন আর অনিমেষ যদি কিছু মনে না করে, তাহলে কি এই বিষয়ে আপনারা একটু 1-to-1 আলোচনা করে নেবেন। আমি এটা অনিমেষকেও বলছি, অনিমেষ তোমার যদি কিছু বলার ইচ্ছে থাকে তুমি বলতে পারো, আর না হলে এটা পরেও হতে পারে। হ্যাঁ, আমি মানে শ্রদ্ধেয় স্যারকে একটি কথাই বলছি স্যার, স্ত্রী শিক্ষা সম্বন্ধেও ওনার যে ভাবনা ওটাও কিন্তু ওই প্র্যাকটিক্যাল বেদান্তের ভাবনা থেকে। উনি কিন্তু এই বিষয়টা খুব জোর দিয়েছেন যে যা সত্য, যা জ্ঞান, তা যদি আমরা নারীদেরও মানে উপলব্ধি করতে সহায়তা করি মাত্র, তাহলে সেই বিষয়টি তারা উপলব্ধি করতে পারেন, তাহলে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানের পর তারা নিজেরাই করে নেবেন। আমরা তাদের শুধু একটু সহযোগিতা যদি করতে পারি। এবং তিনি নারীদের সমস্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দিয়েছেন। নারী শিক্ষা সম্বন্ধে ওনার অনেক বক্তব্য আছে, এই সম্পর্কিত অনেক বইও আছে। হ্যাঁ, তো আমার ওগুলো বোধহয় আমরা একটু অধ্যয়ন করলে আমরা ওনার ধারণাটা স্পষ্ট হতে পারবো। অর্থাৎ সামর্থ্যের যেখানে যথার্থ প্রকাশ রয়েছে, যে যদি কেউ যথার্থ অর্থে সামর্থ্যবান হন, সে নারী হোক আর পুরুষই হন, তো সেই সামর্থ্য অনুসারে তিনি যদি সেই দায়িত্ব পান, তাহলে তিনি যেমন একদিক থেকে উপকৃত হবেন, সমাজও উপকৃত হবে। এই ভাবনাটা আমাদের নেওয়া উচিত। অর্থাৎ আমাদের জেন্ডার বেসিসে কোনো রকম বিভিন্ন ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিভেদ করা উচিত নয়। এবং তিনি তো বলেছেন যে সর্বজীব আসলে আত্মস্বরূপ। তো যদি সকলেই আমরা আত্মস্বরূপ হয়ে থাকি, দেহে তো ভেদ আমাদের মধ্যে, যদি আমরা উপলব্ধি করতে পারি,
হ্যাঁ, তাহলে তো নারী পুরুষ আত্মাতে কি ভেদ নেই, এবং সেটা যদি নারী পুরুষ নির্বিশেষে আমরা উপলব্ধি করতে পারি, তাহলেই বোধহয় সেটা আরো পরিষ্কার হবে। আহ, এবং উনি নারী শিক্ষা সম্বন্ধে এটুকুই আমার যতটুকু জানা বলেছেন, যে তাদের ওই যথার্থ স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে যে উপায়গুলো, সেটা সহায়তা করা, এবং তারা যদি উপলব্ধি করতে পারেন তো তারাই তো নিজেদের সমস্যার পথ বেছে নেবেন। অরূপবাবু, আমি জানি না আপনার প্রশ্নের কতটুকু উত্তর দিয়ে উঠতে পারলাম। আহ, যদি সম্ভব হয় তাহলে আপনি যদি কোনো প্রশ্ন থাকে বলেন স্যার, আমি আরো যদি বলতে পারি তাহলে। ওকে স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ অনিমেষ দা। ওয়েলকাম অঞ্জলি। চ্যাট বক্সে আর কোনো কারোর যদি প্রশ্ন থাকে তোমরা লেখো বা আপনারা লিখুন, আমরা চেষ্টা করব অনিমেষ দা উত্তর দেওয়ার। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার মনে হয় না প্রশ্ন আর আছে অঞ্জলি। হ্যাঁ, প্রশ্ন আর নেই, আমি তাও একবার জিজ্ঞাসা করে নিলাম, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করলে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। মুভ অন। পারমিতাদি একটু আনমিউট করে নাও। আনমিউট করুন। পারমিতা আনমিউট। আমার প্রশ্ন এখন এসে পৌঁছায়নি, তাই এখানে যে সমস্ত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত আছেন, তাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। যারা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে এসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কিছু বলেন আমাদের ভালো লাগবে। আমি বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমাদের আমার সহকারী দিদি অধ্যাপিকা রুম্পাদি রয়েছেন, রুম্পা চক্রবর্তী। আমি বিশেষ করে অনুরোধ করব রুম্পাদিকে কিছু বলার জন্য। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি, আপনি কিছু বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, মানে আলাদা করে এইভাবে নাম করার জন্য। আমি আপনাদের ওয়েবিনারে আপনারা যারা আয়োজন করেছেন এবং এইচওডি ম্যাডাম, অধ্যক্ষ মহাশয়, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ জানাই। এত ভালো একটা বিষয়ের ওপরে আপনারা আলোকপাত করেছেন, আমরা সেখানে ভীষণ উপকৃত হয়েছি। আর অনিমেষ আজকে তো খুব ভালো বক্তব্য রেখেছে, আমার মানে ভীষণ, আমরা নিজেরা অনেক কিছু জানলাম। অনিমেষ খুব ভালো বলেছে, আর অরূপবাবুও ভীষণ, অরূপবাবুর থেকেও আমরা অনেকটা জ্ঞান সঞ্চার করেছি। আর আমার যেটা বিশেষ করে আজকে মানে আমি বলতাম, সেটা হচ্ছে যে আপনাদের ওই ক্যালেন্ডার যেটা আপনারা করেছেন প্রত্যেকটা মাসের, এবং যে যে অনুষ্ঠানগুলো আপনারা আয়োজন করেছেন তার জন্য মানে অনেক অনেক আমরা মানে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমার বিশেষ করে এই বিষয়টা এত ভালো লেগেছে, তার জন্য আপনাদের অনেককে অনেক ধন্যবাদ জানাই। আর আগামী দিনেও এইরকম ওয়েবিনার হবে। আমি এর আগেও আপনাদের কলেজের বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণ করেছি, আমি পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম, আমি আগামী দিনেও থাকবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম আপনার। থ্যাংক ইউ। হ্যাঁ, রুম্পা ম্যামকে বলছি পার্টিসিপেট করার জন্য খুব থ্যাংক ইউ। আমরা চাইবো যে আপনারা আরো এগিয়ে এসে যুক্ত হন আমাদের সাথে। হ্যাঁ, অনিমেষের মাধ্যমে, অনিমেষ একটা ব্রিজ হিসেবে অ্যাক্ট করে। হ্যাঁ দিদি, আর আপনি আমাকে একদম রুম্পা ম্যাডাম বলবেন না, আমি হয়েছে তার জন্য। হ্যাঁ, আমি আপনার থেকে অনেক ছোট, আমি আপনার একদম বোনের মতো, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমি এর আগেও আপনার ওয়েবিনারে বিভিন্ন বক্তব্য শুনেছি, খুব খুব ভালো, খুব ভালো। মানে আপনাদের কলেজের এই যে বিষয়গুলো আপনারা করেন, এইগুলো মানে আমরা এগিয়ে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ, আমরা নিশ্চয়ই থাকবো আগামী দিনে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা হয়তো আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আর যদি কেউ কিছু বলতে চান, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি বলেন কিছু, আমাদের ভালো লাগবে। ঠিক আছে,
ঠিক আছে, আমি তাহলে আমাদের তরফ থেকে সকলকে আবার শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আগামী প্রোগ্রামগুলোতে। আপনারা সবাই এইভাবেই আমাদের সাথে উপস্থিত থাকবেন, এই কামনা রইল। এবার আমি আমাদেরই অধ্যাপিকা শ্রিয়া ভট্টাচার্যকে বলবো যে পরবর্তী পর্যায়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ পারমিতাদি। আমরা সেই 10:30 10:35 সময় সবাই মিলে এই ওয়েবিনারে যুক্ত হয়েছিলাম। এখন দেখতে দেখতে বেজে গেছে 2:30। কিন্তু আমাদের কিন্তু উৎসাহে ভাটা নেই, কারণ একদম নদী স্রোতের কুলকুল জলের মতো এত সুন্দরভাবে আমাদের ওয়েবিনার এগিয়ে চলছে। আমরা কিন্তু অনেকেই প্রায় ক্ষুধা তৃষ্ণা ভুলে এর মধ্যেই ঢুকে গেছি। যতই বলি বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, কিন্তু কোথাও গিয়ে এই আমাদের মনীষীদের কথা শুনতে শুনতে আমাদের আবেগগুলো কিন্তু সব এক জায়গায় মিলে গেছে। তো স্বামীজির কথায় বলতে গেলে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশই হচ্ছে শিক্ষা। এতক্ষণ বিভিন্ন বক্তার সেই অন্তর্নিহিত শক্তির স্ফুরণই কিন্তু ঘটলো আজকে আমাদের এই ওয়েবিনারের মধ্যে দিয়ে। তো রুমাদি এক্ষুনি বলছিলেন আমাদের ঘাটাল থেকে, প্রত্যন্ত দূর থেকে আজকে উনি জয়েন করেছেন। তো উনি বলছিলেন যে উনি নিজেকে ধন্য মনে করছেন আমাদের এই ডিপার্টমেন্টের বিভাগের এই ওয়েবিনারে যুক্ত হতে পেরে। তো দিদির সাথে সুর মিলিয়ে আমিও বলছি, আমি নিজেকে ধন্য মনে করি যে প্রভু জগৎবন্ধু কলেজের এই দর্শন বিভাগের সাথে আমি যুক্ত রয়েছি। তো তাতে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হয় যে আমাদের কলেজ তথাকথিত কলকাতার একেবারে প্রাণকেন্দ্রতে অবস্থিত কোনো কলেজ নয়। আমাদের কলেজ হাওড়ার একটি মানে গ্রামেরই কলেজ আমি বলবো, কিন্তু তৎসত্ত্বেও আমরা আমাদের মানে সকলের প্রচেষ্টা নিয়ে আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে কত রকম ভাবে তাদেরকে আমরা যতটুকু নিজেদের যাটুকু আছে ততটুকুই দিয়ে কিভাবে ওদেরকে এনরিচ করতে পারি, সাথে সাথে নিজেরাও এনরিচ হই। তো এখন ধন্যবাদ জানানোর পালা। তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেই মানুষটিকে যিনি আমাদের কলেজের এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট দর্শন বিভাগ, যার একটি নাম রয়েছে জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার তরফ থেকে সেই মানুষটিকে যিনি আমাদের কলেজের মহিরুহ স্বরূপ এবং যার ছত্র ছায়ায় আজকে আমাদের কলেজ হাওড়া জেলার মধ্যে একটা অন্যতম স্থান ধীরে ধীরে যুক্ত করে দিচ্ছে। আমাদের কলেজ একটা সামান্য ছোট কলেজ থেকে আজকে শুধু যে গ্র্যাজুয়েশন সাম্মানিক স্তরে দাঁড়িয়ে আছে তা নয়, আমাদের কলেজে বিভিন্ন বিভাগ পিজিতে স্টার্ট হয়েছে। আমাদের কলেজে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, আমাদের কলেজে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি রয়েছে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে শেষে পৌঁছে যাব। তো কোথায় গিয়ে পৌঁছাবো, স্কাই ইজ দ্য লিমিট মেবি, বাট আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে আমাদের সকল স্টুডেন্ট সবাইকে সাথে করে নিয়ে এগোতে। তো তাই আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত কুমার রায়কে, যিনি আমাদের এই সকল প্রচেষ্টায় সব সময় সব রকম ভাবে আমাদেরকে সহায়তা করেন, আমাদেরকে পারমিশন দেন করবার জন্য। তাই জন্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই। তারপরেই যাকে ধন্যবাদ জানাবো তিনি হলেন আমাদের এই দর্শন বিভাগের যে রথটি চলছে সেই রথের প্রধান সারথি। তিনি হলেন আমাদের বিভাগের বটবৃক্ষ স্বরূপা ডক্টর সুতপা রয়। তো আমি দিদিকে দিদিই বলেছি প্রথম দিন থেকে, আজও দিদিকে দিদি বলেই বলবো যে দিদি না থাকলে আজকে এইরকম একটা প্ল্যাটফর্ম, এইরকম একটা জায়গা, সমস্ত স্টুডেন্ট সবাইকে নিয়ে একটা প্রচেষ্টা এগিয়ে যাওয়া আমরা পারতাম না। দিদি ইজ দ্য চ্যারিয়েটার অফ আওয়ার চ্যারিয়েট। আমরা হচ্ছে তার হুইলস, আমরা চাকা, আমরা চলছি শুধুমাত্র দিদি চালাচ্ছে তাই আমরা চলছি।
তাই আজকে আমি বিশেষভাবে আমার ধন্যবাদ শুধু নয়, আমি প্রণাম জানাচ্ছি আমাদের বিভাগীয় প্রধানা ডক্টর সুতপা রায়কে। তারপরে আজকের অনুষ্ঠান অনুযায়ী আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে যে সেমিনার কাম ওয়েবিনার, শুধু এটি ওয়েবিনার তো ছিল না, আমাদের একটা নতুন প্রয়াস যে একটা ক্যালেন্ডার আমরা আজকে প্রকাশ করলাম। আজকে প্যান্ডামিক সিচুয়েশনে যেমন খারাপ দিক আছে সেরকম ভালো দিকও আছে। তো আমাদের ডিপার্টমেন্টের বোধহয় এই ক্যালেন্ডারটা এই প্যান্ডামিক সিচুয়েশনে স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সাথে নিয়ে চলা একটা নতুন উদ্যোগ, এবং সেটা আমরা আজকে সাকসেসফুলি করতে পেরেছি। তো সেখানে আমরা আইকিউএসি আমাদের কোঅর্ডিনেটর ছিলেন, সেটা হচ্ছে ডক্টর অর্ণব গুপ্ত। অর্ণব দাকে অসংখ্য ধন্যবাদ, কারণ অর্ণব দা প্রথমেই তার বক্তব্যে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছে যে আজকে ফিলোসফি ডিপার্টমেন্ট প্রভু জগৎবন্ধু কলেজের মধ্যে যে ক্যালেন্ডার প্রকাশ করলো, সেটা প্রথম আমাদের কলেজ, একটা নতুন কলেজে, মানে অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট প্রথম এটা একটা চেষ্টা করলো। এবং আমি সবার কাছে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ চাইবো যে আমাদের ডিপার্টমেন্টকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে আরো নতুন নতুন প্রচেষ্টা করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে ইনভলভ করতে পারি এবং আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের নাম আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর আমাদের সিনিয়র মোস্ট টিচার ডক্টর মনোজিৎ ঘোষ মহাশয়, তাকে আমি একটু স্পেশাল ধন্যবাদ দেবো, কারণ স্যার আজকে ভীষণ ব্যস্ত ছিলেন, কিন্তু উনি এমন একজন মানুষ যে ওনাকে প্রায়র ইন্টিমেশন দেওয়া না থাকলেও ওনাকে আমরা সমস্ত রকম আমাদের সব অনুষ্ঠানে পাই, এবং উনি আজকে খুব ব্যস্ততার মধ্যেও ওনার বক্তব্য রেখেছেন এবং উনি আমাদের সাথে ছিলেন, তাই ওনাকে অশেষ ধন্যবাদ। এবার আমাদের আজকের যার বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, শুধু ত্রিপুরা থেকে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি প্রফেসর অরূপ জ্যোতি শর্মা, তার বক্তব্যকে তাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আমরা সবাই ছোটখাটো মানে ঘরে ব্যাধিতে, সবাই ছোটখাটো ব্যাধিতে একটুখানি জ্বর সর্দি কাশি সবারই রয়েছে। তো স্যার যখন কথা বলছিলেন ওনার ভিডিও অফ করে, আমি বারবার শুনছিলাম যে ওনার গলাটা মাঝে মাঝে ধরে আসছে। তো তখন আমি বুঝতে পারছিলাম যে স্যার হয়তো একটু অসুস্থ, স্যারের গলা একটু লাগছিল, হয়তো বলতে গিয়ে ভয়েস ক্র্যাক হচ্ছিল খুব। তো তার মধ্যে স্যার এত সুন্দর করে তার বক্তব্য পেশ করেছেন, মানে সেটা আমার মানে প্রত্যেকে, শুধু আমার বলে না, আমি মনে করব আমার সকল স্টুডেন্ট এবং যারা এখানে পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকে ভীষণভাবে বর্ধিত হয়েছে যে আজকে সমাজের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের অবদান, সেখানে তিনি যেভাবে আমাদেরকে বলেছেন তিনটে ভাগে, যে কিভাবে এই যে একটা হচ্ছে ট্র্যাডিশনালি একটা পাওয়ার, আর একটা হচ্ছে হিউমিলিয়েশন, কাস্ট সিস্টেম, কিভাবে এই বিবেকানন্দের ধারণাটি, এটি উনি এত সুন্দরভাবে আমাদের বলেছেন। স্যার আপনাকে আমার তরফ থেকে পার্সোনালি প্রণাম জানাই, এবং আপনাকে আমি আবারও অনুরোধ করব, পারমিতাদি অলরেডি একবার বলেছে যে আমাদের পরবর্তীকালে আমরা যখন আরো এরকম ওয়েবিনার চেষ্টা করবার, তখন যদি আপনি আমাদের সাথে থাকেন। অসংখ্য ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ফিলোসফি তথা দিঘিসার তরফ থেকে। এইবার আমি একটু ক্যালেন্ডার প্রসঙ্গে আসি। ক্যালেন্ডার যখন আমাদের দেখানো হয়েছে তখন পারমিতাদি যে 12টা মাস, সেই 12টা মাসে কিভাবে আমরা চেষ্টা করেছি আমাদের কর্মকাণ্ডকে ধরে রাখবার, সেটা পারমিতাদি বলেছেন। কিন্তু এই ক্যালেন্ডারটা যে আমরা তৈরি করেছি, তো সেই তৈরির পিছনে একজন মানুষের নাম না বললেই নয়। তিনি হলেন আমাদের এই ক্যালেন্ডারটি তৈরি করে দিতে ভীষণভাবে সাহায্য করেছেন পার্থ সারথী বোস। আমি তাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি পুরো ডিপার্টমেন্টের তরফ থেকে। তিনি অ্যাক্টিভলি হয়তো আমাদের ডিপার্টমেন্টের সাথে যুক্ত নন, আগে পারমিতাদি তারপর তো পার্থ সারথী ঘোষ। পারমিতা তো হচ্ছে ব্রিজ বিটুইন আস এন্ড পার্থ। একদমই তাই। আগে পার্থদার মানে পরিচয়টা দিয়ে আমি পারমিতা দিতে আসছিলাম। তো যাই হোক, আমি পার্থদাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পার্থদার অপর একটি পরিচয় হচ্ছে, সে আজকে আমাদের মূল হোতা কোঅর্ডিনেটর প্রফেসর পারমিতা বোসের হাজবেন্ড, আমরা পার্থদা বলেই পরিচিত। তো সুতরাং পারমিতাদি এবং পার্থদাকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ,
এইরকম একটা ভাবনাকে বাস্তবায়িত করে দেওয়ার জন্য এবং খুব অল্প সময়ের মধ্যে সেটাকে বাস্তবায়িত করার জন্য। তারপর আমি ধন্যবাদ জানাবো আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন, অর্থাৎ আমাদের স্যার অরূপজ্যোতি মহাশয়ের বক্তব্যের পরে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন যে সামলেছেন তিনি হলেন আমাদের প্রফেসর রাবেয়া খাতুন। সে আমাদের খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্টিভ সেশন সামলেছে। তারপর আমি বলবো আমাদের দ্বিতীয় যিনি বক্তব্য রেখেছেন তিনি হলেন আমাদের প্রফেসর অনিমেষ অধিকারী। অপূর্ব মানে ভীষণ সুন্দরভাবে ধীরে ধীরে খুব সুন্দরভাবে আজকের যেটা সব থেকে মানে বাস্তব যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আজকে অনিমেষ এত সুন্দরভাবে শিক্ষা কি, শিক্ষার লক্ষ্য কি এবং স্বামী বিবেকানন্দ কিভাবে শিক্ষার লক্ষ্যকে দুটি ভাগে ভাগ করে যেভাবে আলোচনাটা এগিয়ে যেতে, একটা ব্যবহারিক দিক এবং তাত্ত্বিক দিক অপূর্বভাবে অনিমেষ এবং বিভিন্ন শুধু তাই নয় মানে বিভিন্ন ফিলোসফির সঙ্গে ন্যায় থেকে শুরু করে বৌদ্ধ থেকে শুরু করে সাংখ্য যোগের থেকে শুরু করে বেদান্ত থেকে শুরু করে রিলেট করে করে যেভাবে উপস্থাপনা করেছে সেটা সত্যি মানে অসংখ্য ধন্যবাদ অনিমেষ স্যারকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আর তারপর যাকে ধন্যবাদ জানাবো তিনি হলেন হ্যাঁ অনিমেষ তিনি হলেন আমাদের নিবেদিতা ম্যাডাম, নিবেদিতা পাত্র ম্যাডাম, লেডি ব্রেভেন কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ম্যাডাম আপনাকে এখান থেকে আপনি যদি এখানে উপস্থিত থাকেন আমি খেয়াল করতে পারছি না, আপনাকে প্রণাম জানাই। ম্যাডাম যেভাবে একটি লাইন বলেছেন আমাদের ওয়েবিনারের মধ্যে অমৃতস্য পুত্রা, অনেক কিছু ওই এই ছোট্ট একটা লাইনের মধ্যে দিয়ে অনেক কিছু ম্যাডাম বলে দিয়েছেন। শুধু তাই নয় ম্যাডাম ভীষণ অ্যাক্টিভলি আজকে পার্টিসিপেট করেছেন আমাদের ওয়েবিনারে, সেই জন্য ম্যাডামকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আজকে আমাদের প্রফেসর রাম কি জানো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে যেই ম্যাডামরা ছিলেন, প্রফেসর আলপনা চর এক্স অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, প্রফেসর শর্মিষ্ঠা রয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্যাট কলেজ অ্যান্ড প্রফেসর রুম্পা চক্রবর্তী, আমি প্রত্যেককে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিথনা সোলেমানিয়া হাই মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর মালদা থেকে জয়েন করেছিলেন লাইব্রেরিয়ান স্যার বিশ্বরূপ ঘোষ, তাকেও আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই প্রফেসর শেখ আলমগীর স্যারকে। শেখ আলমগীর স্যার এসএসসিটি এনডি কলেজ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, উনি আমাদেরই কলেজের ইগনোর সাথেও যুক্ত। অনেক স্টুডেন্টদেরকে উনি আমাদের এই ওয়েবিনারের লিংক শেয়ার করেছেন এবং সেই স্টুডেন্টরা আমি দেখলাম চ্যাট বক্সে লিখেছে। তো আলমগীর স্যার আপনাকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন, সাথে থাকবেন এবং যারা এখানে যুক্ত আছেন তাদের সবার কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক ফর্মে একটু সাজেশনস গুলো দেবেন যাতে আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়ে রেকটিফাই করে এগিয়ে চলতে পারি। আপনাদের সাজেশনস এবং ফিডব্যাক কিন্তু আমাদের চলার পথের অনেকটা বড় রসদ। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ফিল আপ ইউর ফিডব্যাক ফর্ম উইথ দ্য সাজেশনস। এইবার লাস্ট যাদের কথা বলবো, এত যে 10:30 থেকে বেলা 2:45 অবধি এত কিছু হয়ে চললো, এই যে প্ল্যাটফর্ম সেই মঞ্চটা কিন্তু বেঁধে দিয়েছে যারা, তাদের কথা না বললেই নয়। আমরা তবু মাঝে মাঝে ভিডিও অন করে মুখগুলো দেখাচ্ছি, তারা কিন্তু আমাদের এই পর্দার আড়ালে অনবরত কাজ করে চলেছে। সেখানে আমি আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের লাইব্রেরিয়ান মিস্টার কল্যাণ সুন্দর সামন্তকে। কল্যাণ আমাদের প্রচুর হেল্প করেছে এই কাজটি করতে। এবং তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের কম্পিউটার সায়েন্সের প্রফেসর অমিতাভ সর্দার, স্টেট এডেড কলেজ টিচার। অমিতাভদা অলওয়েজ আমাদের সাথে থাকে এবং বরাবরই নিশ্চুপভাবে পর্দার পিছনে থেকে ভীষণভাবে আমাদেরকে হেল্প করে চলে। এবং তারপরে আমি জানাবো যারা আমাদের অ্যাকচুয়ালি দে অল আর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ আওয়ার ওয়েবিনার টুডে। তো নেক্সট যার নাম বলবো সে হলো প্রফেসর ইউসুফ খান ফ্রম কমার্স ডিপার্টমেন্ট। ইউসুফ ভাই তোকে অনেক 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 ধন্যবাদ আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, অনেক হেল্প করেছি
আর নেক্সট হচ্ছে আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টের প্রফেসর বতুজিৎ নস্কর, তাকেও আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভীষণ ইয়ং আমাদের কলেজের অনুদীপ ঘোষ, ওকেও আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মঞ্চটা তৈরি করে দেওয়ার জন্য। যে মঞ্চটার উপর দাঁড়িয়ে আমরা কাজ করছি, যে মঞ্চটার উপর দাঁড়িয়ে আমাদের আজকে এত আলোচনা, সেই মঞ্চটা যদি তৈরি না হতো তাহলে আমরা সবাই এক সূত্রে গ্রথিত হতে পারতাম না। এই সবাইকে ধন্যবাদ দেওয়াটা পুরোপুরি বৃথা হয়ে যেত যদি না আজকে আমাদের স্টুডেন্টরা থাকতো, আমার ছাত্রছাত্রীরা থাকতো। আমার ছাত্রছাত্রীদের আমার ডিপার্টমেন্টের তরফ থেকে, দিদিশার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমি এটাই বলবো যে তোমরা যতটুকু এই ওয়েবিনার থেকে শিখতে পারছো, জানতে পারছো, শুধু শিখলে বা জানলে মনের মধ্যে রেখে দিলে হবে না, সেটাকে অ্যাপ্লাই করো, মানুষের মতো মানুষ হও। আমি সবার কাছে এটাই, আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি এটাই বলবো যে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো। যখন আমাদের প্রথম শুরুয়াতে যখন আমাদের দিদি বলেছিলেন যে 3টে সাল বলে কন্টেম্পোরারি ফিলোসফির কথা বলতে গিয়ে দিদি বলেছিলেন যে 1863 স্বামী বিবেকানন্দ, 1861 রবীন্দ্রনাথ ঠাকুর, and 1869 মহাত্মা গান্ধী, কন্টেম্পোরারি ফিলোসফি। প্রত্যেকে এক একজন দিকপাল মনীষী, তাদের প্রত্যেকের কথা জানতে হবে। আমরা কিন্তু দর্শনের ছাত্র, আমরা প্রত্যেকে দর্শনের ছাত্র, প্রত্যেকের জীবন দর্শন আমাদেরকে শুধু জানলে হবে না, শুনলে হবে না, উপলব্ধি করলে হবে না, সেগুলোকে কিন্তু আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। তবেই গিয়ে আমাদের দর্শন পড়া, তবেই গিয়ে আমাদের এত কষ্ট করে সবাইকে মিলে নিয়ে চলা, তবেই কিন্তু আমাদের সেটা একেবারে সার্থক হবে। একদম শেষে গিয়ে আমি একটু কথাই বলবো খুব ছোট্ট করে। স্বামীজি সমগ্র জীবন এবং কর্ম আমাদের একটা বিষয়ই শিক্ষা দেয়, সেটা হচ্ছে আত্মত্যাগ, আত্মত্যাগ এবং আত্মত্যাগ। আজ এই শুভ দিনে স্বামীজির এই আত্মত্যাগের আদর্শকে যেন আমরা জীবনে ধারণ করতে পারি, এই প্রার্থনাটা করি। আর জ্ঞান এবং কর্মের আদর্শের যে বিরাট উত্তরাধিকার স্বামীজি আমাদেরকে দিয়ে গেছেন, তার যেন যথার্থ প্রতিফলন নিজের জীবনে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে প্রতিফলিত করতে পারি, এটাই প্রার্থনা। স্বামীজি তার রাজযোগে বলেছিলেন, মহাসমুদ্রে পর্বততুল্য বৃহৎ তরঙ্গ সমূহ, ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ, আরো ক্ষুদ্রতর তরঙ্গ সমূহ, আবার ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্বুদও রয়েছে, কিন্তু এই সকলের পশ্চাতে এক অনন্ত মহাসমুদ্র। ওই ক্ষুদ্র বুদ্বুদটি একদিকে অনন্ত সমুদ্রের সহিত, আবার অন্যদিকে সেই বৃহৎ তরঙ্গটিও সেই মহাসমুদ্রের সহিত সংযুক্ত। এইরূপে সংসারে কেহ বা মহাপুরুষ, কেহ বা ক্ষুদ্র জল বুদ্বুদ তুল্য সামান্য ব্যক্তি, কিন্তু সকলেই সেই অনন্ত মহাশক্তি সমুদ্রের সহিত সংযুক্ত। এই মহাশক্তিতে জীব মাত্রেরই জন্মগত অধিকার। ক্ষুদ্রের মাঝে বৃহৎকে দেখবার এই যে দৃষ্টি আমাদের স্বামীজি দিয়ে গেছেন, তা যেন আমাদের সকলের সকল কর্মে, সকল পথ চলার পাথেয় হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের আজকের ওয়েবিনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। আমাদের ডিপার্টমেন্টের শ্রেয়াদিকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ জানাই। আচ্ছা, খুবই ফিডব্যাক লিংকটা কি এসেছে? ফিডব্যাক লিংক বোধহয় এখন অবধি দেওয়া হয়নি। আমি আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু যদি আমাদের চ্যাট দুজন, প্রফেসর অঞ্জলি মালি এবং অনুশ্রী মুখার্জি, তারা কিন্তু, হ্যাঁ, এই দুজনকে আমি ধন্যবাদ দিতে ভুলে গেছি, ভেরি সরি, আমি একদম খেয়াল করিনি। তো আমি তাদের দুজনকেও আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা জানাই, স্পেশালি অনুশ্রীকে, কারণ অনুশ্রীর আজকে এই ওয়েবিনারটা অ্যাজ আ হোস্ট থাকাটা ফার্স্ট টাইম ইন হার লাইফ। তো অনুশ্রীকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। আর অঞ্জলি খুব সুন্দরভাবে অনিমেষ স্যারের বক্তব্যের পরে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা কন্ডাক্ট করেছে।
তো সেই জন্য আমি এদের দুজন মানে অঞ্জলিকেও অনেক ধন্যবাদ জানাই। এটা আমার খুব বড় ভুল হয়ে গেছিল, সেই জন্য আমি সরি বলছি। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট এইভাবেই এগিয়ে চলুক, এটাই আমাদের কামনা রইল। এবং আমরা না সবাই না ম্যাম, হাতে হাত সরি ধরে চলি। বলবেন না। অনুশ্রীর Sorry সম্বন্ধে কেন একটা বলবেন? কথা বলবো, সেটা হলো ওই আমরা যে কথাটা বলি না, চেয়ারের ওপার থেকে এপারে আসা, তো অনুশ্রীও এরকম আমাদের টেবিলের ওপার থেকে এপারে এসছে, মানে আমাদের স্টুডেন্ট ছিল আর আজকে টিচার হিসেবে আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছে। এটা আমাদের জন্য খুবই একটা গর্বের মুহূর্ত, সবে জয়েন করেছে। আমরা অনুশ্রীর কাছে অনেক কন্ট্রিবিউশন আশা করব ডিপার্টমেন্টে, যেরকম রাবেয়া অঞ্জলি করেছে এবং করবে। তো অনুশ্রী, ডিপার্টমেন্টটাকে ধরে রাখিস। হ্যাঁ student হিসেবেও তোর কাছে দাবি, আর এখন টিচার হিসেবেও আবার নতুন করে দাবি সৃষ্টি হচ্ছে। কল্যাণ ফোন ধরলো না, তাহলে ফিডব্যাক লিঙ্কটা কি পরেই দেবো? তোরা একবার কেউ করে দেখ না। আচ্ছা, আমি একবার করে দেখছি, কারণ ফিডব্যাক লিংকটা এখানে দিয়ে দিলে সুবিধা হয়। যারা বাইরে যারা বাইরে আছেন তাদের ফিডব্যাক লিংকটা পেতে সুবিধা হবে। অসুবিধা হতে পারে। না দিদি, কল্যাণ ফোন করলো না। আচ্ছা, তাহলে আমরা ফিডব্যাক লিংকটা পরেই শেয়ার করে দেবো না? যেখানে অনেকে আছে প্রেজেন্ট, যারা প্রেজেন্ট আছে তাদের বলি। কলেজ থেকে যারা আছে তাদের নিয়ে আমি ভাবছি, কারণ আমাদের তো গ্রুপে হ্যাঁ, আমিও সেটাই আমরা দিয়ে দিলে বলছিলাম, সবাই পেয়ে যাবে। কলেজ অনেকে আছে। যারা এখানে আছো এখন পর্যন্ত, তো তাদের যদি ফিডব্যাক লিংকের মানে যদি ফিডব্যাক লিংকটা না পাও, তাহলে যোগাযোগ করো আমাদের সাথে। হ্যাঁ, যোগাযোগ করলে আমরা ফিডব্যাক লিংকটা শেয়ার করে দেবো। ভেরি সরি, এটা আমাদের একটা ত্রুটি হয়ে গেল যে ফিডব্যাক লিংকটা দেওয়া গেল না, তার জন্য খুবই দুঃখিত। আমার মনে হয় ওয়েট করে আর লাভ নেই, যে কোনো কারণেই হোক, মনে হয় কল্যাণ একটু অসুবিধার মধ্যে পড়েছে। না হলেও ঠিকই দিয়ে দিত, বললো একটু আগে যে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রোগ্রামটা আজকে এখানেই শেষ হচ্ছে। সবাইকে থ্যাংক ইউ। তোদের সবাইকে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। পারমিতা, খুব সুন্দর কোঅর্ডিনেশন হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর আমি পার্থর হয়ে সবাইয়ের কাছে সাধারণত এই রোলে আমরা শ্রিয়াকে দেখে অভ্যস্ত, তাই এবার একটু রোল চেঞ্জ করলাম ওকে। শ্রিয়া ভোট অফ থ্যাঙ্কসটা দিয়ে খুব সুন্দর হলো। আর অনিমেষ তো আমাদেরকে খুব গর্বিত করেছে আজকে। সব মিলিয়ে আর কি পুরো ব্যাপারটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে প্রোগ্রামটা এখানেই শেষ হলো। Thank you, Javed. Thank you so much.